আচ্ছা, আমার কথা তো লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? একজন একটু রেসপন্স করবেন প্লিজ। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, জি ভাইয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ডিপ্লোমা লং ব্যাচের নিওপ্লাজম ক্লাসে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। ডক্টর আকিব হোসেন, এমবিবিএস ডিইউ, বিসিএস হেলথ রেসিডেন্ট নেফ্রোলজি বিএসএমইউ, এফসিপিএস পার্ট 1 মেডিসিন। তো আজকের ক্লাসটা নিওপ্লাজম নিয়ে। তো নিওপ্লাজম আপনারা সবাই জানেন প্যাথোলজির সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং প্যাথোলজিতে যতগুলো কোশ্চেন হয় তার 50% কোশ্চেন হয় নিওপ্লাজম থেকে। আর নিওপ্লাজম থেকে যে কোশ্চেন গুলো হয় সেগুলো মোটামুটি ইজি হয় এবং পারা যায় যদি আপনার কনসেপশন ক্লিয়ার থাকে, আপনি যদি একটু কোশ্চেন ওরিয়েন্টেড পড়ে যান, ঠিক আছে? সো টোটাল প্যাথোলজির মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু ফলো করেন। নিওপ্লাজম থেকে আছে 5 to 7, জেনেটিক্স 2 to 3, হিলিং অ্যান্ড হেমোডাইনামিক্স 2 to 3, ইনফ্লামেশন 1 to 2, সেলুলার অ্যাডাপ্টেশন 2 to 3। তো টোটাল 12 to 15 মার্কস আউট অফ 100 ডিপ্লোমাতে এসে থাকে। তার মধ্যে নিওপ্লাজম থেকে আসে 5 to 7 মার্কস। সো আজকের ক্লাসের ইম্পর্টেন্স তো বুঝতেই পারছেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এসবিএ যোগ হয়েছে। সো এসবিএ নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। আপনি যদি রেগুলার পড়া ভালো করে পড়েন, কনসেপশন ক্লিয়ার থাকে, আপনি ইজিলি এসবিএ তো ভালো করতে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসের শুরুতে একটা স্পট এক্সাম নিব। স্পট এক্সামটা আসলে কিছুই না, এটার মার্কসও আমাকে বলার দরকার নেই। শুধুমাত্র আপনারা নিজেরাই আপনাদের খাতায় একটা পেজে 10টা নাম্বার দিয়ে ট্রু আর ফলস এটা লিখে রাখবেন, ঠিক আছে? এটা বেসিক্যালি আমাদের প্রি ক্লাস এক্সাম। ক্লাসের আগে আপনার নলেজ কতটুকু ছিল এবং ক্লাসের পরে নলেজ কতটুকু হয়েছে এটা জাজ করার জন্য দেওয়া। তো আপনারা প্লিজ একটু অ্যান্সার করবেন, নিজেরাই করবেন, আমাকে অ্যান্সার বলার দরকার নাই বা কত মার্কস পেয়েছেন এগুলো আমি কিছু জিজ্ঞাসা করব না। ক্লাসের শেষে আমি এগুলো অ্যান্সার সলভ করে দিব। তো স্পট এক্সাম টাইম 1 minute 45 সেকেন্ড। Question 1. Liver cells have limited replicative potential. True or false? Question 2. Schwannoma is a malignant tumor. True or false? Marjoline ulcer is not locally malignant tumor. Dysplasia may be reversible. Dermoid cyst is hormone-producing tumor of ovary. Squamous cell carcinoma of skin is radiosensitive. True or false? Acanthosis nigricans is a paraneoplastic syndrome of uterine carcinoma. Question 8. Krukenberg tumor is secondary tumor. Question 9. Ameloblastoma occurs mostly in female. True or false? এই অ্যান্সারটা লিখবেন। Question 10. Frozen section biopsy useful for categorization of a malignant tumor. Question 10. Frozen section biopsy useful for categorization of malignant tumor. আচ্ছা, হোপফুলি সবাই অ্যান্সার করতে পেরেছেন। আমি নেক্সট পোর্শনে চলে আসি। আপনারা সবাই লেকচার শিটের কন্টেন্টস বা টপিকস যেখানে আছে একটু বের করবেন। নিওপ্লাজম কোনো স্টার দেওয়ার দরকার নাই। Cells according to proliferative capacity 2 star. Cells according to proliferative capacity 2 star. Stem cell 1 star. Stem cell 1 star. Cell cycle কোনো স্টার দেওয়ার প্রয়োজন নাই। Benign and malignant tumor 3 star. Benign and malignant tumors 3 star. Locally malignant tumor 2 star. Locally malignant tumor 2 star. Ameloblastoma কোনো স্টার দেওয়ার প্রয়োজন নাই। Basal cell carcinoma কোনো স্টার দেওয়ার প্রয়োজন নাই। Criteria of a malignant tumor 1 star. Criteria of a malignant tumor 1 star. Difference between benign and malignant tumor কোনো স্টার দেওয়ার প্রয়োজন নাই। Carcinoma and sarcoma কোনো স্টার দেওয়ার প্রয়োজন নাই। Serial number 12. Hormone secreting or producing tumor 3 star. Hormone dependent or sensitive tumor 3 star. Dysplasia 3 star. Dysplasia 3 star. Carcinoma in situ কোনো স্টার দেওয়ার প্রয়োজন নাই। Metastasis 3 star. Metastasis 3 star.
প্রোটো অঙ্কোজিন পাশে কমা দিয়ে আপনারা একটু লিখে নেবেন P53 জিন। প্রোটো অঙ্কোজিন পাশে কমা দিয়ে একটু লিখে নেবেন P53 জিন। 2 স্টার। প্রোটো অঙ্কোজিন পাশে কমা দিয়ে লিখে নেবেন P53 জিন এবং এই টপিকসটা 2 স্টার। 18 inherited and familial cancer syndrome। 19 molecular basis of cancer, কোন স্টার দেওয়ার প্রয়োজন নাই। কার্সিনোজেনেসিস বা কার্সিনোজেন্স 2 স্টার। সিরিয়াল নং 20 কার্সিনোজেন 2 স্টার। আচ্ছা, তারপর আমরা চলে আসি 21 টিউমার সাপ্রেসর জিন 1 স্টার। কার্সিনোমা অ্যাসোসিয়েটেড উইথ এইডস, কোন স্টার দেওয়ার প্রয়োজন নাই। অকুপেশনাল ক্যান্সার 2 স্টার। ক্রনিক ইনফ্লামেটরি স্টেটস অ্যান্ড ক্যান্সার, কোন স্টার দেওয়ার প্রয়োজন নাই। গ্রেডিং অ্যান্ড স্টেজিং অফ এ টিউমার 3 স্টার। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম 3 স্টার। টিউমার মার্কার 3 স্টার। প্রি ক্যান্সারাস কন্ডিশন 3 স্টার। 25 to 28 চারটা টপিক থেকে আপনারা লিখে রাখতে পারেন যে এখান থেকে 2টা প্রশ্ন হবে। 29 কার্সিনয়েড সিনড্রোম 1 স্টার। 30 ক্রুকেনবার্গ টিউমার, কোন স্টার দেওয়ার প্রয়োজন নাই। 31 রেডিও অ্যান্ড কেমো সেন্সিটিভিটি অ্যান্ড রেজিস্ট্যান্স 3 স্টার। 32 spontaneous regression of tumor 1 star। 33 childhood tumor, কোন স্টার দেওয়ার প্রয়োজন নাই। 34 diagnosis of tumor cytology 3 star। 34 diagnosis of tumor cytology 3 star। 35 frozen section biopsy 2 star। 36 fixative 3 star। 37 environmental immunohistochemistry, কোন স্টার দেওয়ার প্রয়োজন নাই। 38 environmental pollution, কোন স্টার দেওয়ার প্রয়োজন নাই। 39 amyloidosis, কোন স্টার দেওয়ার প্রয়োজন নাই। তো সবাইকে দাগাতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এখন লেকচার শিটের 5 নম্বর পেজে চলে আসি। লেকচার শিটের 5 নম্বর পেজে চলে আসি। নিওপ্লাজম, এখানে আমরা কোনো স্টার দিই নাই, তবে এখান থেকে ডিপ্লোমা পরীক্ষায় একবার কোশ্চেন হয়েছে। সো টপিকসটা আমরা একটু ভালো করে পড়বো। আর যে কোনো একটা টপিক পড়তে গেলে ওই টপিকের পরিচয় পড়তে তো অবশ্যই আমাদের মজা লাগে, তাই না? তো নিওপ্লাসিয়া means new growth and collection of cells and stroma composing the new growth are referred to as neoplasm. Tumor usually denotes swelling caused by inflammation, but now equated with neoplasm. So tumor এই শব্দটা আগে ইনফ্লামেশনে বেশি ইউজ করা হতো, কিন্তু বর্তমানে নিওপ্লাজমের সাথে বেশি ইউজ করা হয়ে থাকে। Oncology, study of tumor or neoplasm. So neoplasm is defined as a neoplasia is a new growth comprising an abnormal collection of cells, the growth of which exceeds and is uncoordinated with that of the normal tissue. So neoplasiaর যে ডেফিনেশন দেওয়া আছে এখানে কিছু ক্যারেক্টার দেওয়া আছে। এই ক্যারেক্টার থেকে ডিপ্লোমা পরীক্ষায় একবার প্রশ্ন হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, general phenomena associated with cancer or neoplasia: fever, cachexia, thrombotic episode, polycythemia, dermatomyositis. এটাও কিন্তু আপনাদের একটা প্রশ্নের স্টেম ছিল, ঠিক আছে? ফিভার, ক্যাকেক্সিয়া, থ্রম্বোটিক এপিসোড, পলিসাইথেমিয়া, ডার্মাটোমায়োসাইটিস। আচ্ছা, এখন চলে আসে ক্যান্সার ক্যাকেক্সিয়াতে। ইকুয়ালি লস অফ বোথ ফ্যাট এন্ড লিন মাসেল মাস। সো ক্যান্সার ক্যাকেক্সিয়াতে আপনার ফ্যাট এবং মাসেল মাস দুইটাই লস হয়। ইনক্রিজ basal metabolic rate, evidence of systemic inflammation like acute phase reactant. মিডিয়েটর আছে TNF alpha, interleukin 1, platelet inhibitory factor, interferon gamma. সো ক্যান্সার ক্যাকেক্সিয়ার কি কি মিডিয়েটর আছে এটা পড়তে হবে। আমি আবারও বলছি, ক্যান্সার ক্যাকেক্সিয়ার কি কি মিডিয়েটর আছে এগুলা পড়তে হবে। পরীক্ষায় কয়েকবার আসছে এটা, ডিপ্লোমা পরীক্ষায় একবার এবং রেসিডেন্সি পরীক্ষায় একবার এসেছে। TNF alpha, interleukin 1, platelet inhibitory factor, interferon gamma. Local features of malignant disease, just nice to know, আপনারা একবার দেখে নিন। আচ্ছা, এখন আমরা নেক্সট টপিকসে চলে আসি। সেলস অ্যাকর্ডিং টু proliferative ক্যাপাসিটি। এখানে আমি 2 স্টার দিয়েছি। The ability of tissue to repair themselves is determined by their intrinsic proliferative capacity and presence of tissue stem cells divided into 3 types.
সো একটা টিস্যু বা সেল কতবার বিভাজিত হবে সেটা ডিপেন্ড করে তার ইনট্রিনসিক বা নিজের কিছু পলিফাইটিভ ক্যাপাসিটি এইটার উপর, সাথে টিস্যু স্টেম সেল কতটুকু আছে, এই দুইটা ঘটনার উপরে মেইনলি ডিপেন্ড করে সেল পলিফারেশন হয়ে থাকে। ক্লিয়ার? ফার্স্ট বুলেটটা ক্লিয়ার কিনা? একটু রেসপন্স করবেন একজন। দ্য অ্যাবিলিটি, জি আচ্ছা ভাইয়া। ওকে, আমি আরো একবার বলছি। দ্য অ্যাবিলিটি অফ টিস্যু টু রিপেয়ার দেমসেলস is determined by their intrinsic proliferative capacity and presence of tissue stem cells. So একটা সেল বা টিস্যু কতবার বিভাজিত হবে এটা নির্ভর করে ওই টিস্যুর proliferative capacity এবং স্টেম সেল কতটুকু আছে তার উপর। তো এর উপরে বেস করে টিস্যুকে তিনটা ভাগে ভাগ করা যায়, ল্যাবাইল, স্টাবল এবং পার্মানেন্ট। তো এখান থেকে আপনাদের প্রশ্ন হয় মূলত ক্যারেক্টার, ল্যাবাইল টিস্যুর ক্যারেক্টার কি, স্টাবল টিস্যুর ক্যারেক্টার কি এবং পার্মানেন্ট টিস্যুর ক্যারেক্টার কি, এইটা এক ধরনের প্রশ্ন হয় এবং এক্সাম্পল, এখান থেকে বেশিরভাগ প্রশ্ন হয় এক্সাম্পল থেকে। ওকে, labile tissue cells of this type continuously being lost and replaced by maturation from tissue stem cell and proliferation of mature cell regenerate as long as pool of stem cell preserved, যেটা আমি মাত্রই বলেছি। এক্সাম্পল কি কি আছে? hematopoietic cell of bone marrow, surface epithelial cells like stratified squamous cell of skin, oral cavity, vagina and cervix. So এটা একটু খেয়াল করেন, surface epithelial cells, stratified squamous cell of skin, oral cavity, vagina and cervix. তো এই সকল টিস্যুর সেলগুলা প্রতিনিয়তই ক্ষয়প্রাপ্ত হয় এবং পলিফারেশনের মাধ্যমে আবার রিপ্লেসড হয়ে যায়। Cuboidal epithelial of ducts of breathing exocrine organs, salivary gland, pancreas, biliary tract. The columnar epithelia of GI tract, uterus, fallopian tube. Transitional epithelium of urinary tract. এই এক্সাম্পলটা কিন্তু পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, ঠিক আছে? এটা খেয়াল রাখেন যে ট্রানজিশনাল এপিথেলিয়াম অফ ইউরিনারি ট্র্যাক্ট। আচ্ছা, তারপরে চলে আসি স্টাবল টিস্যু। Cells of these tissues are in quiescent stage, G0 stage of cell cycle. তো সেল সাইকেল সম্পর্কে আমরা একটু পরেই জানবো। তো সেল সাইকেলের বিভিন্ন স্টেজ থাকে, G0, G1, S, G2, M। তার মধ্যে স্টাবল টিস্যুর সেলগুলা G0 স্টেজে থাকে and have minimal proliferative activity in normal state. They have limited regenerative capacity in response to injury except liver. So এই পয়েন্টটা আপনারা একটু মার্ক করবেন। They have limited regenerative capacity in response to injury except liver. So liver is the example of stable tissue, but liver has not limited replicative potential. Liver এর replicative potential অনেক বেশি। আমরা সবাই জানি যে লিভার ট্রান্সপ্লান্টেশন হয়। তো আমরা যদি কোনো লিভার, ম্যাচিউর লিভার 1/3 কে প্রিজার্ভ করি, সেটা রিজেনারেট হয়ে আবার আমাদের অ্যাডাল্ট ফর্মে ফিরে আসে, তাহলে বুঝতেই পারছেন যে লিভারের রিজেনারেটিভ ক্যাপাসিটি অনেক বেশি। লিভার হ্যাজ মোর রিজেনারেটিভ ক্যাপাসিটি। ওকে, এই এক্সেপশনটা খেয়াল রাখবেন। Proliferation of these cells particularly important in wound healing. Example, parenchyma of most solid tissues like liver, kidney and pancreas. একদম মুখস্থ করে ফেলবেন, লিভার, কিডনি and pancreas. Endothelial cell, fibroblast, smooth muscle cell. Endothelial cell, fibroblast, smooth muscle cell. আচ্ছা, permanent tissue. Cells of these tissues considered to be terminally differentiated and non-proliferative in postnatal life. So নাম থেকেই বুঝতে পারছেন যে পার্মানেন্ট টিস্যু সেলগুলা পার্মানেন্ট, তাদের আর কোনো ডিফারেন্সিয়েশন হয় না বা proliferation হয় না। Injury to brain and cardiac muscle is irreversible and results in scar formation, limited cell replication and differentiation occurs in some areas of adult brain. So এই স্টেমটাও একটু খেয়াল রাখবেন যে অ্যাডাল্ট ব্রেইনে লিমিটেড রেপ্লিকেশন পর্যন্ত হতে পারে। আচ্ছা, তারপর দেখেন এক্সাম্পল। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা আপনারা বুঝতেই পেরেছেন যে এই টপিক থেকে এক্সাম্পল গুলাই বেশি আসে। মেজরিটি অফ নিউরন, কার্ডিয়াক মাসেল, স্কেলেটাল মাসেল। মেজরিটি অফ নিউরন,
cardiac muscle and skeletal muscle. Okay. আচ্ছা, সো এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই টপিক থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না থাকলে আমি আপনাদের একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যুর সরি ল্যাবাল টিস্যুর ক্ষেত্রে আমি এখানে কি বলেছিলাম? ল্যাবাল টিস্যুর ক্ষেত্রে বলেছি cuboidal epithelial of ducts of draining exocrine organ, salivary gland, pancreas, biliary tract, তাই না? আচ্ছা, এরপরে গিয়ে আমি আবার স্টাবল টিস্যুতে বা স্টাবল টিস্যুর এক্সাম্পলে বলেছি প্যারেনকাইমা অফ মোস্ট সলিড টিস্যুস লাইক লিভার, কিডনি এন্ড প্যানক্রিয়াস। তো প্যানক্রিয়াস তো দুই জায়গায় চলে আসতেছে। এই কনফিউশনটা কারোর হয়েছে কিনা বা এখানটা এই জায়গাটা সবাই বুঝতে পেরেছেন কিনা? একটু রেসপন্স করেন। এনিওয়ান? লেভেল স্কেলে তো ওই প্যানক্রিয়াসের ডাক্ট বলছে, আর হচ্ছে স্টেবল সেল বলছে প্যানক্রিয়াসের প্যারেনকাইমা গুলো। জি, থ্যাংক ইউ। সো কারেক্ট অ্যান্সার দিয়েছেন। যখন ডাক্ট বলতেছে কিউবয়েডাল এপিথেলিয়াল অফ ডাক্ট, ডাক্ট বললে সেখানে প্যানক্রিয়াস। সো প্যানক্রিয়াসে যে ডাক্ট থাকতেছে সেটা ল্যাবাল টিস্যুর এক্সাম্পল, বাট প্যানক্রিয়াসের যে লাইনিং প্যারেনকাইমা, ওভারঅল প্যারেনকাইমা সেটা স্টাবল টিস্যুর এক্সাম্পল। ওকে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন সলভ করি। অ্যান্সার কে দিবেন? নাম বলছি ডক্টর সানজিদা। আপু কি শুনতে পাচ্ছেন? ডক্টর সানজিদা। ডক্টর সানজিদা আপু কি শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করবেন প্লিজ। এই কোশ্চেনটা আমরা সলভ করবো এখন। প্রত্যেক টপিকের পরে চেষ্টা করেছি যে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সলভ করার জন্য। হ্যাঁ ভাইয়া, আমি আসলে হ্যাঁ একটু বলি, আমি একটু মানে খুব গাড়ির ভিতরে শুনছি তো, আমি আপনার কিছু জিনিস মিস করে গেছি, তো এখন আমি একটু বলতে পারছি না। আমি আপনাদের সঙ্গে জয়েন হয়েছি একটু আচ্ছা দেরিতে। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমি জি। সলভ করে দিচ্ছি, এটা খেয়াল করেন তাহলেই হবে। জি। এক্সাম্পল অফ পার্মানেন্ট টিস্যু ইনক্লুডস এন্ডোথেলিয়াল সেল। এটা কি হবে? ফলস এটা এটা ফলস হবে। এটা কোন টিস্যুর এক্সাম্পল? স্টেবল টিস্যু স্টেবল স্টাবল টিস্যু। ভেরি গুড। তো ফলস জানলে হবে না, এটার কারেক্ট অ্যান্সার কি সেটাও জানতে হবে। হার্ট, এটা ট্রু হবে। পার্মানেন্ট টিস্যু এটা ট্রু হার্ট পার্মানেন্ট টিস্যু, ট্রু। এপিথেলিয়া অফ ওরাল ক্যাভিটি, লেভেল টিস্যু লেভেল টিস্যু, অ্যান্সার ফলস। স্পিটাল মাসল, পার্মানেন্ট টিস্যু। ট্রু হবে সরি এটা। ট্রু। এটা ট্রু স্কেলেটাল মাসল পার্মানেন্ট টিস্যু। ট্রু হবে। স্পিটাল মাসল এবং কার্ডিয়াক মাসল, এটা পার্মানেন্ট টিস্যু এক্সাম্পল। আর স্মুথ মাসল যেটা ছিল সেটা আমাদের স্টাবল টিস্যুর এক্সাম্পল। ভেরি গুড। স্টেবল টিস্যু সো অ্যান্সারটা একটু মিলিয়ে নেবেন। স্টেম বি ট্রু, স্টেম ডি ট্রু, রেস্ট আর ফলস। ওকে, আমরা নেক্সট টপিকসে চলে আসি, স্টেম সেল। তো স্টেম সেল টপিকসটা বেশ পুরাতন টপিকস এবং বর্তমানে বিজ্ঞানীরা এটা নিয়ে অনেক গবেষণা করছেন। তো কিছু গবেষণা এসেছে যে আমরা যদি আমাদের স্টেম সেলকে প্রিজার্ভ করতে পারি, সেখান থেকে মানুষ ইমমর্টালিটি বা অমরত্ব লাভ করতে হবে। কারণ স্টেম সেলের গবেষণা এসেছে যে আমরা যদি এমব্রায়োনিক স্টেম সেলকে প্রিজার্ভ করতে পারি, সেখান থেকে আমরা আমাদের বডির যে কোনো অর্গানকে আর্টিফিশিয়ালি তৈরি করতে পারবো। যেমন কোনো একজন পেশেন্টের হার্ট ফেলিওর হয়েছে, আমরা এমব্রায়োনিক স্টেম সেল থেকে ঠাস করে একটা হার্ট তৈরি করব এবং তার বডিতে ট্রান্সপ্লান্ট করে দিব। বা কারো লিভার ফেলিওর হয়েছে, সিরোসিস হয়েছে, আমরা কি করব, লিভারটা ফেলে দিব, দিয়ে সেখানে একটা নতুন লিভার লাগিয়ে দিব। তো বেসিক্যালি এটা নিয়ে থিওরিটিক্যালি অনেক গবেষণা চলেছে, বাট প্র্যাকটিক্যালি এটার কোনো ইমপ্লিমেন্টেশন এখন পর্যন্ত হয়নি। তো যাই হোক, আমরা স্টেম সেলে চলে আসি। হোয়াট ইজ স্টেম সেল? Stem cells have dual property of being able to self-renew and give rise to differentiated cells and tissues. So stem cell এমন এক ধরনের টিস্যু যে সেল থেকে অন্য স্টেম সেল আসে, পাশাপাশি এখান থেকে আমাদের দেহের বা বডির অন্য সেলগুলা বা অন্য অর্গানও আসতে পারে। ওকে, সো স্টেম সেলস হ্যাভ টু টাইপস অফ সেল ডিভিশন, অ্যাসিমেট্রিক ডিভিশন এবং সিমেট্রিক ডিভিশন।
সো অ্যাসিমেট্রিক ডিভিশন বলতে কি বোঝায়? One daughter cell enters a differentiation pathway and give rise to mature cell, while other remains undifferentiated and remains its self-renewal capacity. Symmetric division, both daughter cells retain self-renewal capacity. Such replication occurs early in embryogenesis and stress condition like bone marrow repopulation after ablative chemotherapy. So asymmetric এবং symmetric দুটো ডিভিশন আছে। সো এটা পার্থক্য কি? অ্যাসিমেট্রিক ডিভিশনে দুইটা ডটার সেল এর ফেট ভিন্ন হচ্ছে, আর সিমেট্রিক ডিভিশনে দুইটা ডটার সেল এর ফেট সেম হচ্ছে। বেসিক্যালি জিনিসটা এটাই বুঝিয়েছে এখানে। আর সিমেট্রিক ডিভিশন কোথায় কোথায় হয় এই প্রশ্নটা আসতে পারে। তো এখানে আমি দেখিয়েছি occurs early in embryogenesis and stress condition like bone marrow repopulation after ablative chemotherapy. Okay. আচ্ছা, ফান্ডামেন্টালি টু ভ্যারাইটি। তো স্টেম সেলের ম্যাক্সিমাম কোশ্চেন হয় এখান থেকে। Embryonic stem cell most undifferentiated. They present in inner cell mass of blastocysts, have virtually limitless self-renewal capacity and can give rise to every cell of the body. So they are said totipotent. Embryonic cell এমন এক ধরনের সেল যেটা আনডিফারেন্সিয়েটেড, অর্থাৎ ইমব্রায়োনিক স্টেম সেল দেখলে আমরা বুঝতে পারবো না যে এটা কোন অর্গানের সেল, এটা লিভারের নাকি বোন নাকি কিডনি নাকি হার্ট। তো এখান থেকে আমাদের বডির যে কোনো সেল আসতে পারে। তো এই টপিক পড়ানোর প্রথমে বলেছিলাম যে এমব্রায়োনিক স্টেম সেল থেকে আমাদের বডির যে কোনো সেল আসতে পারে, তাই না? সেটা এখানে বলেছে, যেহেতু এটার এমন এক ধরনের ক্ষমতা রয়েছে এই জন্য একে টটিপটেন্ট বলা হয়, টটিপটেন্ট বলা হয়। এখন চলে আসি টিস্যু স্টেম সেল, অলসো কল্ড অ্যাডাল্ট স্টেম সেল। দে আর protected within tissue microenvironment. টটিপটেন্ট কথার অর্থ কি? টটিপটেন্ট এই কথাটার বেসিক্যালি বোঝাচ্ছে যে তাদের লিমিটলেস সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি রয়েছে এবং আমাদের বডির যে কোনো সেল এখান থেকে আসতে পারে, একটা সুপ্রিম কন্ডিশন। এই কন্ডিশনকে বলা হচ্ছে টটিপটেন্ট। এটা আমি পরে গিয়ে আবার এক্সপ্লেন করব, আপাতত এতটুকু জেনে রাখেন। আচ্ছা, টিস্যু স্টেম সেল আর কল্ড অ্যাডাল্ট স্টেম সেল। দে আর protected within tissue microenvironment called stem cell niches. তো আমাদের যে অ্যাডাল্ট স্টেম সেল রয়েছে সেটা হচ্ছে টিস্যু স্টেম সেল, এবং টিস্যু স্টেম সেল একটা মাইক্রো এনভায়রনমেন্টে থাকে যেটাকে বলা হয় স্টেম সেল নিচেস। স্টেম সেল নিচেস এটা আপনারা একটু মার্ক করবেন, এবং পরীক্ষায় স্টেম সেল নিচেস কোথায় কোথায় থাকে, লোকেশন কোথায় কোথায়, এটা আসতে পারে। ইন বোন ম্যারো, হেমাটোপয়েটিক স্টেম সেল, ইন্টেস্টাইন, ক্রিপ্টস, বাল্জ রিজন অফ হেয়ার ফলিকল, লিম্বাস অফ কর্নিয়া অ্যান্ড সাবভেন্ট্রিকুলার জোন ইন ব্রেন। এই সব জায়গাতে বা এই সব লোকেশনে আমাদের টিস্যু স্টেম সেলের মাইক্রো এনভায়রনমেন্ট অর্থাৎ স্টেম সেল নিচেস থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসি এমব্রায়োনিক স্টেম সেল, অ্যাডাল্ট স্টেম সেলের ডিভিশনে। তো এটা আপনাদের লেকচার শিটে নাই, একটু লিখে নেবেন। আচ্ছা, তো ক্লাসের প্রথমে একটা কথা বলতে চেয়েছিলাম, যদিও আমি বলিনি, এখন বলে ফেলি। সেটা হচ্ছে যে আপনারা যে কোনো ইনফরমেশন বা যে কোনো স্টেম যা নতুন পাচ্ছেন লেকচার শিটে নাই, সেগুলো অবশ্যই লেকচার শিটে লিখে নেবেন। আপনারা লেকচার শিট ওরিয়েন্টেড করবেন এবং আপনাদের সিঙ্গেল সোর্স হবে। ফার্স্ট টাইম যখন পড়তেছেন অনেক জায়গা থেকে পড়তে পারেন, বাট সেকেন্ড টাইম পড়ার সময় সিঙ্গেল সোর্স, সেটা হচ্ছে লেকচার শিট। আপনার লেকচার শিট যত ইনরিচড হবে আপনার চান্স ফর প্রবাবিলিটি তত বাড়বে। ঠিক আছে? তো এমব্রায়োনিক স্টেম সেল এবং অ্যাডাল্ট স্টেম সেল এগুলো একটু লিখে নেবেন। আপনাদের লেকচার শিটে দেখেন জায়গা আছে, 7 নাম্বার পেজে মাঝের দিকে একটু লিখে নিতে পারেন। তো এমব্রায়োনিক স্টেম সেলকে তিনটা ভাগে ভাগ করা যায়, টটিপটেন্ট, প্লুরিপটেন্ট, মাল্টিপটেন্ট। তো টটিপটেন্ট সেলগুলো হচ্ছে সুপ্রিম সেল, এখান থেকে আমাদের বডির যে কোনো সেল আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। এটা হচ্ছে প্লাসেন্টা এবং ইমব্রায়ো থাকে, প্লাসেন্টা এবং ইমব্রায়োতে থাকে। ওকে, তারপরে চলে প্লুরিপটেন্ট, একুডাম, মেসোডাম, এনোডাম। তো তিনটা জার্ম লেয়ারই আসে, যে সকল স্টেম সেল থেকে তিনটা জার্ম লেয়ার আসে সেটাকে বলা হয় প্লুরিপটেন্ট। আচ্ছা, যে সকল এমব্রায়োনিক স্টেম সেল থেকে আমাদের যে কোনো দুইটা জার্ম লেয়ার আসে সেটাকে বলা হয় মাল্টিপটেন্ট। এবং মাল্টিপটেন্ট সেল আর অর্গান স্পেসিফিক, মাল্টিপটেন্ট স্টেম সেলস আর অর্গান স্পেসিফিক। অ্যাডাল্ট স্টেম সেল ইউনিপটেন্ট, অ্যাডাল্ট স্টেম সেলস আর ইউনিপটেন্ট, অনলি সিঙ্গেল জার্ম লেয়ার। ঠিক আছে? লাইক একুডাম,
অর মেসোডার্ম অর ইনড্রাম, যে কোনো একটা জার্ম লেয়ার এখান থেকে আসে, ঠিক আছে? সো যিনি কোশ্চেন করেছেন টটিপটেন্ট, ভাইয়া কি বুঝতে পেরেছেন? জি ভাই। হ্যালো, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা একটা কোশ্চেন সলভ করে ফেলি। এক্সাম্পল অফ টিস্যু স্টেম সেল। আগের স্লাইডটা আরেকটু। এটা আচ্ছা, ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া একটা কোশ্চেন ছিল, যদি হচ্ছে প্যানক্রিয়াস অপশনে থাকে তাহলে ভাইয়া আমরা হচ্ছে কোনটা অ্যান্সার দাঁড়াবো, লেভাল না স্টেবল? শুধু যদি প্যানক্রিয়াস শব্দটুকু লেখা থাকে স্টেবল। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আর যদি ভাইয়া ডাক্ট সহ থাকে যে ডাক্ট অফ প্যানক্রিয়াস তাহলে লেভাল। অবশ্যই লেভেল। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা একটু সলভ করব। এক্সাম্পল অফ টিস্যু স্টেম সেল, ইমব্রায়ো, কি হবে এটা? ট্রু। ট্রু। টিস্যু স্টেম সেল ট্রু হবে? না, এটা ফলস হবে। ফলস। ফলস। আচ্ছা, প্লাসেন্টা? ফলস। ফলস। হেমাটোপয়েটিক স্টেম সেল? ট্রু। 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 স্ট্রিপস অফ ইন্টেস্টাইন? ট্রু। 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 বাল্জ রিজিয়ন অফ হেয়ার ট্রু। ফলিকল? ট্রু। ট্রু। আচ্ছা, এই কোশ্চেনটা পড়ছি কোথা থেকে দেখেন, এই যে এখান থেকে। তো এমব্রায়োনিক স্টেম সেল, এমব্রায়োনিক স্টেম সেল পরে কি আমরা কি পড়ছি, প্লাসেন্টা এমব্রায়ো, তাই না? তো এটা এমব্রায়োনিক স্টেম সেলের এক্সাম্পল। আর টিস্যু স্টেম সেলের মধ্যে এগুলো ছিল বোন ম্যারো, ইন্টেস্টাইন, বাল্জ রিজিয়ন অফ হেয়ার ফলিকল, লিম্বাস অফ কর্নিয়া, সাবভেন্ট্রিকুলার জোন ইন দ্য ব্রেন। দে আর দ্য এক্সাম্পল অফ টিস্যু স্টেম সেল। ওকে, আচ্ছা, ঠিক আছে। সেল সাইকেল, আপনাদের লেকচার শিটের 8 নম্বর পেজে চলে আসবেন। সেল সাইকেল। So cell cycle is nothing but a series of events that takes place in a cell as it grows and divides. So সেলের যে ডিভিশনটা হচ্ছে বা যে গ্রোথ হচ্ছে, এটার যে সাইকেল, সেটা সেল সাইকেল। সো সেল সাইকেল দুইটা ফেজ আছে, ইন্টারফেজ এবং সেল ডিভিশন। So interphase cell spends most of the time in what is called interphase, and during this time it grows, replicates its chromosome and prepares for self division. Cell division. চেক পয়েন্ট, এটা খেয়াল রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। সেল সাইকেলে 3টা চেক পয়েন্ট থাকে: সেল গ্রোথ চেক পয়েন্ট, ডিএনএ সিনথেসিস চেক পয়েন্ট এবং মাইটোসিস চেক পয়েন্ট। সিগনিফিকেন্স কি? ক্যান্সার অকার্স when সেল সাইকেল রেগুলেশন ইজ লস্ট। সো দেখেন, আমরা নিওপ্লাজম ক্যান্সার বা ক্যান্সার যে চ্যাপ্টার পড়ছি, বেসিক কিন্তু এটাই, যে ক্যান্সার কখন হচ্ছে বা নিওপ্লাজম কখন হচ্ছে, যখন সেল সাইকেলের এই নর্মাল রেগুলেশন থাকছে না, তখনই আমাদের ক্যান্সার হতে পারে বা নিওপ্লাজম ডেভেলপ করতে পারে। আচ্ছা, তো দেখেন কি কি ফেজ আছে: G0, G1, S, G2, M। এখানে কিছু টাইম দেওয়া আছে, এই সময়গুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে। তো এটা ডিপ্লোমা একবার আসছিল এই টপিক থেকে, সেখানে আমাদের এই টাইম থেকে এসেছিল। তো G1 6 to 12 আওয়ার, G2 এখান থেকে 6 to 8 আওয়ার, সরি G1 S ফেজ 6 to 8 আওয়ার্স, G2 3 to 4 আওয়ার্স এবং M ফেজ 1 আওয়ার্স। তো G0, G1S, G2M। আচ্ছা, তারপরে চলে আসি আমরা ডেভিডসনের একটা ফিগার এটা। তো এখান থেকে দেখেন G0, G1S, G2M, 5টা ফেজ দেখানো হচ্ছে। এর মধ্যে রেস্ট্রিকশন চেক পয়েন্ট, এইটা একটু খেয়াল করেন। রেস্ট্রিকশন চেক পয়েন্ট regulated by growth factors. G1 checkpoint for damaged DNA, RB blocks TP53. তো G1 চেকপয়েন্টে আমাদের ড্যামেজ ডিএনএ আছে কিনা সেটা চেক করা হয়, এবং সেখানে আরবি জিন এবং TP53 এই দুটা জিন থাকে। আচ্ছা, তারপরে এস ফেজের উপরে এন্টি মেটাবোলাইটস এবং টোপোআইসোমারেজ ইনহিবিটর, এই দুইটা এজেন্ট কাজ করে থাকে। ফার্দার গ্রোথ অর ডিএনএ রিপেয়ার, G2। তো G2 তে একটা চেক পয়েন্ট থাকে, G2 চেক পয়েন্ট ফর ডিএনএ ড্যামেজ, ডিএনএ রেপ্লিকেশন ইনকমপ্লিট। তো G2 চেক পয়েন্টে দেখা যায় যে ডিএনএ কোন ড্যামেজ আছে কিনা এবং যে রেপ্লিকেশন হয়েছে সেটা ইনকমপ্লিট আছে কিনা, এই দুইটা বিষয় চেক করা হয় এখানে। তো এতটা চেকের পরে চলে আসে মাইটোসিসে। তো মাইটোসিসে প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত যায়, এবং সেখানে আমাদের মেইন যে ডিভিশন সেটা হয়। আর এই এম ফেজে মাইটোটিক স্পিন্ডল পয়জন কাজ করে থাকে। আচ্ছা, এবং টোটাল ফেজের উপরে, ইন্টার সাইকেলের উপরে কাজ করে অ্যান্টিবায়োটিক্স এন্ড অ্যালকাইলেটিং এজেন্ট, অ্যান্টিবায়োটিক এবং অ্যালকাইলেটিং এজেন্ট। ক্লিয়ার? এখান থেকে কার কোনো প্রশ্ন আছে কিনা? এখান থেকে কার কোনো প্রশ্ন আছে কিনা একটু রেসপন্স করবেন।
ভাই এখান থেকে কোশ্চেন হয় কিভাবে কোশ্চেন জি, হয়? এখান থেকে দুই ধরনের কোশ্চেন হতে পারে। ফার্স্ট অফ অল কোশ্চেন হতে পারে চেক পয়েন্ট কি আছে, 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হতে পারে যে কোন সাইকেল বা কোন ফেজের ডিউরেশন কতটুকু, এটা হতে পারে। তারপরে এখানে দেখেন যে কিছু চেক পয়েন্ট দেওয়া আছে এবং কিছু কেমিক্যাল দেওয়া আছে কোনটা কোথায় কাজ করে, সেখান থেকে এই কোশ্চেনটা হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসি আমাদের 3 স্টার বলেছি, যদিও এটা ডাবল ইনফিনিটি স্টার একটা টপিক। 5 নাম্বার টপিক আপনাদের লেকচার শিটের 9 নাম্বার পেজে আছে, একটু বের করবেন, বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট টিউমার। তো এইখান থেকে মেইনলি নোমেনক্লেচার থেকে প্রশ্ন হয়। আমরা সবাই জানি বিনাইন টিউমার এর শেষে ওমা থাকে এবং ম্যালিগন্যান্ট টিউমার এর শেষে কার্সিনোমা অথবা সার্কোমা থাকে। তবে কিছু ম্যালিগন্যান্ট টিউমার আছে যারা ম্যালিগন্যান্ট হওয়া সত্ত্বেও তাদের শেষে ওমা থাকে, তো যাদেরকে মিসনোমার বলা হয়। মিসনোমার থেকে রেসিডেন্সি, ডিপ্লোমা এবং এসসিপিএস পরীক্ষায় অসংখ্যবার প্রশ্ন হয়েছে। ডাবল ইনফিনিটি স্টার, এটাকে বলা হচ্ছে হার্ড বিনাইন বাট ম্যালিগন্যান্ট, হার্ড বিনাইন বাট ম্যালিগন্যান্ট। সো আপনাদের লেকচার শিটের সাথে একটু ভিন্ন করে গোছানো আছে এখানে, আপনারা এটা ফলো করেন, হার্ড বিনাইন বাট ম্যালিগন্যান্ট। সো আমি একটা নেমোনিক দিয়ে আপনাদেরকে পড়াবো, কারণ পরীক্ষার জন্য এটা ইনফিনিটি স্টার অসংখ্যবার পরীক্ষা আসছে এবং আমাদের অনেকের এটা মার্জ হয়ে যায়। আপনার নেমোনিকটা একটু লিখে নেবেন। মেসি মিলি গান সহ ডিস্কোতে যায়। মেসি মিলি গান সহ ডিস্কোতে যায়। তো ফুটবল তারকা মেসি বাংলাদেশে এসে মিলি নামে একটা মেয়েকে নিয়ে গান গেতে গেতে ডিস্কোর দিকে যাচ্ছে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, মেসি মিলি গান সহ ডিস্কোতে যায়। মেসি মেলানোমা সাইনোভিওমা, মিলি মেসোথেলিওমা মেডুলোব্লাস্টোমা লিম্ফোমা, মিলি মেসোথেলিওমা মেডুলোব্লাস্টোমা লিম্ফোমা, গান গ্লিওমা, সহ সেমিনোমা হিপাটোমা, সেমিনোমা হিপাটোমা, ডিস্কো ডিসজার্মিনোমা কর্ডোমা, ডিসজার্মিনোমা কর্ডোমা। আর এখানে দেওয়া আছে গ্লিওমা, গ্লিওমা বললে আমাদের অ্যাস্ট্রোসাইটোমা, অলিগোডেন্ড্রোগ্লিওমা এবং এপিনডাইমোমা, এই তিনটা চলে আসবে। ঠিক আছে, সবাই কি লিখতে পেরেছেন নেমোনিকটা? জি ভাইয়া। আচ্ছা, একটু আবার বলেন। মেসি মিলি গান সহ ডিস্কোতে যায়। মেসি মিলি গান সহ ডিস্কোতে যায়। আচ্ছা, এরপর আমরা, আপনারা একটু আগের পেজে ব্যাক করবেন, এই বক্স থেকে কি পড়বেন, এই বক্স থেকে কোন টাইপের টিউমার হচ্ছে কানেকটিভ টিস্যু ডেরিভেটিভস। বিনাইন টিউমার কি আছে, ফাইব্রোমা, লিপোমা, কর্ডোমা, অস্টিওমা। ম্যালিগন্যান্ট আছে আমাদের অস্টিওসার্কোমা, লিপোসার্কোমা, কন্ড্রোসার্কোমা, অস্টিওজেনিক সার্কোমা। তো কোন টিস্যুর বিনাইন টিউমার কি, ম্যালিগন্যান্ট টিউমার কি, এটা একটু এখান থেকে পড়বেন। এন্ডোথেলিয়াল এন্ড ফ্লুইড টিস্যু, বিনাইন হেমানজিওমা, লিম্ফ্যানজিওমা, মেনিনজিওমা। Malignant angiosarcoma, lymphangiosarcoma, mesothelioma, invasive meningioma. Blood cells and tissue related hematopoietic cell, lymphoid tissue, malignant আছে, এটা কোনো benign form নাই, leukemia, lymphoma. Smooth muscle, leiomyoma, leiomyosarcoma, striated muscle, rhabdomyoma, rhabdomyosarcoma। এগুলো একটু পড়ে নিন, এটা আমি আর বলছি না। আমি নেক্সট পোর্শনে চলে আসি। আর এই টপিকটা ইনফিনিটি স্টার, হার্ড বিনাইন বাট ম্যালিগন্যান্ট। Classification of bone tumor, infinity star. Cartilage forming, benign, osteochondroma, chondroma, chondroblastoma, chondromyxoid, fibroma. Malignant, chondrosarcoma, chondrosarcoma লোকেশনটা পড়তে হবে। chondrosarcoma লোকেশন পেলভিস এবং শোল্ডার। Bone forming, benign, osteoid osteoma, osteoblastoma. Malignant osteosarcoma, osteosarcomaর লোকেশন পড়তে হবে মেটাফিসিস অফ ডিস্টাল ফিমার, প্রক্সিমাল টিবিয়া। আননোন অরিজিন, বিনাইন ম্যালিগন্যান্ট, বিনাইনের মধ্যে হচ্ছে অস্টিওক্লাস্টোমা। সো অস্টিওক্লাস্টোমার আরেকটা নাম আছে জায়ান্ট সেল টিউমার অফ বোন, এটা একটু লিখে নেবেন। জায়ান্ট সেল টিউমার অফ বোন, আপনাদের জুমের চ্যাট বক্সে আমি লিখে দিয়েছি, জায়ান্ট সেল টিউমার অফ বোন। আচ্ছা, তারপরে কি আছে, অ্যানিউরিজমাল বোন সিস্ট। ম্যালিগন্যান্টের মধ্যে আছে ইউইং সার্কোমা এবং অ্যাডামেন্টিনোমা। ইউইং সার্কোমা অসংখ্য বার রেসিডেন্সি এবং ডিপ্লোমা পরীক্ষা এসেছে, আপনারা একটু মার্ক করে নেবেন।
ভাইয়া বক্স গুলা কি বুঝলাম না, মানে সবকিছুই পড়তে হবে নাকি? ভাইয়া যদি বলেন। টিউমার গুলোর নামগুলো পড়তে হবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল আপনি কোনটা বিনাইন কোনটা ম্যালিগন্যান্ট এটা পড়েন। তারপরে শুধুমাত্র ম্যালিগন্যান্টের মধ্যে কন্ড্রোসার্কোমা এবং অস্টিওসার্কোমা এইটার লোকেশন পড়েন, আর কিছু লাগবে না। এখান থেকে মেইনলি প্রশ্ন হয় বিনাইন টিউমার কি ম্যালিগন্যান্ট টিউমার, বিনাইন টিউমার অফ বোন, ম্যালিগন্যান্ট টিউমার অফ বোন, এই টাইপের প্রশ্ন হয়, ঠিক আছে ভাই? ক্লিয়ার? যেভাবে প্রশ্ন করেছেন ক্লিয়ার কিনা? জি ভাই। আচ্ছা, তারপর দেখেন আচ্ছা এই কোশ্চেনটা আমরা সলভ করি। বিনাইন বোন টিউমার স্যার, কে সলভ করবেন? নাদিয়া সুলতানা আপু কি আছেন? ডক্টর নাদিয়া সুলতানা। ডক্টর নাদিয়া সুলতানা আপু কি আছেন? আচ্ছা, ডক্টর প্রিয়তি আপু কি আছেন, শুনতে পাচ্ছেন? ডক্টর প্রিয়তি। আচ্ছা, সো আপনারা কেউ স্পেসিফিক্যালি বলতে চাচ্ছেন না, আমরা একসাথে সলভ করি। বিনাইন বোন টিউমার স্যার অস্টিওসার্কোমা কি হবে এটা? false হবে অস্টিওয়েড অস্টিওমা। True. True. Oma means benign. এক্সোস্টোসিস। false False. এক্সোস্টোসিস বেসিক্যালি ইজ নট ট্রু নিওপ্লাজম। আপনারা একটু নোট করে রাখবেন, ব্রাউনস টিউমার এবং এক্সোস্টোসিস they are neither benign nor malignant. Okay, they are not true neoplasm, they are bony lesion. Chondromyxoid fibroma, true osteochondroma, true True. true. আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, যেভাবে প্রশ্ন করেছিলেন যে কি প্রশ্ন হতে পারে ভাই, ক্লিয়ার এটা? ভাইয়া এক্সোস্টোসিসের সাথে আরেকটা কি বললেন? ব্রাউন টিউমার, ব্রাউন টিউমার হাইপার প্যারাথাইরয়েডিজমে হয় এটা, ঠিক আছে? আচ্ছা, যেভাবে প্রশ্ন করেছিলেন ভাই কি ক্লিয়ার যে কি প্রশ্ন হতে পারে বা কি প্রশ্ন হয়েছে সেটা? হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমরা এখন নেক্সট টপিকসে চলে আসি। লোকালি আচ্ছা আপনার প্লিজ সবাই একটু মিউট রাখবেন। আচ্ছা, locally malignant tumor. So locally malignant tumors are those which show invasion but no metastasis. The term intermediate tumor is sometimes used for a tumor which behaves as benign, locally malignant, or even may show metastasis. So malignant, locally malignant tumor হচ্ছে ওই সকল ধরনের টিউমার যাদের কোনো মেটাস্টাসিস নাই। সরি, লোকাল ইনভ্যাশন ইজ দ্য মেজর ইস্যু। তো কিছু টিউমার আছে ওই টিউমার গুলা যেই স্ট্রাকচারে হয় ওই স্ট্রাকচারকে ডিস্ট্রয় করে ফেলে। লাইক বোনস এর পরে হয়েছে বোনস ডিস্ট্রয় করে, কোনো সফট টিস্যুর পরে হয়েছে সফট টিস্যু ডিস্ট্রয় করে, অর্থাৎ তার আন্ডারলাইন যে স্ট্রাকচার সেটা ডিস্ট্রয় করে ফেলে, কিন্তু তার ডিসট্যান্ট মেটাস্টাসিস নাই, শুধু আন্ডারলাইন স্ট্রাকচার ডিস্ট্রয় করে। অ্যান্ড লোকাল ইনভাশন, লোকাল ডিস্ট্রাকশন ইজ দ্য মেজর ইস্যু। তো লোকালি ম্যালিগন্যান্টের মধ্যে বিনাইন এবং ম্যালিগন্যান্ট দুই ধরনের টিউমারই আসতে পারে। আমি আবারও বলছি, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার এর মধ্যে বিনাইন এবং ম্যালিগন্যান্ট দুইটাই আসতে পারে। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? জি ভাইয়া। আচ্ছা, সো আপনাদের লেকচার শিটে একটা ছক দেওয়া আছে এক্সাম্পলের, বাট আমি আপনাকে এই নেমনিতে পড়াবো, আপনারা প্লিজ একটু লিখে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন, ক্লাসের পরে অবশ্যই লেকচার শিটে লিখবেন। আমি বাসায় গিয়ে কার গলায় ফুল মালা দিব? আমি অ্যামেলোব্লাস্টোমা, বাসায় বেসেল সেল কার্সিনোমা রোডেন্ট আলসার, গিয়ে জায়ান্ট সেল টিউমার অফ বোন অস্টিওক্লাস্টোমা, কার কার্সিনার টিউমার ক্রানিওফ্যারিঞ্জিওমা, গলায় গ্লিওমা,
astrocytoma, oligodendroglioma, ependymoma, full fibromatosis, mala, mixed salivary tumor, marginal ulcer, desmoid tumor, desmoid tumor. সবাই কি লিখতে পেরেছেন? একটু রেসপন্স করবেন প্লিজ। আচ্ছা, আমি বাসায় গিয়ে কার গলায় ফুল মালা দিব? ক্লাস নোটের জন্য যে জায়গা আছে ওখানে লিখে নেবেন। আচ্ছা, লোকালি ম্যালিগন্যান্ট টিউমারস আর অস্টিওক্লাস্টোমা, এটা কি হবে? অস্টিওক্লাস্টোমা কি হবে এটা? True. অস্টিওক্লাস্টোমা অ্যান্সার কি হবে? False. ফলস। আচ্ছা, জায়ান্ট সেল টিউমার, এটার আরেকটা নাম বলেছিলাম আমি, আমাদের জুমের চ্যাট বক্সে লেখা আছে, সেটা কি? True. অস্টিওক্লাস্টোমার আরেকটা নামই হচ্ছে জায়ান্ট সেল টিউমার। এটা কি হবে? Oh. ট্রু হবে। হবে. ইউইং সার্কোমা, False. মার্জুলিন আলসার, True. রডেন্ট আলসার, True. ট্রু, ভেরি গুড। প্যাচেস ডিজিজ অফ নিপল, False. ফলস। থ্যাংক ইউ। আচ্ছা, ameloblastoma, general feature of ameloblastoma, most common neoplasm of odontogenic origin, usually in 3rd to 5th decade, rare in children and elderly, mostly in posterior region of mandible. এটা একটু আপনারা নোট করবেন, mostly in posterior region of mandible. No specific gender prediction, no specific gender prediction. So male female সবার ইকুয়ালি হয়, এখানে কোনো জেন্ডার প্রেডিকশন নাই। আচ্ছা, locally invasive but does not metastasize. So ameloblastoma local invasion, local destruction করে থাকে, এদের distant metastasis নাই। About 80% of ameloblastoma occurs in mandible. About 80% of ameloblastoma occurs in mandible. So ameloblastoma কোশ্চেনটা হয়েছে আমাদের locally malignant টিউমারের যে ক্যারেক্টার গুলো আছে সেখান থেকেই, এবং ameloblastoma is a locally malignant tumor. Regarding ameloblastoma, আমরা একটু অ্যান্সার করব, is a locally malignant tumor, True. occurs in young adults, False. young adults কি হবে? ট্রু না ফলস? False. আচ্ছা, তো দেখেন এখানে কি আছে, True. মোস্ট কমন নিউপ্লাজম ইউজুয়ালি ইন 3rd to 5th decade. সো ইয়াং অ্যাডাল্ট বলে ট্রু হবে এটা। কন্টেন্স true. এনামেল কি হবে? False. ট্রু হবে। অডন্টোজেনিক অরিজিন, এখানে এনামেল থাকবে। ম্যাক্সিলা ইজ দ্য কমন সাইট, False. mandible is the common site. Mandible. It is slow growing tumor, that is true. True. Slow growing tumor কেন true হচ্ছে? এটা benign tumor, benign tumors are slow growing. আচ্ছা, আমি একবারে কোশ্চেন সলভ করাচ্ছি, কোশ্চেন সলভ করলে টপিকস এর কনসেপশনটা আরো ক্লিয়ার হয়। আচ্ছা, বেজেল সেল কার্সিনোমা, একটা কোশ্চেন আছে। শিওর। ভাইয়া এমব্রায়োনিক স্টেম সেলে প্লুরিপটেন্ট যেটা বলছিলেন, ওটা অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ডোডার্মের 3টা লেয়ার, এক্সাম্পলটা কি ছিল ভাইয়া? ওটা ধরতে পারি নাই। আচ্ছা, এমব্রায়োনিক স্টেম সেলকে আমরা 3টা ভাগে ভাগ করেছিলাম, তাই না? মাল্টিপটেন্ট, প্লুরিপটেন্ট, টটিপটেন্ট, মাল্টিপটেন্ট এবং প্লুরিপটেন্ট। সো টটিপটেন্ট ছিল আমাদের প্লাসেন্টা এবং এমব্রায়ো, ওকে। আর প্লুরিপটেন্ট আমার 3টা জার্ম লেয়ারে আসে ওখানে। 3টা জার্ম লেয়ার একসাথে আসলে সেখানে কি থাকতেছে? একোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। আর হ্যাঁ, এন্ডোডার্ম, এটা হচ্ছে প্লুরিপটেন্ট। আর মাল্টিপটেন্ট হলো যে, সরি ভাইয়া এটা কি কোনো এক্সাম্পল ছিল? প্লুরিপটেন্টের কি কোনো এক্সাম্পল ছিল? না, এক্সাম্পল ছিল না, আমি শুধু এটাই বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, বেজেল সেল কার্সিনোমা, ওকে আপু, থ্যাংক ইউ। বেজেল সেল কার্সিনোমা আপনার লেকচার শিটের 12 নম্বর পেজে আছে। মোস্ট কমন টাইপ অফ স্কিন ক্যান্সার, most cases are due to long-term ultraviolet or sun exposure, most commonly occurs in sun-exposed skin, mostly in elderly men, 90% in head neck region. So mainly basal cell carcinoma head neck region এ হয়, women more diverse লাগে সাথে। So mainly আমাদের elderly men এ হচ্ছে, যখন women এ হয়
তখন সেটা হেড নেক ছাড়াও অন্য রিজিয়নে হতে পারে। রেয়ারলি মেটাস্টাসাইজ, লোকাল ডিস্ট্রাকশন ইজ মেজর ইস্যু। তো লোকালি ম্যালিগন্যান্ট বললেই তাদের লোকাল ডিস্ট্রাকশন ইজ দ্য মেজর ইস্যু। Basal cell carcinoma is moderately radiosensitive. Diagnosed with skin biopsy. Diagnosed with skin biopsy. Subtype কি আছে? Higher risk infiltrative micronodular, lower risk nodular superficial. Treatment options: surgical excision, Mohs surgery, electrodissection and curettes, topical creams, radiation. আচ্ছা, একটা ছবি আমি দেখিয়েছি এখানে। আচ্ছা, এখান থেকে মূলত বেসাল সেল কার্সিনোমার ক্যারেক্টার থেকে প্রশ্ন হয়ে থাকে। True about basal cell carcinoma. Frequently occurs in limbs. কি হবে answer? False. False. Occurs in head neck region. আচ্ছা, আপনারা চেষ্টা করবেন সবাই অ্যান্সার করার, কারণ অ্যান্সার করলে কেউ কিন্তু ঠকবেন না। আপনারা এখানে একবার প্র্যাকটিস হচ্ছে। আর বেসিক্যালি আমি টপিকসের সাথে এত বেশি কোশ্চেন রাখছি যাতে আপনাদের প্র্যাকটিস এখানে হয়। আচ্ছা, ফাউন্ড ইন ইয়াঙ্গার মেল। False. False. Elderly male. আর ভেরি সেনসিটিভ টু রেডিওথেরাপি। False. True. False. False. Moderately sensitive to radiotherapy. Do not normally metastasize by lymphatic speed. True. True. False. Local, False. Rarely metastasis. এটা কি বললেন আপনারা? Rarely লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, সেটা কোনো স্পিড হবে, মেটাস্টাসাইজ হবে? False. True. আচ্ছা, কোশ্চেনটা একটু বুঝেন। ডু নট নরমালি মেটাস্টাসাইজ, জাস্ট এই পয়েন্টটা আপনারা ঠিক করেন। সে লিম্ফ্যাটিক হোক, ব্লাড হোক, ডাজন্ট ম্যাটার। বেসাল সেল কার্সিনোমা মেটাস্টাসাইজ হয় না, তাই না? ট্রু হবে। আচ্ছা, জেনারেলি গ্রো স্লোলি থ্রু মেনি ইয়ার্স। ট্রু। ঠিক আছে। আচ্ছা, আমাদের নেক্সট টপিক, ক্রাইটেরিয়া অফ ম্যালিগন্যান্ট সেল, ক্যারেক্টারিস্টিক্স অফ নিওপ্লাজম এন্ড অ্যানাপ্লাসিয়া, প্লিওমরফিজম, ভ্যারিয়েশন ইন সাইজ এন্ড শেপ, সেলস ইন সেম টিস্যুস নট ইউনিফর্ম। সো আমরা কি জানি, যে কোনো একটা টিস্যুর যতগুলো সেল আছে তারা একই রকমের হয়। যদি ওই টিস্যুর সেলগুলা সাইজ এবং শেপে ভিন্ন হয়, সেটাকেই আমরা বলি প্লিওমরফিজম। Abnormal nuclear morphology, altered to 1:1 instead of 1:4 to 1:6. So normally nuclear এবং cytoplasm যে রেশিও সেটা কি থাকে 1:4 or 1:6, বাট ম্যালিগন্যান্ট বা অ্যানাপ্লাস্টিক সেলের ক্ষেত্রে 1:1 হয়ে যায়। এখানে নিউক্লিয়াসটা বড় হয়। মাইটোসিস অ্যাটিপিক্যাল বিজিয়ার, লস অফ পোলারিটি। তো আপনারা শুধুমাত্র এতটুকুই মনে রাখেন, ক্যারেক্টার লস অফ পোলারিটি বিষয়টা কি জানতে গেলে আরো কনফিউজড হয়ে যাবেন। আমি কি ডিসক্রাইব করবো এটা নাকি করবো না, বলেন? পোলারিটি এটাকে আমি বলবো ভিতরের কথাগুলা? বলেন ভাইয়া। এটা কি পরীক্ষাতে আসে ভাইয়া? হ্যাঁ, এটা আসে, ক্যারেক্টার গুলো পরীক্ষাতে আসে। সো লস অফ পোলারিটি বলতে কি বোঝায়, এটা পরীক্ষাতে কোনোদিন আসবে না, শুধু ক্যারেক্টার থেকে আসবে। তো পোলারিটি হচ্ছে যে কোনো একটা সেল টাইপের, যেমন এপিথিয়াল থেকে কানেক্টিভ টিস্যুতে চেঞ্জ হওয়ার যে ক্যাপাসিটি, অর্থাৎ যে কোনো স্টেজে তার যে সেল লাইনিং চেঞ্জ হওয়ার যে ক্যাপাসিটি, এটাকে বলা হয় পোলারিটি। বাট নিওপ্লাস্টিক সেলে এই ক্যারেক্টার বা এই ক্যাপাসিটি থাকে না, এই জন্যই বলা হয় লস অফ পোলারিটি। ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া যিনি কোশ্চেন করেছেন, ভাইয়া কি ক্লিয়ার? ভাইয়া আবার একটু বলেন। আচ্ছা, তো আমরা কি জানি, যে কোনো একটা সেলের যখন আমরা কোনো স্টেজ দিই বা অ্যাডাপটিভ চেঞ্জ যেটাকে বলা হয়, ঠিক আছে, মেটাপ্লাসিয়া যখন হচ্ছে, একটা সেল টাইপ থেকে আরেকটা সেল টাইপে চলে আসে। যেমন আমাদের ব্রঙ্কাসের কথা চিন্তা করেন, নরমালি এটা কি থাকে, স্ট্রাটিফাইড স্কোয়ামাস, যখন আমরা স্মোক করি সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো এই চেঞ্জ হওয়ার যে ক্যাপাসিটি, সেটাকে বলা হয় পোলারিটি। তো নিওপ্লাস্টিক বা কার্সিনোমেটাস সেলগুলোতে এই ক্যাপাসিটি থাকে না। এই যে পোলারিটি, এটাকে বলা হয় পোলারিটি, এবং ক্যাপাসিটি না থাকাকে বলা হয় লস অফ পোলারিটি। ভাইয়া ক্লিয়ার? সরি, আমি কি আরেকবার বলবো? ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক। আচ্ছা, নেক্সট দেখেন হেমোরেজ এন্ড নেক্রোসিস। 1 নাম্বার হেমোরেজ এন্ড নেক্রোসিস। 6 নম্বর দিয়ে আপনারা একটু লিখে নেন, এটা আপনাদের লেকচার শিটে নাই। সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন, সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন, এই কথাটা আপনারা একটু লিখে নেবেন। তো নিওপ্লাস্টিক সেলে কিছু সাইটোপ্লাজম ভ্যাকুলেটরি স্পেস তৈরি হয়, এটাকে বলা হয় সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন। নেক্সট টপিকস, ডিফারেন্স বিটুইন বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট টিউমার। এটা তো আপনারা মোটামুটি সবাই জানেন, এটা আসলে আমার বলার কিছু নাই।
সো শেষের দিকে একটু খেয়াল করেন। ক্যাপসুল, benign tumors are encapsulated, malignant tumors not capsulated. ওকে, সো encapsulated বলতে কি বোঝায়, সেখানে একটা ক্যাপসুল থাকে। তো কিছু বা যে কোনো একটা টিউমার নাম কি কেউ বলতে পারবেন যেটা বিনাইন হওয়া সত্ত্বেও ক্যাপসুল থাকে না? এক্সেপশনটা একটু লিখে নেন। এক্সেপশন লিওমায়োমা ফিউটেরাস। লিওমায়োমা ফিউটেরাস, এই টিউমার বিনাইন হওয়া সত্ত্বেও এর কোনো ক্যাপসুল থাকে না। ওকে, তো ক্লিয়ার কিনা? রেসপন্স করবেন। লিওমায়োমা ফিউটেরাস, এক্সেপশন লিওমায়োমা ফিউটেরাস, এটার কোনো ক্যাপসুল থাকে না। আচ্ছা, ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে রেনাল সেল কার্সিনোমা। রেনাল সেল কার্সিনোমা ম্যালিগন্যান্ট হওয়া সত্ত্বেও সেখানে ফলস ক্যাপসুল থাকে। রেনাল সেল কার্সিনোমা ম্যালিগন্যান্ট হওয়া সত্ত্বেও সেখানে ফলস ক্যাপসুল থাকে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা চলে আসি কার্সিনোমা এবং সার্কোমা। তো কার্সিনোমা এবং সার্কোমা দুইটাই ম্যালিগন্যান্ট। তো কার্সিনোমা is the malignancy of epithelial tissue, sarcoma is the malignancy of mesenchymal tissue. তো এটার ক্যারেক্টার থেকে আগে প্রশ্ন হতো 15-16 সালের দিকে ডিপ্লোমা এবং রেসিডেন্সি দুটাতে প্রশ্ন আসছে। তো রিসেন্টলি এখান থেকে প্রশ্ন হয়নি, তবে প্রশ্ন হতে পারে। তো এই পদটা মনে রাখার জন্য আপনাদেরকে একটা নেমোনিক আমি বলে দিচ্ছি, আপনারা একটু লিখে নেন। কম বয়সে কম হলেও বাড়ে বেশি, রক্ত ঝরায় রক্তে ছড়ায়। এটা আপনারা একটু লিখে নেন অ্যাবাউট সার্কোমা। কম বয়সে কম হলেও বাড়ে বেশি, রক্ত ঝরায় রক্তে ছড়ায়। কম বয়সে কম হলেও বাড়ে বেশি, রক্ত ঝরায় রক্তে ছড়ায়। এজ, কার্সিনোমা মোর ইন ওল্ড, সার্কোমা মোর ইন ইয়াং। ভাইয়া আবার সার্কোমা সম্পর্কে লিখবেন অ্যাবাউট সার্কোমা। কম বয়সে কম হলেও বাড়ে বেশি, রক্ত ঝরায় রক্তে ছড়ায়। তো দেখেন সার্কোমা সম্পর্কে অরিজিন আমি আগেই বলেছি, কার্সিনোমা ইজ দ্য ম্যালিগন্যান্সি অফ এপিথেলিয়াল টিস্যু, সার্কোমা ইজ দ্য ম্যালিগন্যান্সি অফ মেসেনকাইমাল টিস্যু। এখন আমি যে নেমোনিক বলেছি, সার্কোমা সে নেমোনিকের সাথে মিলান, এবং সার্কোমার যা যা আছে তার অপোজিটটাই হচ্ছে কার্সিনোমা। সার্কোমার যা যা আছে সেটার অপোজিটই হচ্ছে কার্সিনোমা। সার্কোমা সম্পর্কে কি বলেছি? কম বয়স, সো মোর ইন ইয়াং। প্রথম কথাটা ছিল কম বয়স, সো মোর ইন ইয়াং। কম বয়সে কম হলেও বাড়ে বেশি, মোর র্যাপিড গ্রোথ। মোর র্যাপিড গ্রোথ। রক্ত ঝরায় রক্তে ছড়ায়। তো যখন বলেছি রক্ত ঝরায়, মোর হেমোরেজ, এবং রক্ত মানে সেটা মোর ভাস্কুলার, তাই না? আর রক্তে ছড়ায় আর্লি বাই ব্লাড। সার্কোমা আর্লি ব্লাডের মাধ্যমে ছড়ায় এবং কার্সিনোমা আর্লি স্টেজে লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে ছড়ায়। তো এখান থেকে মেইন কথাটা হচ্ছে সার্কোমা এবং কার্সিনোমা দুই ধরনের টিউমারই বা দুই ধরনের ম্যালিগন্যান্সি আমাদের ব্লাড এবং লিম্ফ্যাটিক্স দুইটা মাধ্যমে ছড়িয়ে থাকে। তবে সার্কোমা আর্লি ফেজে ব্লাডে ছড়ায় এবং কার্সিনোমা আর্লি ফেজে লিম্ফ্যাটিক্স এর মাধ্যমে ছড়ায়। প্রগনোসিস, সার্কোমা মোর ওর্স, কার্সিনোমা লেস ওর্স। তারপর নিচের দিকে চলে আসেন রেডিও সেন্সিটিভিটি, এখানে চলে আসেন। তো সার্কোমা বেশি খারাপ, তাই না? আমরা এতক্ষণে এটাই জেনেছি। সো দে আর মোর রেডিও রেজিস্ট্যান্ট। কার্সিনোমা কম খারাপ, হাইলি রেডিও সেন্সিটিভ, হাইলি রেডিও সেন্সিটিভ, হাইলি রেডিও সেন্সিটিভ। Carcinogenicity occurs in case of carcinoma, does not occur in case of sarcoma. So এটা ক্লিয়ার কিনা? এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবেন। True about carcinoma, এটা আমরা একটু দেখি। অরিজিনেটিং ফ্রম মেসেনকাইমাল সেল, কি হবে এটা? False. রাইট অ্যান্সার False. Epithelial tissue. লেস ভাস্কুলার, True. লেস র্যাপিড গ্রোথ, ট্রু spread most preferably by blood, false lymphatics এর মাধ্যমে বেশি ছড়ায়, highly radio sensitive, very good. আমাদের পড়া তো ক্লাসে হয়ে যাচ্ছে, বাসায় আর কি পড়বেন? আচ্ছা ঠিক আছে, বাসায় পড়তে হবে।
আচ্ছা, তারপর নেক্সট টপিকতে চলে আসি 12, হরমোন সিক্রেটিং অর প্রোডিউসিং টিউমার। তো বুঝতেই পারছেন যে সকল টিউমার থেকে আমাদের হরমোন আসে সেটাকেই বলা হয় হরমোন সিক্রেটিং অর প্রোডিউসিং টিউমার। এখান থেকে দুইটা হেডলাইনের প্রশ্ন হয়। ফার্স্ট হেডলাইন হচ্ছে আপনাদের টিউমার সিক্রেটিং হরমোন অর হরমোন সিক্রেটিং টিউমার স্যার, এই একটা হেডিং এর প্রশ্ন হয়। আর একটা হেডিং হচ্ছে হরমোন প্রোডিউসিং টিউমার অফ ওভারি, হরমোন প্রোডিউসিং টিউমার অফ ওভারি। এই দুইটা হেডিং এ এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, প্লিজ আপনারা সবাই একটু মিউট রাখবেন। আচ্ছা, LOCK লক, এই নেমোনিকটা আমরা মনে রাখবো। লাং ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা। O for ovarian carcinoma, C for chromosome tumor of pituitary, carcinoma tumor, choriocarcinoma. K for renal cell carcinoma, others এর মধ্যে আছে islet cell tumor of pancreas, seminoma, monodermal teratoma of the ovary. LOCK লক, এই নেমোনিক দিয়ে হরমোন সিক্রেটিং টিউমার মনে রাখবেন। আচ্ছা, আরো একটা হেডিং এ প্রশ্ন হয় এখান থেকে হরমোন প্রোডিউসিং টিউমার অফ ওভারি, হরমোন প্রোডিউসিং টিউমার অফ ওভারি। ABCD GHST এই নেমোনিক দিয়ে আমরা মনে রাখবো। অ্যাডেনোব্লাস্টোমা, ব্রেনার্স টিউমার, কোরিওকার্সিনোমা, ডার্মোয়েড সিস্ট। ডিসজাইমিনোমা ফলস দিয়েন প্লিজ, ডিসজাইমিনোমা আসলে ফলস দিয়েন। ডিসজাইমিনোমা ইউজুয়ালি হরমোন প্রডিউস করে না। আচ্ছা, গ্রানুলোসার সেল টিউমার, হাইলাস সেল টিউমার, স্ট্রোমা ওভারি, থিকা সেল টিউমার। ABCD GHST এই নেমোনিক দিয়ে এটা মনে রাখবেন। আচ্ছা, এখান থেকে আমরা একটা SBA সলভ করি। A 50 years old female diagnosed with a carcinoma, her physician told that the tumor producing hormone, which one below is a hormone producing tumor? Her physician told that the tumor produce hormone. তাহলে এখানে কি চাচ্ছে বলেন তো? হরমোন প্রডিউসিং টিউমার একটা এক্সাম্পল বলতে হবে। RCC, renal cell carcinoma, breast carcinoma, malignant melanoma, endometrial carcinoma, thyroid carcinoma. অ্যান্সার কি হবে? Renal cell carcinoma. Renal cell carcinoma. ভেরি গুড। তো দেখতেই পাচ্ছেন যে এসবি কিন্তু খুব আলাদা কিছু আসবে তা না, আপনারা যা জানেন সেখান থেকে আসবে, শুধু মোর স্পেসিফিক্যালি আপনাকে জানতে হবে। আচ্ছা, এখন চলে আসি হরমোন ডিপেন্ডেন্ট অর সেনসিটিভ টিউমার। Those tumor depends on a hormone for its survival or growth. যে সকল টিউমার তাদের গ্রোথ কিংবা সার্ভাইভালের জন্য কোনো হরমোনের উপর ডিপেন্ড করে সেটাকে বলা হয় হরমোন ডিপেন্ডেন্ট অর হরমোন সেনসিটিভ টিউমার। ঠিক আছে, সো ম্যালিগন্যান্ট কি কি আছে এখানে? এটা মা ও বাবার পরেই থাকে অন্যরা, এই নেমোনিক দিয়ে আপনারা একটু মনে রাখবেন। মা ও বাবার পরে থাকে অন্যরা, এই নেমোনিক দিয়ে আপনারা মনে রাখবেন। মা ম্যালিগন্যান্ট মেলানোমা ও ওভারিয়ান কার্সিনোমা, বাবা ব্রেস্ট কার্সিনোমা, পরে প্রোস্টেট কার্সিনোমা, থাকে থাইরয়েড কার্সিনোমা, টেস্টিকুলার কার্সিনোমা। মা ও বাবার পরেই থাকে অন্যরা, থাকের মধ্যে দুইটা আসবে, থাইরয়েড এবং টেস্টিকুলার কার্সিনোমা। অন্যরা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, অন্যরা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। আমি আবারও বলছি, নেমোনিক কি? হরমোন ডিপেন্ডেন্ট অর সেনসিটিভ টিউমার, মা ও বাবার পরেই থাকে অন্যরা। মা ম্যালিগন্যান্ট মেলানোমা ও ওভারিয়ান কার্সিনোমা, বাবা ব্রেস্ট কার্সিনোমা, পরে প্রোস্টেট কার্সিনোমা, থাইরয়েড এবং টেস্টিকুলার কার্সিনোমা, অন্যরা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে হরমোন প্রোডিউসিং টিউমার অফ ওভারি, এখান থেকে ডিসজার্মিনোমা আপনাদের লেকচার শিটে আসছে, এটা কেটে দিবেন। ডিসজার্মিনোমা কেটে দিবেন, আমি এটাই বলেছি। ডিসজার্মিনোমা লেকচার শিটে আসছে, এটা কেটে দিবেন। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসি ডাবল ইনফিনিটি স্টারের একটা টপিক, সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া। Dysplasia is a term that literally means disordered growth. It is encountered principally in epithelia and is characterized by a constellation of changes that includes a loss in the uniformity of the individual cell as well as loss in their architectural orientation.
সো এখান থেকে কয়েকটা পয়েন্ট পিক করবেন। ফার্স্ট হচ্ছে ডিসঅর্ডার গ্রোথ, ডিসপ্লাসিয়া ডিসঅর্ডার গ্রোথ। It is encountered principally in epithelia. So dysplasia connective tissue হতে পারে। Neurofibroma is the example of dysplasia in connective tissue. আমি আবারও বলছি, dysplasia মেইনলি বা প্রিন্সিপালি এপিথেলিয়াল টিস্যুতে হতে পারে, তবে এটা কানেক্টিভ টিস্যুতে হয়। Neurofibroma is the example of dysplasia in connective tissue. আচ্ছা, dysplastic cell may exhibit considerable pleomorphism. তো প্লিওমরফিজম কথাটার অর্থ কি? কেউ একজন বলবেন প্লিজ? আমি মাত্রই বলেছি। ভেরিয়েবল সাইজ এন্ড শেপ। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে চলে আসি আমরা কন্টেন লার্জ হাইপারক্রোমাটিক নিউক্লিয়াই। হাইপারক্রোমাটিক নিউক্লিয়াই বলতে কি বোঝায়? আমরা যে কোনো একটা সেলকে হেমোটেক্সিন এন্ড ইওসিন যে স্টেন আছে সেটা দিয়ে স্টেনিং করে থাকি। তো ডিসপ্লাস্টিক সেলের ক্ষেত্রে যে নিউক্লিয়াস থাকে সেটা স্টেন বেশি নাই, এই জন্যই এটাকে বলা হয় হাইপারক্রোমাটিক নিউক্লিয়াই। আর ডিসপ্লাসিয়ার ক্ষেত্রে সেল লার্জ হয়ে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে লার্জ হাইপারক্রোমাটিক নিউক্লিয়াই উইথ এ নিউক্লিয়ার টু উইথ এ হাই নিউক্লিয়ার টু সাইটোপ্লাজমিক রেশিও। যেহেতু এখানে নিউক্লিয়াসটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমিক রেশিওটা বেড়ে যাচ্ছে বা চেঞ্জ হয়ে যায়। ওকে, dysplasia is particularly common in squamous and transitional epithelia, such as cervix of uterus, respiratory tract in chronic cigarette smoker. তারপরে আছে ওরাল মিউকোসা, গল ব্লাডার, এগুলো আর কি। স্কিন, ইউরিনারি ব্লাডার, ল্যারিংস, স্কিন, ইউরিনারি ব্লাডার, ল্যারিংস, এখানে আমাদের মেইনলি ডিসপ্লাসিয়া দেখা যায়। আচ্ছা, নেক্সট পেজে ক্যারেক্টারিস্টিক্স অফ ডিসপ্লাসিয়া। ভাইয়া একটা কোশ্চেন ছিল। শিওর। ভাই সিঙ্গেল বেস কোশ্চেন যেটা করছিলেন ওখানে তো হরমোন প্রোডিউসিং বলছিল, হরমোন প্রোডিউস, আর কিন্তু আমরা তো রেনাল সেল কার্সিনোমাটা হরমোন সিক্রেটিনে পাইছিলাম। আপু হরমোন প্রোডিউসিং ও সিক্রেটিং সেম কথা। তো দেখেন 12 নম্বর টপিকসে হেডিংটা দেখেন, হরমোন প্রোডিউসিং ও সিক্রেটিং টিউমার, হরমোন প্রোডিউসিং ও সিক্রেটিং টিউমার দেওয়া আছে। ক্লিয়ার? আপু কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর যে টপিকস নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া। তো ডিসকন্টিনিউশন হয়ে গেল। তো ডিসপ্লাসিয়ার ক্যারেক্টারগুলো যা বলেছি সবকিছু এখানে আছে, তবে এক্সট্রা একটা পয়েন্ট একটু খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন অকার্স ইন নিউক্লিয়াস। সাইটোপ্লাজমিক ভ্যাকুলেশন অকার্স অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আমি একটু আমার মতো করে বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ডিসপ্লাসিয়াকে 3টা ভাগে ভাগ করা যায়, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। যখন এপিথেলিয়ার থিকনেসের 1/3 কে ইনভলভ করে সেটাকে বলা হয় মাইল্ড ডিসপ্লাসিয়া, যখন 2/3 কে ইনভলভ করে সেটাকে বলা হয় মডারেট ডিসপ্লাসিয়া, আর ফুল থিকনেস অফ এপিথেলিয়াম এ ইনভলভ করলে সেটাকে আমরা বলি সিভিয়ার ডিসপ্লাসিয়া। মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। ওকে, তো মাইল্ড এবং মডারেট ডিসপ্লাসিয়া রিভার্সিবল এবং সিভিয়ার ডিসপ্লাসিয়া ইজ ইরিভার্সিবল। সিভিয়ার ডিসপ্লাসিয়া ইজ ইরিভার্সিবল। ওকে, সো আমি যদি বলি ডিসপ্লাসিয়া মে বি রিভার্সিবল, অ্যানসার কি হবে? ট্রু। সেম আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি ডিসপ্লাসিয়া মে বি ইরিভার্সিবল, অ্যানসার কি হবে? ট্রু। ট্রু। ট্রু হবে। তো দেখেন মাইল্ড টু মডারেট ডিসপ্লাসিয়া রিভার্সিবল, সিভিয়ার ডিসপ্লাসিয়া ইরিভার্সিবল, দুই ক্ষেত্রে কিন্তু হতে পারে। এজন্য যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে মাইল্ড ডিসপ্লাসিয়া মে বি রিভার্সিবল, ট্রু, ডিসপ্লাসিয়া মে বি ইরিভার্সিবল, এটাও ট্রু। আচ্ছা, একটা বিষয় বলি, আমরা যে সিভিয়ার ডিসপ্লাসিয়া পড়লাম এটাই হচ্ছে কার্সিনোমা ইন সিটু। সো কার্সিনোমা ইন সিটু, এখানে আমাদের ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন অলরেডি হয়ে গিয়েছে, বাট বেসমেন্ট মেমব্রেন ক্রস করেনি। তো কার্সিনোমা ইন সিটু সম্পর্কে আমি যদি আপনাদেরকে বলি ইট ইজ এ প্রি ম্যালিগন্যান্ট লেশন, তাহলে অ্যান্সার কি হবে? ফলস হবে, কারণ সেখানে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন অলরেডি হয়ে গিয়েছে, শুধুমাত্র বেসমেন্ট মেমব্রেন ক্রস করেন। তো কার্সিনোমা ইন সিটু সম্পর্কে যদি আপনাদেরকে প্রশ্ন করি, কার্সিনোমা ইন সিটু ইজ প্রি ইনভেসিভ কন্ডিশন, এটা কি হবে? ফলস। ফলস। প্রি ইনভেসিভ False. বললে ট্রু হবে,
প্রি ইনভেসিভ বললে ট্রু হবে, প্রি ম্যালিগন্যান্ট বললে ফলস হবে। তো এই দুইটা কথার মধ্যে পার্থক্য হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয় নাই, আর প্রি ইনভেসিভ বলতে বোঝানো হয় বেসেল মেমব্রেন ক্রস করেনি। ক্লিয়ার? তাহলে প্রি ইনভেসিভ ট্রু হবে। প্রি ইনভেসিভ ট্রু হয়। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে দেখেন ডিসপ্লাসিয়া ডিফারস ফ্রম ক্যান্সার ইন টু ইম্পর্টেন্ট রেসপেক্ট, ল্যাক অফ ইনভেসিভনেস এবং রিভার্সিবিলিটি। তো দেখেন ডিসপ্লাসিয়া কিন্তু ইনভেসিভ না, আবার মেবি রিভার্সিবল। তো এই দুইটা এসপেক্টে এটা ডিফারেন্সিয়েট করছে ক্যান্সারের সাথে। আচ্ছা, তারপরে আমরা দরকার নেই, এখন কিছু টপিকস একটু বলে দিব, আপনারা শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে রাখেন। হ্যাঁ, বা একটু লেকচার শিটে লিখেও নিতে পারেন, লিখতে পারলে ভালো, বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারলেও হবে আর কি। ডিফারেন্সিয়েশন এন্ড অ্যানাপ্লাসিয়া। হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? সো আজকের ক্লাসে ডিফারেন্সিয়েশন এই কথাটা কিন্তু অনেকবার আসছে। Differentiation refers to the extent to which neoplastic parenchymal cell resemble the corresponding normal parenchymal cell both morphologically and functionally. Lack of differentiation is called anaplasia. Clear? So differentiation কি? Neoplastic parenchymal cell normal সেলের সাথে কতটুকু মিলছে, তাদের সাদৃশ্য কতটুকু, এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। যখন এই সাদৃশ্য থাকবে না সেটাকে আমরা বলি অ্যানাপ্লাসিয়া। যখন এই সাদৃশ্য থাকবে না সেটাকে আমরা বলি অ্যানাপ্লাসিয়া। ক্লিয়ার? ভাইয়া আরেকবার একটু বলতেন। আচ্ছা, হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন? ডিফারেন্সিয়েশন to the extent to which neoplastic parenchymal cell resemble the corresponding normal parenchymal cell both morphologically and functionally. তো নিওপ্লাস্টিক সেল নরমাল প্যারেনকাইমাল সেলের সাথে কতটুকু মিলছে সেটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। যখন এই ডিফারেন্সিয়েশন লস হয় সেটাকে আমরা বলি অ্যানাপ্লাসিয়া। যখন ডিফারেন্সিয়েশন লস হয় সেটাকে আমরা বলি অ্যানাপ্লাসিয়া। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? সাউন্ড বেশি হচ্ছে। আচ্ছা, সবাই প্লিজ একটু মিউট রাখবেন, আমি বারবার মিউট করতেছি কিন্তু আনমিউট হয়ে যাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই বলবো। Differentiation. Differentiation refers to the extent to which neoplastic parenchymal cell resemble the corresponding normal parenchymal cell both morphologically and functionally. এটা হচ্ছে বইয়ের ডেফিনেশন। আর সহজ কথায় বলতে গেলে নিওপ্লাস্টিক সেল নরমাল সেলের সাথে কতটুকু মিলছে, তাদের মিল কতটুকু আছে সেটাই ডিফারেন্সিয়েশন। যখন এই মিলটা থাকে না সেটাকে আমরা বলি অ্যানাপ্লাসিয়া। ডিফারেন্সিয়েশন হচ্ছে নরমাল একটা কন্ডিশন, আর অ্যানাপ্লাসিয়া হচ্ছে অ্যাবনরমাল কন্ডিশন। ক্লিয়ার? আচ্ছা, আমি একটু সামনে প্রোগ্রেস করি, আপনারা এটা ক্লিয়ার হবেন। আচ্ছা, এখন ডিসপ্লাসিয়া এবং অ্যানাপ্লাসিয়ার ডিফারেন্স কি? Dysplasia refers to an abnormality where a tissue partially loses the morphological characteristics of mature cell. আচ্ছা, আপনারা প্লিজ সবাই একটু মিউট করে রাখবেন। আচ্ছা, so losses the morphological characteristics of mature cell, partial losses. Anaplasia is considered a more advanced stage where this loss of differentiation or maturity is more marked and evident and could be seen as irreversible. Okay, so dysplasia এবং অ্যানাপ্লাসিয়ার ডিফারেন্স থেকে রেসিডেন্সি ডিপ্লোমা পরীক্ষা অনেকবার প্রশ্ন হয়েছে, আপনারা প্লিজ একটু মার্ক করবেন। আপনারা একটা লেকচার শিটে একটু লিখেন ডিসপ্লাসিয়া ভার্সেস অ্যানাপ্লাসিয়া, একটু লিখেন ডিসপ্লাসিয়া অ্যানাপ্লাসিয়া, একটু লিখেন লেকচার শিটে লিখেন। লেকচার শিটে যত লিখবেন আপনার প্রিপারেশন তত ভালো হবে। ডিসপ্লাসিয়া অ্যানাপ্লাসিয়া একটু পাশাপাশি লিখেন। সো ডিসপ্লাসিয়া কি বলেছে? ডিসঅর্ডারড গ্রোথ, আর অ্যানাপ্লাসিয়া কি? ডিসঅর্গানাইজড গ্রোথ। এটা খেয়াল রাখবেন। ডিসপ্লাসিয়া ডিসঅর্ডারড গ্রোথ, অ্যানাপ্লাসিয়া ডিসঅর্গানাইজড গ্রোথ। ঠিক লিখতে পেরেছেন সবাই? হ্যালো, আচ্ছা, ডিসপ্লাসিয়া অ্যানাপ্লাসিয়া, আপনারা একটা ডিফারেন্স লিখবেন জাস্ট।
তো আপনাদের মনে হতে পারে যে কঠিন, বাট কয়েকবার পড়লে ক্লিয়ার হয়ে যাবে। ডিসপ্লাসিয়া ডিসঅর্ডার গ্রোথ, অ্যানাপ্লাসিয়া ডিসঅর্গানাইজড গ্রোথ, ডিসপ্লাসিয়া ডিসঅর্ডার গ্রোথ, অ্যানাপ্লাসিয়া ডিসঅর্গানাইজড গ্রোথ, অ্যানাপ্লাসিয়া ডিসঅর্গানাইজড গ্রোথ। আচ্ছা, তারপর লিখেন ডিসপ্লাসিয়া মে বি রিভার্সিবল, অ্যানাপ্লাসিয়া ইজ অলওয়েজ irreversible. Dysplasia may be reversible, anaplasia is always irreversible. Dysplasia is the initial stage. Dysplasia is the initial stage. এটা লিখবেন dysplasia is the initial stage. Dysplasia is the initial stage. Anaplasia is advanced stage. Anaplasia is advanced stage. এটা একটু লিখবেন। আমি আবারও বলছি, ডিসপ্লাসিয়া ইনিশিয়াল স্টেজ, অ্যানাপ্লাসিয়া ইজ অ্যাডভান্স স্টেজ। এই তিনটা পয়েন্ট লিখলেই হবে। সবাই কি লিখেছেন? ভাইয়া লাস্টেরটা শুনতে পাইনি। ডিসপ্লাসিয়া ইনিশিয়াল স্টেজ, অ্যানাপ্লাসিয়া অ্যাডভান্স স্টেজ। আচ্ছা, সো নেক্সট আমরা যাই কার্সিনোমা ইন সিটু। আপনাদের লেকচার শিটের 15 নাম্বার টপিক। তো কার্সিনোমা ইন সিটু সম্পর্কে আমি অলরেডি বলে ফেলেছি, এটা আমি আর রিপিট করছি না। শুধু একটা পয়েন্টে রিপিট করব, সেটা হচ্ছে কার্সিনোমা ইন সিটু ইজ প্রি ম্যালিগন্যান্ট, এটা বললে ফলস হবে। কার্সিনোমা ইন সিটু ইজ প্রি ইনভেসিভ, এটা ট্রু হবে। কার্সিনোমা ইন সিটু ইজ নাথিং বাট সিভিয়ার ডিসপ্লাসিয়া। ডিসপ্লাসিয়া এখানে এপিথেলিয়াল থিকনেসের ফুল থিকনেসকে ইনভলভ করে। এটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে গিয়েছে, কিন্তু বেসমেন্ট মেমব্রেন ক্রস করেনি। ক্লিয়ার? কার্সিনোমা ইন সিটু ক্লিয়ার কিনা রেসপন্স করবেন। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা একটা এসবিএস সলভ করব। Which statement is true regarding dysplasia? Stem A, dysplasia never occurs in connective tissue. Stem B, it may be irreversible. True. Dysplasia is the advanced stage of anaplasia. False. 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 Complete loss of tissue architecture. False. ডিসপ্লাসিয়াতে পার্শিয়াল লস হয়, Partial. আর অ্যানাপ্লাসিয়াতে কমপ্লিট লস হয়, সো এটা ফলস হবে। নো লিংক উইথ কার্সিনোমা ইন সিটু, এটা কি হবে? নো লিংক উইথ কার্সিনোমা ইন সিটু, False. এটা ফলস। সো এই এসবিএ বললে এখানে কারেক্ট আনসার কোনটা হচ্ছে? B. এসবিএ বললে আনসার বি, ইট মে বি ইরিভার্সিবল। আর অন্য যে স্টেম গুলো আছে সবই ইনকারেক্ট। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? ডিসপ্লাসিয়া, অ্যানাপ্লাসিয়া, এখান থেকে কার কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমি একটু আরেকবার বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, খুব সংক্ষেপে বলে যাচ্ছি। ডিসপ্লাসিয়া ইজ ডিসঅর্ডার গ্রোথ, সো এটা মেইনলি আমাদের এপিথেলিয়াল টিস্যুতে হয়ে থাকে, বা কোনো কোনো ক্ষেত্রে কানেক্টিভ টিস্যুতে হতে পারে। আর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের একটা নিওপ্লাস্টিক সেল নরমাল সেলের সঙ্গে কতটুকু মিলছে, সেটা নিও ডিফারেন্সিয়েশন। যখন কোন সেলের এই ডিফারেন্সিয়েশন লস হয়, কানেক্টিভ টিস্যুর एग्जांपलটা কি দিয়েছিলেন জানি? নিউরোফাইব্রোমা। আর যখন কোনো কারণে এটা লস হয়, সেই ঘটনাকে বলা হয় অ্যানাপ্লাসিয়া। ডিসপ্লাসিয়া এবং অ্যানাপ্লাসিয়ার কয়েকটা ইম্পর্টেন্ট ডিফারেন্স আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া ডিসঅর্ডার গ্রোথ, অ্যানাপ্লাসিয়া ডিসঅর্গানাইজড গ্রোথ। Dysplasia may be reversible. Anaplasia is always irreversible. Dysplasia is the initial stage. Anaplasia is the advanced. আর কার্সিনোমা ইন সিটুকে আমরা ডিসপ্লাসিয়াকে তিনটা ভাগে ভাগ করেছিলাম, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। সিভিয়ার ডিসপ্লাসিয়া, যেটা কিনা এপিথেলিয়াল থিকনেসের ফুল থিকনেসকে ইনভলভ করে, সেটাকে বলা হচ্ছে কার্সিনোমা ইন সিটু। ক্লিয়ার? আচ্ছা, এখন চলে আসি মেটাস্টাসিস রিলেটেড কিছু কোশ্চেন আমরা সলভ করব। তো প্রথমে আপনারা চলে আসেন আপনাদের লেকচার সিরিজ 18 নাম্বার পেজে। 18 নাম্বার পেজে নো মেটাস্টাসিস, কোন কোন ক্ষেত্রে কোনো মেটাস্টাসিস হয় না। তো সেখানে দেখেন যে বেজাল সেল কার্সিনোমা, জায়ান্ট সেল কার্সিনোমা, জায়ান্ট সেল টিউমার অফ বোন, অ্যামেলোব্লাস্টোমা, ক্রানিওফ্যারেঞ্জিওমা, কার্সিনয়েড টিউমার, গ্লিওমা, ডিপসেট ফাইব্রোমাটোসিস, এগুলো আছে। তো মেইনলি লোকালি ম্যালিগন্যান্ট টিউমার গুলো এখানকার এক্সাম্পল হিসেবে আছে। আচ্ছা, তারপরে
টিউমার্স কমনলি মেটাস্টাসাইজ টু বোন। টিউমার্স কমনলি মেটাস্টাসাইজ টু বোন। তো এটা ইনফিনিটি স্টার, পরীক্ষা অনেকবার আসছে। ব্রেস্ট কার্সিনোমা, ব্রঙ্কাস অফ লাং, থাইরয়েড কার্সিনোমা এক্সেপ্ট প্যাপিলারি কার্সিনোমা, কার্সিনোমা প্রোস্টেট, রেনাল টিউমার মে অকার ইন টেস্টিস, ওভারি, মেলানোমা, কোলাঞ্জিও কার্সিনোমা। সো দেখেন টিউমার্স মেটাস্টাসাইজ টু বোন যদি কমনলি এই অ্যাডজেক্টিভ থাকে তাহলে এখান থেকে 5টা হবে, ঠিক আছে। আর যদি থাকে শুধুমাত্র যে টিউমার্স মেটাস্টাসাইজ টু বোন এই কথাটা থাকলে সবগুলা হবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? আরেকবার ভাইয়া। এটা কি সব বুঝতে পারছেন? ভাইয়া আরেকবার বলতেন। আচ্ছা, তো কোশ্চেনটা হচ্ছে টিউমার্স কমনলি মেটাস্টাসাইজ টু বোন যদি বলে তখন শুধুমাত্র এই কমনলি থাকলে এই 5টা হবে। আর যদি থাকে যে টিউমার্স মেটাস্টাসাইজ টু বোন তখন এই সবগুলা হবে। ভাইয়া মোস্ট কমন থাকে যদি এসবি আসে তাহলে কি লাংসেরটা হবে? আপু সেটা অন্য কোশ্চেন, আমি বলবো সেটা। না সেটা অন্য কোশ্চেন, আমি বলবো। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে চলে আসেন lung cancer's main sites for distant metastasis. Lung cancer's main sites for distant metastasis BLAB দিয়ে মনে রাখবেন। এটা 3 স্টার দিবেন, আপনাদের লেকচার শীটের 19 নম্বর পেজে আছে। BLAB, বোন, লিভার, অ্যাড্রেনাল, ব্রেন। বোন, লিভার, অ্যাড্রেনাল, ব্রেন, এই চারটা। বোন, লিভার, অ্যাড্রেনাল, ব্রেন। আচ্ছা আচ্ছা, আপনারা প্লিজ সবাই একটু মিউট রাখবেন, প্লিজ সবাই মিউট রাখবেন। সাউন্ড অনেক আসতেছে, প্লিজ সবাই মিউট রাখবেন। আচ্ছা, তারপর দেখি আমরা গ্যাস্ট্রিক ক্যান্সার মেইন সাইট অফ মেটাস্টাসিস। এইটা আমরা এলএলবি পাস এই নেমোনিক দিয়ে মনে রাখবো। এলএলবি পাস এই নেমোনিক দিয়ে আমরা মনে রাখবো এটা। আচ্ছা, এল ফর লাং, এল ফর লিভার, বি ফর বোন ম্যারো, 5 ফর পেরিটোনিয়াম। ওকে, আচ্ছা তারপরে নিচের দিকে চলে আসেন আপনাদের লেকচার শিটের টিউমার দ্যাট মেটাস্টাসাইজ টু ব্রেইন। টিউমার দ্যাট মেটাস্টাসাইজ টু ব্রেইন। লাং 48%, ব্রেস্ট 15%, melanoma 5%, ক্লোন melanoma 9%, ক্লোন 5%। তো এখানে যদি থাকে মোস্ট কমনলি তখন আমরা এই যে লাংস এই অ্যান্সারটা দিব। ক্লিয়ার? যে আপু কোশ্চেন করেছিলেন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, লাং এক্ষেত্রে অ্যান্সার হবে, মোস্ট কমনলি বললে লাং আসবে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সটে চলে আসি। আচ্ছা, কমন সাইট অফ মেটাস্টাসাইজ, এটা আপনাদের লেকচার শিটে নাই, একটু লিখে নেবেন। কমন সাইট অফ মেটাস্টাসিস এটা আপনাদের লেকচার শিটে নাই, এটা লিখে নেবেন। ব্রেন, বোন, বোন ম্যারো, লিভার, লাং, স্কিন। আমি আবার রিপিট করছি, কমন সাইট অফ মেটাস্টাসিস এটা লেকচার শিটে নাই, লিখে নেবেন। ব্রেন, বোন, বোন ম্যারো, লিভার, লাং, স্কিন। আচ্ছা, তারপর টিউমার মেটাস্টাসিস টু অরবিট, এটা দেখে নিয়েন, এটা আমি আর বলছি না। আচ্ছা, এখন চলে আসেন অস্টিওব্লাস্টিক এন্ড অস্টিওলাইটিক লেশন। এইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 3বার ডিপ্লোমা পরীক্ষা এবং 1বার রেসিডেন্সি পরীক্ষায় এসেছে। সো অস্টিওলাইটিক লিখে নেবেন আপনারা প্লিজ এখনই। অস্টিওলাইটিক লেশন বললে কি কি আসবে? কিডনি, থাইরয়েড, লাং, ব্রেস্ট, জিআই। কিডনি, থাইরয়েড, লাং, ব্রেস্ট, জিআই। আচ্ছা, অস্টিওব্লাস্টিক or osteosclerotic lesion, prostate, breast, seminoma, carcinoid, neurogenic tumor, uterus, ovary। আর মিক্সড বললে ব্রেস্ট, টেস্টিকুলার এবং ওভারিয়ান। মিক্সড বললে ব্রেস্ট কার্সিনোমা, টেস্টিকুলার কার্সিনোমা এবং ওভারিয়ান কার্সিনোমা আসবে। ক্লিয়ার? লিখতে পেরেছেন কিনা বা বুঝতে পেরেছেন কিনা এটা বলবেন একটু। লিখতে পেরেছেন কিনা বা বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সটে চলে আসি। আচ্ছা, ম্যালিগন্যান্ট টিউমারস ক্যান স্প্রেড বাই। 2019 সালে ডিপ্লোমা পরীক্ষা আসছিল, অ্যান্সার কি কি হবে? লিম্ফ্যাটিক্স, ট্রু ট্রু ট্রু।
Transcelomic seeding. True. True. CSF, cerebrospinal fluid. CSF. False. 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 Urine. False. False. Tear. False. False. আচ্ছা, শুধুমাত্র এই ক্ষেত্রে ট্রু হবে লিম্ফ্যাটিক্স, ব্লাড এবং ট্রান্সসিলোমিক সিডিং। লিম্ফ্যাটিক, ব্লাড এবং ট্রান্সসিলোমিক সিডিং। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট টপিকসে চলে আসি। প্রোটো অঙ্কোজিন। সো প্রোটো অঙ্কোজিনের সাথে P53 এই টপিকসটা আমরা পড়ব। প্রোটো অঙ্কোজিন gene whose produce normal promote cell proliferation. Proto oncogenes normal cellular gene whose products promote cell proliferation. So proto oncogene the normal cellular gene. Oncogene mutated or overexpressed versions of proto oncogene that function autonomously, having lost dependence on normal growth promoting signal. এইটা খেয়াল রাখবেন। Oncogene mutated or overexpressed version of proto oncogene that function autonomously, having lost dependence on normal growth promoting signal. ঠিক আছে, oncoprotein, a protein encoded by an oncogene that drives increased cell proliferation through one of several mechanisms. So আমি আবার রিপিট করছি, অঙ্কোজিন বা সরি প্রোটো অঙ্কোজিন, প্রোটো অঙ্কোজিন ইজ নাথিং বাট নর্মাল সেলুলার জিন। ওকে, আচ্ছা, যখন এই প্রোটো অঙ্কোজিনে কোনো মিউটেশন হচ্ছে সেটাকে আমরা বলি অঙ্কোজিন। আর অঙ্কোজিন যখন হচ্ছে তখন সেটা অটোনোমাসলি ফাংশন করবে, নিজের মতো করে গ্রোথ সিগন্যাল প্রডিউস করবে এবং আমাদের অঙ্কোজেনেসিস বা কার্সিনোমা করবে। আর অঙ্কোপ্রোটিন কি? অঙ্কোজিন যে প্রোটিনকে ইনকোড করবে সেটাই অঙ্কোপ্রোটিন। আচ্ছা, তারপরে চলে আসি P53 জিন। P53 is the central monitor of stress. এটা আপনাদের SBA হিসাবে আসতে পারে। Central monitor of stress in the cell and can be activated by anorexia, inactivate signaling by mutated oncoprotein, DNA damage. P53 controls the expression and activity of proteins involved in cell cycle arrest, DNA repair, cellular synthesis, and apoptosis. এখানে খেয়াল করেন P53 জিন অ্যাপোসিস করে, এটা কিন্তু নেক্রোসিস করে না। একটু লিখে নেন, ডাজেন্ট কজ নেক্রোসিস, ডাজেন্ট কজ নেক্রোসিস। আচ্ছা, তারপর আমরা একটু দেখি, if DNA damage cannot be repaired, P53 induce additional events that lead to cellular synthesis of or apoptosis. The majority of human cancer demonstrate biallelic loss of function mutation in TP53 gene. Okay, আচ্ছা, এখানে দুটি ইনফরমেশন একটু লিখে নেন। TP53 gene is called molecular policeman, is called molecular policeman. P53 gene is called molecular policeman. আচ্ছা, আরেকটা ইনফরমেশন লিখবেন, লোকেশন short arm of chromosome 17. P53 gene a location short arm of chromosome 17. আচ্ছা, হোপফুলি লিখতে পেরেছেন, এটা আমি আর ডিসক্রাইব করছি না। আচ্ছা, আপনাদের লেকচার শিটে প্রোটো অঙ্কোজিনের সাথে আরেকটা টপিক ছিল, সেটা হচ্ছে প্রোটো অঙ্কোজিন। এইটা একটু দেখেন। সো প্রোটো অঙ্কোজিন আপনাদের লেকচার শিটে 20 নম্বর পেজে আছে, 20 নম্বর পেজে একটু চলে আসবেন। তো এখান থেকে কি কি পড়তে হয় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট 3 স্টার। 53 অঙ্কোজিন মানে একবার একটু বলেন প্লিজ। কোনটা? P53 জিনের যে আরেকটা নাম বললেন না? মলিকুলার পুলিশম্যান। জি, থ্যাংক ইউ। মলিকুলার পুলিশম্যান আর লোকেশন শর্ট আর্ম অফ ক্রোমোসোম 17, শর্ট আর্ম অফ ক্রোমোসোম 17। আচ্ছা, তো প্রোটো অঙ্কোজিন এটার ক্ষেত্রে কি পড়বেন এই বক্স থেকে, সেটা প্রথমত আপনারা সবগুলোর নাম পড়বেন। এক্সাম্পল, পরীক্ষায় এক্সাম্পল আসবে, এক্সাম্পল অফ প্রোটো অঙ্কোজিন বা এক্সাম্পল অফ টিউমার সাপ্রেসর জিন, এখান থেকে এই ধরনের কোশ্চেনই হয়নি। তো প্রোটো অঙ্কোজিনের এক্সাম্পল গুলো খুব ভালো করে পড়বেন। P110 আলফা, EGFR, ER, BB2, BRAF, KRAS, NRAS, MRAS, এভাবে পড়বেন। আর
আচ্ছা, so ভিতরে একটু পড়তে হবে। So ভিতরে সব পড়তে গেলে পারা যাবে না। আপনারা এখান থেকে EGFR, BRAF এবং BCR ABL এইটার ভিতরে পড়বেন যে এখানকার মিউটেশনের জন্য কি কি ক্যান্সার হতে পারে সেটা একটু পড়বেন, তাহলে হবে এখান থেকে। So EGFR মিউটেশনের ফলে লাং কার্সিনোমা, গ্লিওমা, কোলোরেক্টাল কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা হতে পারে। লাং কার্সিনোমা, গ্লিওমা, কোলোরেক্টাল কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা এবং ব্রেস্ট কার্সিনোমা হতে পারে। আচ্ছা, তারপর দেখেন BRAF অঙ্কোজিন বা প্রোটো অঙ্কোজিনের মিউটেশনের ফলে মেলানোমা, থাইরয়েড কার্সিনোমা, কোলোরেক্টাল কার্সিনোমা এবং ওভারিয়ান কার্সিনোমা হতে পারে। এই BRAF থেকে ডিপ্লোমা রেসিডেন্সি পরীক্ষায় বেশ কয়েকবার প্রশ্ন হয়েছে। তারপরে আমরা চলে আসি BCR ABL অঙ্কোজিন এর মিউটেশনের ফলে CML, ALL এবং AML হতে পারে। এখান থেকে FCPS পরীক্ষায় একবার প্রশ্ন হয়েছে, যে কোনো সময় রেসিডেন্সি অথবা ডিপ্লোমাতে প্রশ্ন হতে পারে। ওকে, আচ্ছা, সো ব্রাফ মিউটেশনটা দেখানো আছে, দরকার নাই। এখন চলে আসি রিগার্ডিং P53 জিন, এটা আমরা একটু সলভ করব। ইজ ফাউন্ড ইন মোর দ্যান 50% অফ হিউম্যান ক্যান্সার, কি হবে? ফলস। এটা ট্রু হবে। Is a tumor suppressor gene true? It arrests cell cycle in G1 stage, that is also true. Triggers True. necrosis in damaged cell, false. It apoptosis or cellular census করে থাকে, necrosis করে না। Located in chromosome 21, False. এটা false হবে। False. Located in chromosome 17. আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তারপর নেক্সট আমরা চলে আসি ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম এন্ড ইনহেরিটেড এন্ড ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম। সো ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম থেকে কি পড়বেন? সেটা হচ্ছে শুধু জিনগুলোর নাম পড়লেই হবে, এখান থেকে আর কিচ্ছু জিন এবং এক্সাম্পল গুলো পড়বেন, আর কিছু পড়া দরকার নেই, শুধু উপরের গুলা পড়বেন। আরবি জিন ইনভলভ কি করে, রেটিনোব্লাস্টোমা। তো ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম থেকে প্রশ্ন হতে পারে এভাবে, যে এক্সাম্পল অফ ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম। তো এক্সাম্পল অফ ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম বললে এইগুলা আছে: retinoblastoma, Lee-Fraumani syndrome, melanoma, familial adenomatous polyposis, colon cancer, neurofibromatosis 1-2, breast and ovarian tumor, multiple endocrine neoplasia 1 and 2, hereditary non-polyposis colon cancer, nevoid basal cell carcinoma syndrome, nevoid basal cell carcinoma syndrome, এইগুলো এখান থেকে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোম সম্পর্কে একটু পড়ব। তো ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোমের প্রথমেই যেটা ক্যারেক্টার আসবে, এখান থেকে প্রশ্ন হয় মেইনলি ফ্যামিলিয়াল ক্যান্সার সিনড্রোমের ক্যারেক্টার এবং এক্সাম্পল থেকে। তো ক্যারেক্টার কি কি আছে একটু দেখেন, আপনাদের লেকচার শিটের 22 নাম্বার পেজে চলে আসেন। 22 নাম্বার পেজে চলে আসেন। 22 নাম্বার পেজে চলে আসেন। Genetic predisposition, early age at onset, 2 or more primary relative with cancer, multiple or bilateral tumor, siblings having 2 to 3 times greater risk, are not associated with specific marker phenotype. Most cancer are not inherited but occurs from accumulation of mutation. Most cancer are not inherited but occurs from accumulation of mutation. Example: breast cancer, ovarian cancer, pancreatic cancer, malignant melanoma, basal cell carcinoma, medullary and papillary cancer of thyroid, retinoblastoma, non-polyposis colon cancer, von Hippel-Lindau disease, Potts-Jeghers syndrome, Lee-Fraumani syndrome. ওকে, আচ্ছা, ফ্যামিলিয়াল ক্যান্সার এটা আমি সলভ করাচ্ছি না, এটা পারবেন, এখান থেকে শুধুমাত্র আপনার এক্সাম্পল গুলো একটু দেখে যান, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসি মলিকুলার বেসিস অফ ক্যান্সার। এই টপিকটা আপনারা একবার ভালো করে বুঝতে পারলে এটা আর পরে পড়া লাগবে না। দেখেন যে একটা নরমাল সেল সে ক্যান্সার ট্রান্সফরমেশন হচ্ছে, কি কি মলিকুলার ফিনোমেনা এখানে হয়? সেলফ সাফিসিয়েন্সি ইন গ্রোথ সিগন্যাল, ওই সেলের নিচ থেকে গ্রোথ সিগন্যাল প্রমোট করা লাগে, কারণ বডির যে নরমাল গ্রোথ সিগন্যাল সেটা তো আর কার্সিনোমা করবে না। ইনসেনসিটিভিটি টু গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল, আমাদের বডি থেকে প্রতিনিয়ত একটা গ্রোথ সিগন্যাল এবং গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল, এটা ব্যালেন্সের মাধ্যমে নরমাল সেলুলার পলিফারেশন চলতে থাকে। যখন
কার্সিনোমা হচ্ছে বা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হচ্ছে, তখন আমাদের বডি থেকে গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল প্রমোট করতে থাকে। তো ওই সেলুলার মাসটা ইনসেনসিটিভ হয়, অর্থাৎ গন্ডার হয়ে যায়। যতই বলুক না কেন সেটা সে শুনে না। অল্টার সেলুলার মেটাবলিজম, যেহেতু সেলের মাস বৃদ্ধি পাচ্ছে, অবশ্যই সেলের মেটাবলিজম বৃদ্ধি পাবে। ইভেশন অফ অ্যাপোপ্টোসিস। সো P53 জিন পড়ার সময় পড়েছিলাম যে আমাদের কোনো অ্যাবনরমাল কিছু হলে P53 জিন অ্যাপোপ্টোসিসের মাধ্যমে সেটা ধ্বংস করে দেয়, তাই না, বা ডিস্ট্রয় করে ফেলে। বাট ওই সেলকে ইভেশন অফ অ্যাপোপ্টোসিস, অর্থাৎ অ্যাপোপ্টোসিসকে জয় করতে হয় বা ইগনোর করতে হবে। লিমিটলেস রেপ্লিকেটিভ পটেনশিয়াল, বারবার বিভাজিত হওয়ার একটা ক্ষমতা থাকতে হবে। সাস্টেইনড অ্যাঞ্জিওজেনেসিস, নিউ ব্লাড ফর্মেশন এখানে হবে। Ability to invade and metastasize, ability to evade the host immune response. So আমাদের যে হোস্ট ইমিউন রেসপন্স হয়েছে সেটাকে সে অতিক্রম করবে বা সেটাকে সে ইগনোর করে, ইভেড করে। ওকে, সো একটা ছবির মাধ্যমে এখানে দেখানো হয়েছে যে কথাগুলো লেখা ছিল সেম কথা এখানে লেখা। আচ্ছা, নেক্সট টপিক আমরা চলে আসি কার্সিনোজেন। কার্সিনোজেন 3 স্টার, এবং লিখে রাখেন যে এখান থেকে নেক্সট ডিপ্লোমা পরীক্ষায় একটা প্রশ্ন হবে। তো হোয়াট ইজ কার্সিনোজেন? A large number of agents cause genetic damage and induce neoplastic transformation of cells. These are called carcinogens. So carcinogens কি? যে সকল সেল বা যে সকল কেমিক্যাল অথবা যে সকল এজেন্ট আমাদের নিউপ্লাস্টিক ট্রান্সফরমেশন করে তারাই কার্সিনোজেন। ক্লাসিফিকেশন 3টা ভাগে ভাগ করা যায়: কেমিক্যাল, রেডিয়েন্ট এনার্জি এবং অঙ্কোজেন। সো কেমিক্যালের মধ্যে কি আছে? কেমিক্যাল কার্সিনোজেনকে আবার 2টা ভাগে ভাগ করা যায়: ডিরেক্ট অ্যাক্টিং কার্সিনোজেন এবং প্রো কার্সিনোজেন দ্যাট রিকোয়ার মেটাবলিক কনভার্সন। 2টা ভাগে আমরা এখান থেকে ভাগ করতে পারি। তো ডিরেক্ট অ্যাক্টিং কার্সিনোজেন, এখানে অ্যালকালাইটিং এজেন্ট এবং অ্যাসাইলেটিং এজেন্ট আছে। সো অ্যালকালাইটিং এজেন্ট মনে রাখার জন্য আমরা একটা নেমোনিক ইউজ করব, NCCPDD, নাইট্রোসোর্সেস, কোরামবিউসিল, সাইক্লোফসফামাইড, প্রোপিওল্যাকটোন, ডাইমিথাইল সালফেট, ডাইফক্সিবিউটেন, NCCPDD। আচ্ছা, অ্যাসাইলেটিং এজেন্ট AD, অটোজোমাল ডমিনেন্ট। এই নেমোনিক দিয়ে আমরা মনে রাখবো অ্যাসিটাইল ইমিডাজল এবং ডাইমিথাইল কার্বোনাইল ক্লোরাইড। আচ্ছা, এখন চলে আসি প্রো কার্সিনোজেন দ্যাট রিকোয়ার মেটাবলিক অ্যাক্টিভেশন। সো কি কি আছে এখানে? এখানে পলিসাইক্লিক এন্ড হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন আছে এবং অ্যারোমেটিক অ্যামাইন, অ্যামাইড, অ্যাজোটাইড। ভিতরে একটু পড়ে নিন, এটা আমি আর বলছি না। ন্যাচারাল প্লান্ট মাইক্রোবিয়াল প্রোডাক্টস কিছু আছে, আদার্স এর মধ্যে নাইট্রোসামাইন, অ্যামাইন্ড, ভিনাইল ক্লোরাইড, নিকেল, ক্রোমিয়াম, ইনসেক্টিসাইড, ফাঙ্গিসাইড, পলিক্লোরেটেড বাইফিনাইল, এগুলো আছে। আচ্ছা, রেডিয়েন্ট এনার্জি আছে, এটা একটু দেখবেন। তারপরে যেটা ইম্পর্টেন্ট, অঙ্কোজেনিক মাইক্রোবস। এখান থেকে ডিপ্লোমা পরীক্ষায় প্রশ্ন হয়েছে। তো প্রশ্নের সময় যে ভাইরাসের মধ্যে ডিএনএ কোনটা, আরএনএ কোনটা, এটা কিন্তু ভাগ করে আসছে। তো ডিএনএ অঙ্কোজেনিক ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এপিস্টেন বার্ড ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস 8। আচ্ছা, আরএনএ অঙ্কোজেনিক ভাইরাসের মধ্যে আছে হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস 1, HTLV1, যেটা আমাদের লিউকেমিয়া বা লিম্ফোমা করে। আরএনএ অঙ্কোজেনিক ভাইরাসের আরো একটা এক্সাম্পল, সেটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস, যেটা কিনা আমাদের হেপাটোসেলুলার কার্সিনোমা করে। আচ্ছা, অঙ্কোজেনিক ব্যাকটেরিয়া, হেলিকোব্যাক্টার পাইলোরি, কম্পাইলোব্যাক্টার জেজোনি। অঙ্কোজেনিক ফাঙ্গাসের মধ্যে আছে স্পাইরোলাস ফ্লেভাস, যেটা আফলাটক্সিন রিলিজ করে, যার ফলে কিনা হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। অঙ্কোজেনিক মাইক্রোব সিস্টোসোমা হেমাটোবিয়াম, যেটা ইউনিভেলার কার্সিনোমা করে থাকে। ক্রোনোসিস সাইনোসিস কোলনজিও কার্সিনোমা করে। অপিসোটিস ভেরিনি ফ্লুক্স যেটাকে বলা হয়, সেটা আমাদের কোলনজিও কার্সিনোমা করতে পারে। আচ্ছা, এখান থেকে আর কিছু বলছি না, শুধু এটা দেখেন কোশ্চেনটা, ভাইরাস ইমপ্লিকেটেড ইন দ্য কজেশন অফ হিউম্যান ক্যান্সার। সাইটোমেগালো ভাইরাস ফলস, আমরা কিন্তু এখানে সাইটোমেগালো ভাইরাস পড়িনি। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 2 আমরা পড়েছি, এপিস্টেন বার্ড ভাইরাস 2, ভেরিসেলা জোস্টার ফলস, হার্পিস সিমপ্লেক্স টাইপ 2 ফলস। সো হার্পিস সিমপ্লেক্স টাইপ 8 থাকলে এটা ট্রু হবে। 21 নাম্বার টপিক, টিউমার সাপ্রেসর জিন। এখান থেকেও সেম কথা, এক্সাম্পল গুলা খুব ভালো করে পড়বেন প্লিজ। আচ্ছা, এক্সাম্পল পড়ার পরে ভিতরে পড়বেন 3টা টিউমারের, সেটা বা 3টা জিনের ক্ষেত্রে, P53, P10 এবং আরবি। আমি আবারও রিপিট করছি, টিউমার সাপ্রেসর জিন থেকে আপনারা নামগুলা পড়বেন। কি কি আছে? P53, P10, P69K4A,
P14ARA, BRCA1, BRCA2, LKB1, VHL, APC, FBXW7, RB, NF1 এবং NF2। এর মধ্যে P53 জিন এর মিউটেশনের ফলে কোন কোন ক্যান্সার হয়? লাং, কলোরেক্টাল, ব্লাডার, ওভারিয়ান, হেড অ্যান্ড নেক, গ্যাস্ট্রিক, ব্রেস্ট এবং প্রোস্টেট কার্সিনোমা। P10 টিউমার সাপ্রেসর জিন এর মিউটেশনের ফলে গ্লিওব্লাস্টোমা, মেলানোমা, প্রোস্টেট, ব্রেস্ট কার্সিনোমা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, থাইরয়েড, লাং, কলোরেক্টাল, AML এবং CLL হতে পারে। আচ্ছা, তারপর আমরা দেখি আরবি টিউমার সাপ্রেসর জিন এর মিউটেশনের ফলে রেটিনোব্লাস্টোমা, লাং ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, ইসোফেজিয়াল ক্যান্সার, অস্টিওসার্কোমা, গ্লিওমা, লিভার, CML, পোস্ট ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার হতে পারে। ঠিক আছে, এখান থেকে আর কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবেন প্লিজ। আচ্ছা, না থাকলে আমরা নেক্সটে চলে আসছি। নিওপ্লাজম ইন HIV ইনফেকশন বা কার্সিনোমা অ্যাসোসিয়েটেড উইথ এইডস, 22 নাম্বার টপিক। এখান থেকে কিন্তু রেসিডেন্সি এবং ডিপ্লোমা পরীক্ষায় কয়েকবার প্রশ্ন হয়েছে। সো একটু খেয়াল করেন কি কি আছে। ক্যাপোসিস সার্কোমা, প্রাইমারি লিম্ফোমা ব্রেন, ইনভেসিভ কার্সিনোমা অফ ইউটেরাইন সার্ভিক্স, সার্ভাইকাল কার্সিনোমা, ভালভাল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, পিনাইল ক্যান্সার, হেপাটোসেলুলার কার্সিনোমা, নন হজকিন অ্যান্ড হজকিন লিম্ফোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এই কয়েকটা আছে। আচ্ছা, তো আপনাদের জন্য আমি একটা স্টেম বলি। HIV ইজ এ অঙ্কোজেনিক ভাইরাস, কি হবে এটা? ফলস। আচ্ছা, আর কেউ? ট্রু। ট্রু। আচ্ছা, HIV ইজ এ অঙ্কোজেনিক ভাইরাস, এটা ফলস। তো HIV তে সিভিয়ার ইমিউন সাপ্রেশন হয়, যার ফলে কিনা আমাদের বিভিন্ন নিওপ্লাজম বা কার্সিনোমা হয়ে থাকে। HIV নিজে কার্সিনোমা করে না, এখানে ইমিউন সাপ্রেশনের জন্য কার্সিনোমা হয়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু অ্যান্সার করবেন। জি ভাইয়া। ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার করেন। নিওপ্লাজমস ফাউন্ড ইন পেশেন্ট উইথ HIV ইনফেকশন আর ব্রেস্ট কার্সিনোমা, কি হবে? ফলস। ব্রেস্ট কার্সিনোমা কি হবে? ফলস। ব্রেস্ট কার্সিনোমা ছিল না। ক্যাপোসিস সার্কোমা, ট্রু। ট্রু। এক নম্বরই ছিল। লাং ক্যান্সার, ট্রু। ফলস। ফলস। নন হজকিন লিম্ফোমা, ট্রু। 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 ইনভেসিভ ক্যান্সার অফ ইউটেরাইন সার্ভিক্স। ট্রু। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, নেক্সট চলে আসে অকুপেশনাল ক্যান্সার, 3 স্টার টপিকস। তো অকুপেশনাল ক্যান্সার থেকে ফার্স্ট অফ অল আপনাদের কি কি এজেন্ট অকুপেশনাল ক্যান্সার করে সেটা পড়তে হবে। arsenic, asbestosis, benzene, beryllium and beryllium compounds, cadmium and cadmium compounds, chromium compounds, nickel compounds, radon and its decay product, vinyl chloride. আচ্ছা, আপনারা প্লিজ সবাই একটু মিউট রাখবেন, আননেসেসারি সাউন্ড হচ্ছে অনেক। আচ্ছা, ঠিক আছে। তারপরে চলে আসি আমরা। আর্সেনিক থেকে কোন কোন ক্যান্সার হয়? লাং, স্কিন, হিমানজিওসার্কোমা। এছাড়াও কিছু ক্যান্সার হয়ে থাকে, আপনারা একটু নোট ডাউন করবেন, আমি বলছি। স্কোয়ামাস সেল কার্সিনোমা, SCC সংক্ষেপে লিখবেন। বেসাল সেল কার্সিনোমা, BCC সংক্ষেপে লিখবেন। SCC, BCC। এরপর লিখবেন হেপাটিক অ্যানজিওসার্কোমা, হেপাটিক অ্যানজিওসার্কোমা। তারপর লিখবেন কার্সিনোমা অফ ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট অ্যান্ড কিডনি। আমি আবারও বলছি, স্কোয়ামাস সেল ক্যান্সার, বেসাল সেল ক্যান্সার, হেপাটিক অ্যানজিওসার্কোমা, কার্সিনোমা অফ ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট, কিডনি, এই কয়েকটা। ক্লিয়ার? সবাই কি লিখতে পেরেছেন? না ভাইয়া, আরেকবার বলেন। আচ্ছা, আর্সেনিকের মধ্যে লিখবেন লাং, স্কিন, হিমানজিওসার্কোমা, এই কয়েকটা তো আছেই। এছাড়া আপনারা অ্যাড করবেন SCC, স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা সংক্ষেপে লেখেন BCC, হেপাটিক অ্যানজিওসার্কোমা, কার্সিনোমা অফ ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট অ্যান্ড কিডনি। আচ্ছা, তারপরে অ্যাসবেস্টোসিস, এটা পরীক্ষা অনেকবার আসছে। লাং, মেসোথেলিওমা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, ইসোফেগাস, স্টোমাক, লার্জ ইন্টেস্টাইন। বেনজিন লিউকেমিয়া করে, বেরিলিয়াম এন্ড বেরিলিয়াম কম্পাউন্ডস লাং কার্সিনোমা করে, ক্যাডমিয়াম এন্ড ক্যাডমিয়াম কম্পাউন্ডস প্রোস্টেট কার্সিনোমা করে, নিকেল কম্পাউন্ডস লাং এন্ড অরোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, রেডন এন্ড ইটস ডিকি প্রোডাক্টস লাং কার্সিনোমা,
ভিনাইল ক্লোরাইড মার্ক করবেন হেপাটিক অ্যাঞ্জিওসার্কোমা করে। লাং কার্সিনোমা করে কোন কোন এজেন্ট থেকে সেটা একটু পড়ে ফেলবেন। তারপর আপনাদের লেকচার শিটের 26 নাম্বার পেজে নিচের দিকে আছে হাই ইনসিডেন্স অফ কার্সিনোমা অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসবেস্টস ওয়ার্কার, নিকেল ওয়ার্কার। স্মিথ দিয়ে দুটো এসছে, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, ক্রনিক ইনফ্লামেটরি স্টেটস এন্ড ক্যান্সার, এখান থেকে খুব বেশি কিছু পড়া দরকার নাই। এখান থেকে শুধুমাত্র আপনারা পড়বেন ইনফ্লামেটরি বায়োল ডিজিজ করে কোন কোন এজেন্টের জন্য, মানে কোন কন্ডিশনে এটা কি কি হতে পারে। ইনফ্লামেটরি বায়োল ডিজিজ থেকে কলোরেক্টাল কার্সিনোমা হয়। তারপর নিচের দিকে চলে আসেন ক্রনিক কোলিসিস্টাইটিস। ক্রনিক কোলিসিস্টাইটিস থেকে গল ব্লাডার ক্যান্সার হতে পারে। ক্রনিক কোলিসিস্টাইটিস থেকে আমাদের গল ব্লাডার ক্যান্সার হতে পারে। তারপরে নিচের দিকে চলে আসেন হাসির মটোথাইরয়েডিস, যেখান থেকে কিনা ম্যাল লিম্ফোমা হতে পারে, ম্যাল লিম্ফোমা হতে পারে। আচ্ছা, তারপরে গ্যাস্ট্রাইটিস আলসার, সেখান থেকে গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা, ক্লোন লিম্ফোমা, গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা, ক্লোন লিম্ফোমা। অস্টিওমাইলাইটিস কার্সিনোমা ইন ড্রেনিং সাইনাস। অস্টিওমাইলাইটিস থেকে কি হতে পারে? নেওপ্লাজম কার্সিনোমা ইন ড্রেনিং সাইনাস। ভাইয়া মেল্ট লিম্ফোমা, মেল্ট মানে কি? ম্যাল লিম্ফোমা এটা হচ্ছে আমাদের মেইনলি গ্যাস্ট্রিক সেলে হয়ে থাকে, এবং মিনিংটা এখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের গ্রুপে বলে দেবো ম্যালটের অর্থ কি, আমার এই মুহূর্তে খেয়াল আসছে না। আচ্ছা, তো আমরা কি এখন একটা ব্রেক নিব, ছোট 5 মিনিটের ব্রেক, নাকি কন্টিনিউ করব? আমরা 5 মিনিটের একটা ব্রেক নিই, এবং ব্রেকের পরে বেশি সময় লাগবে না, হোপফুলি আমরা 1 আওয়ার্স এর মধ্যে শেষ করে দিতে পারবো, ঠিক আছে? সো 5 মিনিটস ব্রেক। এখন বাজে হচ্ছে 9:13, আমরা শার্পলি 9:18 তে ব্যাক করব।
তো ওয়েলকাম ব্যাক। আমাদের 5 মিনিটস এর ব্রেক শেষ হয়েছে। আর একজন ভাইয়া কোশ্চেন করেছিলেন ম্যাল্ট লিম্ফোমা এর ফুল মিনিং কি? ম্যাল্ট অর্থ মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু লিম্ফোমা। ওকে, ম্যাল্ট লিম্ফোমা মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফোয়েড টিস্যু লিম্ফোমা। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা চলে আসি গ্রেডিং এবং স্টেজিং ইনফিনিট স্টার। গ্রেডিং স্টেজিং থেকে মেইন কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে যে গ্রেডিং এর ক্রাইটেরিয়া কি এবং স্টেজিং এর ক্রাইটেরিয়া কি। তো শুনতে অনেক সহজ মনে হলেও পরীক্ষায় আমরা প্রায় ভুল করে ফেলি, কারণ পরীক্ষার সময় দেখা যায় আমাদের 6টা সাবজেক্ট মাথায় নিয়ে পরীক্ষা দিতে যেতে হয়। তো এটা অতটা ইজি হয় না। ওকে, আচ্ছা। তো গ্রেডিং রিফার্স টু দ্য লেভেল অফ ডিফারেন্সিয়েশন অফ দ্য টিউমার। ডিফারেন্সিয়েশন কি এটা আমি আগে এক্সপ্লেন করেছি। Differentiation refers to the extent to which neoplastic parenchymal cells resemble normal parenchymal cell both morphologically and functionally. সহজ বাংলায় বলতে নিওপ্লাস্টিক সেল নরমাল সেলের সাথে কতটুকু মিলছে সেটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশনের উপরে বেস করে গ্রেডিং করা হয়। So grading of tumor is based on the degree of differentiation, the number of mitosis. So grade 1, 2, 3, 4 চারটা গ্রেডে ভাগ করা যায়। এর মধ্যে গ্রেড 4 denotes more progressive disease. এটা একটু লিখে রাখবেন, denotes more progressive disease. Okay. আচ্ছা, staging refers to the extent to spread of the cancer within the patient. So একজন পেশেন্টে ক্যান্সার প্রোগ্রেস কতটুকু সেটাই আমরা স্টেজিং থেকে বুঝতে পারি। আর স্টেজিং কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে করা হয় সেটা হচ্ছে টিএনএম। এই নেমোনিক দিয়ে মনে রাখবেন, টিএনএম। টি ফর টিউমার সাইজ, এন ফর নোডাল ইনভলভমেন্ট এবং এম ফর মেটাস্টাসিস। এখানে আপনারা আমাদের লেকচার শিটে খুব সংক্ষেপে লিখতে পারেন, টিএনএম দিয়ে মনে রাখা হয় টি ফর টিউমার সাইজ, এন ফর নোডাল ইনভলভমেন্ট এবং এম ফর মেটাস্টাসিস। The major staging system are UICC যেটাকে বলা হচ্ছে ইউনিয়ন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্যান্সার্স, আর AGC আমেরিকান জয়েন্ট কমিটি। এই দুটো হচ্ছে আমাদের মেইন স্টেজিং ক্রাইটেরিয়া বা সিস্টেম যেটাকে বলা হয়। আচ্ছা, টিএনএম দেখানো হয়েছে এখানে T0, T1, T2, T3। এটা ইনক্রিজিং সাইজ হচ্ছে N ফর রিজনাল লিম্ফ নোড ইনভলভমেন্ট, N0 থেকে N3 পর্যন্ত হতে পারে। আর M ফর মেটাস্টাসিস, M0 থেকে M2 পর্যন্ত হতে পারে, M0 থেকে 2 পর্যন্ত হতে পারে। ঠিক আছে। আচ্ছা, নেম অফ ক্লাসিফিকেশন সিস্টেম, এইটা আপনাদের লেকচার শিটে নাই, একটু কাইন্ডলি লিখে নেবেন। নেম অফ ক্লাসিফিকেশন সিস্টেম, TNM মোস্ট কমন সিস্টেম, ফিগো গাইনোকোলজিক্যাল কার্সিনোমার জন্য ইউজ করা হয়, ডিউক লিম্ফোমা এবং অ্যান অ্যালবার্ট ক্লাসিফিকেশনও লিম্ফোমার ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা, তারপরে চলে আসি। আচ্ছা, একটা স্টেম লিখে নেবেন, ক্রাইটেরিয়া ফর দ্য ইন্ডিভিজুয়াল গ্রেডস ভ্যারি ইন ডিফারেন্ট টাইপস অফ টিউমার। এই স্টেমটা রেসিডেন্সি এবং ডিপ্লোমা পরীক্ষায় অনেকবার আসছে। এটা বলতে বোঝায় যে অর্গান টু অর্গান বা টিউমার যে গ্রেডিং ক্রাইটেরিয়া এটা ভ্যারি করে। যেমন ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া গুলো আমরা দিয়ে গ্রেডিং করি, ব্রেস্ট কার্সিনোমা বা ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে কিন্তু সেই ক্রাইটেরিয়া থাকে না। অর্গান টু অর্গান ক্রাইটেরিয়া ভ্যারি করে। আচ্ছা, পোরলি ডিফারেন্সিয়েটেড টিউমারস আর মোর অ্যাগ্রেসিভ ইন বিহেভিয়ার। তো এই কথাটা আমি বলেছিলাম যখন আমি গ্রেডিং পড়াই। পোরলি ডিফারেন্সিয়েট বলতে গ্রেড 4 কে বোঝানো হয়। গ্রেড 4 they denotes more progressive and aggressive disease. They denote more progressive and aggressive disease. Okay? আচ্ছা, 3 নাম্বার যেটা আমি লিখেছি এটা একটু লিখে নেবেন কাইন্ডলি। Staging have more clinical significance. Staging have more clinical significance. আচ্ছা, আর কেউ স্ক্রিনশট রাখবেন না প্লিজ, যা নিয়েছেন আজকে সেগুলো ক্লাসের পর লিখে নেবেন। কারণ পরীক্ষা পর্যন্ত যেতে যেতে আপনাদের 100-200 স্ক্রিনশট জমে যাবে, যেটা আপনারা দেখে শেষ করতে পারবেন না। আচ্ছা, তো স্টেজিং অফ এ টিউমার, এটা আপনারা একটু অ্যান্সার করেন। স্টেজিং অফ এ টিউমার বেসড অন নাম্বার অফ মাইটোসিস কি হবে? false, False. Spreading of cancer cells to regional lymph node কি হবে এটা? True. True. Is based on degree of differentiation of tumor cell. True. True. Degree of differentiation. এটা False. false তো ডিগ্রি না ফলস হবে, ফলস।
গ্রেডিং এর ক্ষেত্রে আমরা নাম্বার অফ মাইটোসিস এবং ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন এই দুইটা পরে বেস করে পড়ে থাকি। Depends on the presence and absence of lymphatic bone metastasis. এটা কি হবে? True. 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 Is based on the size of tumor. Is based on the size of tumor. এটা কি হবে? True. Is based on size of tumor. True. True হবে। Very good. আচ্ছা। আচ্ছা, এখন চলে আসি আমরা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। ডেফিনেশনটা প্রথমে দেখতে হবে। Some cancers bearing individuals develop signs and symptoms that cannot readily be explained by the anatomical distribution of the tumor or by the elaboration of hormones indigenous to tissues from which the tumor arose. These are known as paraneoplastic syndrome. So ডেফিনেশনটা আশা করি অনেকের মাথার উপর দিয়ে গিয়েছে। তো আমি একটু এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে যে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম বলতে ক্যান্সার নরমাল ফিচার গুলাকে বোঝায় না। ক্লিয়ার? কি বোঝায়? সেটা হচ্ছে ক্যান্সার ফিচার যেটা কিনা তার অ্যানাটমিক্যাল বা ফিজিওলজিক্যাল পজিশন থেকে ডিসক্রাইব করা যায় না। যেমন আপনার কাছে একজন পেশেন্ট আসছে, ব্রঙ্কিয়াল কার্সিনোমা পেশেন্ট। রইয়া সে প্রেজেন্ট করছে হিওপ্রাইসিস, ক্রনিক কফ নিয়ে তোমাকে ফোন দেখো না ব্যাক বা দাও তো বলো ব্রেথলেস আমি ক্লাস নিয়ে। করতেছি। তো আপনি সবগুলা তার অ্যানাটমি থেকে ডিসক্রাইব করতে পারছেন, ব্রেথলেসনেস, ক্রনিক কফ কিংবা হিমোপ্রাইসিস, তাই না? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ভাই আবার রেসপন্স একটু করবেন বলেন। একজন প্লিজ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ভাই একটু আরেকবার বলেন। বলবেন। আচ্ছা আচ্ছা, ওই সেম পেশেন্ট আপনার কাছে প্রেজেন্ট করলো হাইপার ক্যালসিমিয়া অথবা হাইপোন্যাট্রেমিয়া, হাইপার ক্যালসিমিয়া কিংবা হাইপোন্যাট্রেমিয়া। So, এই দুইটা ফিচার আপনি কি ওই ক্যান্সার নরমাল অ্যানাটমি বা ফিজিওলজি দিয়ে ডিসক্রাইব করতে পারবেন? না। একটু রেসপন্স করবেন, যে কোনো একজন একটু রেসপন্স করেন প্লিজ। যে হাইপোন্যাট্রেমিয়া কিংবা হাইপার ক্যালসিমিয়া আপনি কিন্তু ক্যান্সার নরমাল অ্যানাটমি দিয়ে বা ফিজিওলজিতে ডিসক্রাইব করতে পারছেন না। এইটাই হচ্ছে আপনার প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। ক্লিয়ার? ডক্টর ফাতেমা, আপনি কি শুনতে পাচ্ছেন? ভাইয়া। ডক্টর ফাতেমা একটু আনমিউট করবেন প্লিজ। ভাই আরেকবার একটু ক্লিয়ার করেন প্লিজ। ডক্টর রায়হান পারভেজ, ভাইয়া আরেকবার বলেন, একটু ক্লিয়ার হয়নি। ডক্টর রায়হান পারভেজ, হ্যালো। ভাই আরেকবার একটু এনিওয়ান, ক্লিয়ার যে করেন কোনো প্লিজ। একজন রেসপন্স করেন। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম বুঝতে পেরেছেন কিনা বা কোনো অসুবিধা আছে কিনা, যে কোনো একজন রেসপন্স করেন প্লিজ। ভাইয়া পুরোটা আরেকবার বলেন। আচ্ছা, আমি আবারও বলছি, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হচ্ছে ওই সিনড্রোম যেটা কিনা আমি নরমাল অ্যানাটমি কিংবা নরমাল ফিজিওলজিতে ডিসক্রাইব করতে পারছি না। occurs in 10% of the patient with malignant disease, may represent the earliest manifestation of an occult cancer, may even be lethal, have the ability to promote cell growth in the absence of mitotic signal, biochemical indicators of the presence of a tumor, biochemical indicators of the presence of a tumor. আচ্ছা, এখন প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম থেকে কি প্রশ্ন হয়? ফার্স্ট অফ অল, যে ক্যারেক্টারগুলো আমি পড়লাম সেখান থেকে প্রশ্ন হয়। দ্বিতীয় প্রশ্ন হয় হচ্ছে এখানকার যে এক্সাম্পল দেওয়া হয়েছে সেখান থেকে। একটু খেয়াল করেন কি কি আছে এখানে। ক্লিনিক্যাল সিনড্রোম, এন্ডোক্রাইনোপ্যাথি, পুশিং সিনড্রোম, যেটা আমরা পিএনএস এই নেমোনিক দিয়ে মনে রাখতে পারি। পি ফর প্যানক্রিয়াটিক কার্সিনোমা, এন ফর নিউরাল টিউমার, এস ফর স্মল সেল কার্সিনোমা অফ লাং। আচ্ছা, তারপরে যে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড্রোটিক হরমোন সিক্রেশন, সিআর। সিআর কোন কোন নিওপ্লাসিয়ার ক্ষেত্রে হয়? সেটা হচ্ছে স্মল সেল কার্সিনোমা অফ লাং এবং ইন্টারকার্নিয়াল নিওপ্লাসিয়া। তারপরে আপনারা হাইপার ক্যালসিমিয়া পড়বেন, হাইপোগ্লাইসেমিয়া, কার্সিনার সিনড্রোম, পলিসাইথেমিয়া সবগুলো পড়বেন, সবগুলো ইম্পর্টেন্ট। সো প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স ইম্পর্টেন্ট এখান থেকে। সরি। আচ্ছা, এরপরে চলে আসেন ডার্মাটোলজিক ডিসঅর্ডার। তো প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের সবকিছুই ইম্পর্টেন্ট, তার মধ্যে ডার্মাটোলজিক ডিসঅর্ডার আরো বেশি ইম্পর্টেন্ট।
অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স এবং ডার্মাটোমায়োসাইটিস। তো অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স আমরা কোন কোন ক্ষেত্রে পাই? গ্যাস্ট্রিক কার্সিনোমা, লাং কার্সিনোমা এবং ইউটেরাইন কার্সিনোমা। আর ডার্মাটোমায়োসাইটিস আমরা ব্রঙ্কোজেনিক এবং ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে পেয়ে থাকি। তো অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স এটা GLU গ্লু দিয়ে মনে রাখবেন, গ্যাস্ট্রিক কার্সিনোমা, লাং কার্সিনোমা, ইউটেরাইন কার্সিনোমা। আর ডার্মাটোমায়োসাইটিস BB ব্রঙ্কোজেনিক এবং ব্রেস্ট কার্সিনোমা, এটা দিয়ে মনে রাখবেন। আচ্ছা, তারপরে আপনারা চলে আসেন আপনাদের লেকচার শিটের 30 নাম্বার পেজে। লেকচার শিটের 30 নাম্বার পেজে একটু চলে আসেন। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অফ লাং ক্যান্সার, এটা ইনফিনিটি স্টার দেন। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম অফ লাং ক্যান্সার ইনফিনিটি স্টার। কি কি আছে এখানে? হাইপোনাট্রিমিয়া, হাইপারক্যালসিমিয়া, হাইপোক্যালসিমিয়া, কুশিং সিনড্রোম, গাইনোকোমেশিয়া, কার্সিনয়েড সিনড্রোম, ইওসিনোফিলিয়া, নেফ্রোটিক সিনড্রোম, ডার্মাটোমায়োসাইটিস। আচ্ছা, এই কোশ্চেনটিকে অ্যান্সার করবেন। নিওপ্লাস্টিক ডিজিজ মে বি অ্যাসোসিয়েটেড উইথ ডার্মাটোমায়োসাইটিস, কি হবে এটা? ট্রু হবে। True. এনিওয়ান একটু অ্যান্সার করেন। ট্রু ট্রু। ট্রু আচ্ছা, অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, ট্রু। True. অ্যাকান্থোসিস True. নিগ্রিক্যান্স, ট্রু থ্রম্বোফ্লেবাইটিস মাইগ্রান্স, ফলস ফলস। এটা ট্রু হবে। এটাও আছে থ্রম্বোফ্লেবাইটিস মাইগ্রান্স, ট্রু হবে এটা। আচ্ছা, তারপর নেক্রোবায়োসিস লিপোইডিকা, ফলস ফলস। False. নেক্রোবায়োসিস লিপোইডিকা আমরা মেইনলি ডায়াবেটিস মেলাইটোসিসের ক্ষেত্রে পেয়ে থাকি। পলিআর্টারিটিস নোডোসা, এটাও ফলস, এটা হেপাটাইটিস সি ইনফেকশন বা ক্রায়োগ্লোবিনের ক্ষেত্রে পাওয়া যায়। ABC এই তিনটে সিস্টেম ট্রু হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা টিউমার মার্কারসে চলে আসি। Definition: tumor markers are the biochemical indicators of the presence of a tumor or tumor. Just এতটুকু পড়লে হচ্ছে। তারপরে কি আছে? It can support diagnosis of a cancer. So tumor markers is the supportive diagnostic tool. Okay, tumor marker is the supportive diagnostic tool. Can determine the response to therapy. May indicate relapse during follow-up. So tumor marker এর প্রগনোস্টিক ভ্যালুও রয়েছে। টিউমার মার্কারতে কি কি পড়বেন? টিউমার মার্কার থেকে ফার্স্ট অফ অল কি কি আছে এটা পড়বেন, যে হিউম্যান ক্রনিক গনোট্রপিন, ক্যালসিট্রিন কি কি আছে, এক্সাম্পল গুলো ফার্স্ট অফ অল পড়বেন। তারপরে হরমোন লাইক কোনগুলা, অঙ্কোফেটাল অ্যান্টিজেন টিউমার মার্কার কি কি আছে, আইসোএনজাইম কি কি আছে, স্পেসিফিক প্রোটিন কি আছে, এবং মিউসিন এন্ড আদার গ্লাইকোপ্রোটিন কি আছে। শুধু টিউমার মার্কারের নাম এবং ক্লাসটা দেখলেন, তারপরে ভিতর থেকে একটু পড়বেন। আর টিউমার মার্কার এর প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। সো প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমে যেমন সবকিছু ইম্পর্টেন্ট ছিল, টিউমার মার্কারের ক্ষেত্রেও সব ইম্পর্টেন্ট। তো হরমোনের মধ্যে একটু দেখেন, হিউম্যান ক্রনিক গনোট্রপিন এখানে আছে, ট্রফোব্লাস্টিক টিউমার, নন সেমিনোমাটাস টেস্টিকুলার টিউমার, পাশে কমা দিয়ে একটু লিখে নেন সেমিনোমা, পাশে কমা দিয়ে একটু লিখে নেন সেমিনোমা। আচ্ছা, তারপরে আমরা চলে আসি অঙ্কোফেটাল অ্যান্টিজেন। এক্সাম্পল কি আছে? আলফা ফেটোপ্রোটিন এবং কার্সিনো ইমব্রানিক অ্যান্টিজেন। সো কার্সিনো ইমব্রানিক অ্যান্টিজেনের এক্সাম্পল কি? কার্সিনোমা অফ দ্য কোলন, প্যানক্রিয়াস, লাং, স্টোমাক এন্ড হার্ট। পাশে কমা দিয়ে একটু লিখে নেবেন ব্রেস্ট কার্সিনোমা, মিউসিনাস কার্সিনোমা অফ ওভারি। ব্রেস্ট কার্সিনোমা এবং মিউসিনাস কার্সিনোমা অফ ওভারি, এই দুটো একটু অ্যাড করব। জি আপু বলেন। জি আপু লিখবো সেমিনোমা আরেকবার একটু হিউম্যান কোরিনিক গনোট্রপিন, এই সিজির ক্ষেত্রে লিখবেন সেমিনোমা। আর অঙ্কোফেটাল অ্যান্টিজেন, কার্সিনো ইমব্রানিক অ্যান্টিজেন, এখানে অ্যাড করবেন ব্রেস্ট কার্সিনোমা, মিউসিনাস কার্সিনোমা অফ ওভারি, এই দুটো অ্যাড করবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। পরে আপনারা একটু দেখেন যে মিউসিনস এন্ড আদার গ্লাইকোপ্রোটিন, এখান থেকে প্রশ্ন হয় সবচেয়ে বেশি। CA125, CA99, CA53 প্রশ্ন সবচেয়ে বেশি হয়। তো এটা আপনারা মনে রাখবেন যে CA53 এটার রুট ভ্যালু সবচেয়ে কম। তো ব্রেস্ট ক্যান্সার আমাদের বডির উপরের দিকে থাকে CA53, তারপরে CA99, এটা হচ্ছে একটু নিচের দিকে নামে কোলন ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার।
CA125 ওভারিয়ান ক্যান্সার, একদম নিচের দিকে। তো উপর থেকে নিচে এর নাম্বার কম থেকে বেশি, এভাবে সাজাইলে সহজে মনে রাখতে পারবে। আমি আবারও বলছি, CA15 ব্রেস্ট ক্যান্সার, CA99 কোন ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, CA125 ওভারিয়ান। আচ্ছা, 31 পেজের নিচের দিকে দেখেন, elevated alpha fetoprotein may also be found in. তো নিওপ্লাজম ছাড়াও কিছু কিছু ইনফ্লামেটরি কন্ডিশনে পাওয়া যেতে পারে। কোথায় কোথায় পাওয়া যায়? স্পাইনা বাইফিডা, অ্যানানকেফালি, অম্ফালোসিল গ্যাস্ট্রোকাইসিস, অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট, all female non-senescent germ cell tumor except ডিসজামিনোমা and কোরিওকার্সিনোমা। সো ডিসজামিনোমা এবং কোরিওকার্সিনোমার ক্ষেত্রে আমাদের এটা পাওয়া যায় না। ভাইরাল হেপাটাইটিস, লিভার সিরোসিস, ইসোফেজিয়াল অ্যান্ড ডুওডেনাল অ্যাট্রেসিয়া, ফিটাল ডিস্ট্রেস, টুইন প্রেগন্যান্সি, কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোম, আইওডি, অ্যাটাক্সিয়া টেলেনজিকটিসিয়া, এই সকল ক্ষেত্রে কিন্তু পাওয়া যায় না। আচ্ছা, তারপরে দেখেন ডিক্রিজ লেভেল অফ আলফা ফেটোপ্রোটিন, কোন কোন ক্ষেত্রে লেভেলটা কম পাওয়া যায়? ডাউন সিনড্রোমের ক্ষেত্রে পাওয়া যায় এবং ট্রাইসোমি 18 ডায়াবেটিস মেলিটাস, এই তিনটা ক্ষেত্রে কম পাওয়া যায়। ডাউন সিনড্রোম, ট্রাইসোমি 18 এবং ডায়াবেটিস মেলিটাস, এই তিনটা ক্ষেত্রে আমরা এএফপি বা আলফা ফেটোপ্রোটিন লেভেলটা কম পাই। আচ্ছা, তারপরে আমরা দেখি, আচ্ছা এটা আপনার ক্যান্সার করে কার্সিনো ইমব্রায়োনিক অ্যান্টিজেন CEA ইজ অর আর রাইজড ইন, কোন কোন ক্ষেত্রে রুট ভ্যালুটা আমরা রেজ পাই? কার্সিনোমা অফ ক্লোন কি হবে? কার্সিনোমা অফ ক্লোন, যে কোনো একজনকে ক্যান্সার করেন, CEA কোন ক্ষেত্রে বেশি পাচ্ছি আমরা? কার্সিনোমা অফ ক্লোন True. ট্রু। লাং ক্যান্সার True. ট্রু। প্রোস্টেটিক ক্যান্সার ফলস। প্যানক্রিয়াটিক ক্যান্সার ট্রু। False. প্যানক্রিয়াটিক ক্যান্সার ট্রু। Sorry, লিভার সেল true. ক্যান্সার ফলস। প্যানক্রিয়াটিক ক্যান্সার ট্রু, লিভার সেল ক্যান্সার ফলস। লিভার মেটাসিসের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা রেজ পাই, ঠিক আছে, বাট লিভার সেল ক্যান্সারের ক্ষেত্রে আমরা এটা নরমাল লেভেলে পেয়ে থাকি। আচ্ছা, তারপরে আমরা চলে আসি প্রি ক্যান্সারাস কন্ডিশন। তো প্রি ক্যান্সারাস ডিসঅর্ডার বা কন্ডিশন কি কি আছে, এখান থেকে আমাদের কনফিউশন হয় সবচাইতে বেশি। বিলিভ মি, আপনারা যারা অন্য কোনো কোচিং এ বা অন্য কোথাও নিওপ্লাজমের ক্লাস করেছেন, সেখানে আপনারা দেখবেন যে প্রি ক্যান্সারাস কন্ডিশনে এখানে আপনাদের কনফিউশন সবচেয়ে বেশি হচ্ছিল বা হয়ে থাকে। বাট এই ক্লাসের পরে ইনশাল্লাহ এখান থেকে কোনো কনফিউশন থাকবে না, সবকিছু একটা সিস্টেমে চলে আসবে। আচ্ছা, তো ক্লাসের মাঝে আমি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমি একটু স্লো ক্লাস নিচ্ছি এবং সবকিছু ডিটেইলস বলছি। তার কারণ হচ্ছে একটাই, যে এখানে অনেকেই ক্লাস করছেন যারা প্রথমবারের মতো এগুলো পড়ছেন, আবার অনেকেই আছেন 10-12 বছর গ্যাপ দিয়ে শুরু করছেন। সো আমি যদি ফার্স্ট যাই বা ডিসক্রাইব না করি, তাদের জন্য বোঝা অনেক কঠিন হয়ে যাবে। আর এখন আমরা অনেক বিজি থাকি, অনেক শিডিউল থাকে, তার মধ্যে ক্লাসগুলো আমরা কেন করি? যাতে আমাদের পড়া সহজ হয়, দ্রুত পড়তে পারি। এইজন্যই আপনাদেরকে আমি পড়া গুছিয়ে দিচ্ছি। আপনারা কেউ যদি শুধুমাত্র আমার ক্লাসটা ফলো করেন, ইনশাআল্লাহ নিওপ্লাজমের সবগুলা কোশ্চেনই পারবেন। আর ২-১টা কোশ্চেন যদি আসে, না পারেন, ওইগুলো কেউ পারবে না। অর্থাৎ আপনি নিওপ্লাজমের এখান থেকে আপনি কম্পিটিশনে সবচেয়ে বেশি আগায় থাকবেন। এইটা আমি খুব কনফিডেন্টলি বলবো। এবং নিওপ্লাজম ক্লাস আমি আলহামদুলিল্লাহ আপনাদের এই ডিপ্লোমার ৪ নম্বর ব্যাচ, অর্থাৎ ৪টা বছর ধরে আমি এই ক্লাস নিচ্ছি। ডিপ্লোমার ব্যাচে ৪ বছর ধরে আমি নিওপ্লাজম ক্লাস নিচ্ছি এবং রেসিডেন্সিতে ৩ বছর ধরে আমি নিচ্ছি। মোট প্রায় দেখা যায় ৭টা ব্যাচে বা ৭টা সেশনে আমি ক্লাস নিয়েছি। আর নিওপ্লাজম ক্লাস যদি আপনারা কেউ গুনেন আমার যে কয়টা নিয়েছি, অলমোস্ট 100 প্লাস আলহামদুলিল্লাহ ক্লাস নিয়েছি। তো যাই হোক, এখন ব্যাক করি আমরা পড়াশোনায়। প্রি ক্যান্সারাস কন্ডিশন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আপনারা প্রথমে চলে আসেন ৩২ নম্বর পৃষ্ঠায় যে বক্সটা দেওয়া আছে, প্রি ক্যান্সারাস ডিসঅর্ডার। সো এখান থেকে কোন ধরনের প্রশ্ন হয়? ফার্স্ট অফ অল কোশ্চেন হয় যে প্রি ক্যান্সারাস ডিসঅর্ডার কি কি আছে, আবার কোশ্চেন হয় নন প্রি ক্যান্সারাস ডিসঅর্ডার আর। দুইটা ভাবে কোশ্চেন হতে পারে। রিসেন্টলি এখান থেকে প্রশ্ন হয়েছে প্রি ক্যান্সারাস ডিসঅর্ডার অকারিং ইন স্কিন বা প্রি ক্যান্সারাস ডিসঅর্ডার অকারিং ইন মাউথ, প্রি ক্যান্সারাস ডিসঅর্ডার অকারিং ইন স্টোমাক। কোশ্চেনটা অর্গান স্পেসিফিকও হতে পারে, এটাও খেয়াল রাখবেন। সো স্কিনে কি কি হতে পারে আমরা একটু দেখে নিই। জিওডার্মা পিগমেন্টোসাম, সোলার অ্যাকনিক কেরাটোসিস, বার্ন আলসার, ভ্যারিকোস আলসার, মার্জুরিন আলসার, ডিসপ্লাস্টিক নেভি, লিউকোপ্লাকিয়া, রিডিওডার্মাটাইটিস এবং বায়োন্সিস, এগুলো স্কিনে হয়ে থাকে। আচ্ছা,
তারপরে মাউথে কি কি আছে? লিউকোপ্লাকিয়া, এইথ্রোপ্লাকিয়া, পামার ভেনসাল প্যাটারসন ক্যালিসি, ইসোফেগাস, ব্যারেটস ইসোফেগাস। তো এখানে নিচের দিকে দেখেন স্মল ইন্টেস্টাইনে কি আছে? কনস ডিজিজ। তো এখানে খেয়াল রাখবেন যে স্মল ইন্টেস্টাইন কনস ডিজিজ ইজ প্রি ক্যান্সারাস, ওকে, বা প্রি ম্যালিগন্যান্ট। বাট এই কনস ডিজিজ যদি আমাদের লার্জ ইন্টেস্টাইন বা রেকটামে হয়, দ্যাট ইজ নন প্রি ক্যান্সারাস। তো আপনার পরীক্ষায় যদি থাকে যে স্মল ইন্টেস্টাইন কনস ডিজিজ প্রি ক্যান্সারাস, ট্রু। কনস ডিজিজ প্রি ক্যান্সারাস, সেটাও ট্রু। বাট পরীক্ষা যদি আপনার থাকে লার্জ বাওয়েল কনস ডিজিজ, এটা ফলস হবে। অথবা কলোরেক্টাল কনস ডিজিজ, ফলস হবে। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? রেসপন্স করবেন প্লিজ। জি ভাইয়া। এনিওয়ান, আপনার রেসপন্স না করলে তো আমি বুঝতে পারবো না। যে কোনো একজনের রেসপন্স পান যে বুঝতে জি পারছেন ভাইয়া, কিনা। জি ভাইয়া, জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তারপর আমরা দেখি নিচের দিকে চলে আসি একটু। ক্লোন, ক্লোনে কি কি আছে? ক্লোনের মধ্যে আছে ফ্যামিলিয়াল অ্যাডনোমাটাস পলিপ, ক্রনিক আলসারেটিভ কোলাইটিস, কমা দিয়ে আর একটা অ্যাড করে নেবেন, ভিলাস অ্যাডেনোমা। সো ভিলাস অ্যাডেনোমা ইজ অলসো প্রি-ক্যান্সারাস অর প্রি-ম্যালিগন্যান্ট। আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা, কোলন এর মধ্যে অ্যাড করবেন ভিলাস অ্যাডেনোমা। কোলন এর মধ্যে অ্যাড করবেন ভিলাস অ্যাডেনোমা। আচ্ছা, তারপরে চলে আসেন নিচের দিকে। এখানে পেনিসের নিচে আপনারা একটু লিখে নেন থাইরয়েড। থাইরয়েড দিয়ে ওখানে লিখেন সলিটারি থাইরয়েড নোডিউল, অথবা থাইরয়েড গ্ল্যান্ড আছে ওখানে লিখে নেন। আপনাদের 33 পেজে, 33 পেজে উপরের দিকে আছে, 33 পেজে উপরের দিকে আছে দেখেন থাইরয়েড গ্ল্যান্ড। ওখানে একটু লিখে নিবেন সলিটারি থাইরয়েড নোডিউল, সলিটারি থাইরয়েড নোডিউল। এই যে থাইরয়েড গ্ল্যান্ড, এখানে প্রি ক্যান্সার ডিসঅর্ডারের মধ্যে একটু লিখে নেবেন সলিটারি থাইরয়েড নোডিউল, ওকে। আচ্ছা, so এখানে এখন আপনারা একটু কষ্ট করে লিখে নেবেন যে ডিসপ্লাস্টিক শব্দ থাকলে প্রিম্যালিগন্যান্ট। যে কোনো টিউমার এর পাশে যদি ডিসপ্লাস্টিক শব্দ থাকে সেটা প্রিম্যালিগন্যান্ট। তো ডিসপ্লাস্টিক যদি আপনি 4 পিস আগে থাকবে, চোখ বন্ধ করে প্রিম্যালিগন্যান্টে ট্রু দিবেন। তো প্রি ক্যান্সার ডিসঅর্ডার এটা আমাদের ক্লিয়ার। এখন চলে আসি নন প্রি ক্যান্সার ডিসঅর্ডার। তো প্রি ক্যান্সার ডিসঅর্ডার এই টপিকটা এত বেশি ইম্পর্টেন্ট, আমাকে দুইটাই জানতে হবে। প্রি ক্যান্সার ডিসঅর্ডার কি কি আছে, নন প্রি ক্যান্সারাস কি কি আছে। তো প্রথমে দেখেন স্কিনের মধ্যে সোরিয়াসিস, কিলয়েড, এক্সিমা, খন্ডালোমেটা অ্যাকুমিনেটাম, হাইপারট্রপিক স্টার, নেভাস, ব্লু নেভাস, মলাস্কাম কন্টাজিওসাম, মলাস্কাম শিবাসিয়াম, ইডাইজেমা মাল্টিফর্ম। আচ্ছা, এখানে আপনারা একটু লিখে নেন মাইক্রো ইনভেশন, মাইক্রো ইনভেশন, ভিটিলিগো, মাইক্রো ইনভেশন, ভিটিলিগো, ক্রনিক আলসারেশন, ক্রনিক আলসারেশন। হ্যাঁ, বুঝি নাই, কোথায় লিখবো? সরি, বুঝি নাই, কোথায় লিখবো এটা? আচ্ছা, স্কিন আছে না নন প্রি ক্যান্সারাস কন্ডিশন, আপনাদের লেকচার শিটে 33 পৃষ্ঠায় আসেন। লেকচার শিটে 33 পৃষ্ঠায় আসার পরে এই যে দেখেন স্কিন আছে, স্কিনের পাশে এখানে লিখে নেন মাইক্রো ইনভেশন, ভিটিলিগো, ক্রনিক আলসারেশন। আমি আবারও বলছি মাইক্রো ইনভেশন, ভিটিলিগো, ক্রনিক আলসারেশন। তারপরে মাউথ, মাউথে চলে আসেন ওরাল আলসার। মাউথে অ্যাপথাস আলসার, এর পাশে কমা দিয়ে লেখেন ওরাল থ্রাশ, ওরাল থ্রাশ। অ্যাপথাস আলসার এর পাশে কমা দিয়ে লেখেন ওরাল থ্রাশ, ওরাল থ্রাশ। আচ্ছা, ফিমেল জেনিটেরিয়া, এখানে কয়েকটা পয়েন্ট অ্যাড করতে হবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সার্ভাইকাল ইরেকশন স্মিথ দিয়ে এর পাশে কমা দিয়ে লিখেন, বা লম্বালম্বি করে লিখতে পারেন আপনার লেকচার শিটে, স্কোয়ামাস মেটাপ্লাসিয়া অফ সার্ভিক্স, স্কোয়ামাস মেটাপ্লাসিয়া অফ সার্ভিক্স। মাইক্রোগ্ল্যান্ডুলার হাইপারপ্লাসিয়া অফ সার্ভিক্স, মাইক্রোগ্ল্যান্ডুলার হাইপারপ্লাসিয়া অফ সার্ভিক্স। আমি আবারও বলছি মাইক্রোগ্ল্যান্ডুলার হাইপারপ্লাসিয়া অফ সার্ভিক্স।
আচ্ছা, তারপরে আছে ইউটেরাইন স্মুথ মাসেল হাইপারপ্লাসিয়া। ফিমেল জেনিটালের মধ্যে তারপর লিখবেন ইউটেরাইন স্মুথ মাসেল হাইপারপ্লাসিয়া। আমি আবার রিপিট করছি, ইউটেরাইন স্মুথ মাসেল হাইপারপ্লাসিয়া। ব্রেস্ট, ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট। ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট। পাশে কমা দিয়ে লিখে নেন ক্রনিক মাস্টাইটিস। ক্রনিক মাস্টাইটিস, পাশে কমা দিয়ে লিখে নেন ক্রনিক মাস্টাইটিস। ক্রনিক মাস্টাইটিস। ক্রনিক ভাইয়া মাস্টাইটিস। মাউথের পরে কি বলছিলেন? নেট একটু প্রবলেম দিচ্ছিল। মাউথের পরে তো অনেক কিছু বলে ফেলছি। মাউথের পরে ফিমেল জেনিটালিয়া, সেখানে বলেছি স্কোয়ামাস মেটাপ্লাসিয়া অফ সার্ভিক্স, মাইক্রোগ্ল্যান্ডুলার হাইপারপ্লাসিয়া অফ সার্ভিক্স, ইউটেরাইন স্মুথ মাসেল হাইপারপ্লাসিয়া, এই কয়েকটা এখানে বলছি। আচ্ছা, ব্রেস্টের মধ্যে ফাইব্রোসিস্টিক ডিজিজ অফ দ্য ব্রেস্ট, কমাতে লিখবেন ক্রনিক মাস্টাইটিস। আচ্ছা, পলিপে চলে আসেন, পলিপে অ্যাড করবেন হাইপারপ্লাস্টিক গ্যাস্ট্রিক পলিপ। হাইপারপ্লাস্টিক গ্যাস্ট্রিক পলিপ। আচ্ছা, এখন ওই বক্সের নিচে এক্সট্রা পয়েন্ট দিয়ে লিখেন ফ্যানকোনি অ্যানিমিয়া ডুওডেনাল আলসারেশন। ফ্যানকোনি অ্যানিমিয়া ডুওডেনাল আলসারেশন। I again repeat, Fanconi anemia duodenal ulceration. আচ্ছা, সবাইকে লিখতে পেরেছেন? একটু রেসপন্স করবেন। কেউ লিখতে না পারলে একটু বলবেন প্লিজ। ভাই এটা বক্সের কোথায় লিখবো? ডক্টর মেহবুবা প্রিমা, আপু কি শুনতে জি পাচ্ছেন? ভাই, জি ভাইয়া, বক্সের কোথায় লিখবো এটা? ডক্টর প্রিমা, আপু কি শুনতে পাচ্ছেন? একটু হ্যালো, আনমিউট জি। করবেন প্লিজ। হ্যালো, জি ভাইয়া। হ্যালো। আচ্ছা, এখান থেকে কার কোনো প্রবলেম আছে কিনা? না ভাইয়া। আচ্ছা, হাইপারপ্লাস্টিক গ্যাস্ট্রিক কি বলেন? কতটা ক্যাচ করতে পারি? হাইপারপ্লাস্টিক গ্যাস্ট্রিক পলিপ, ফ্যানকোনিস অ্যানিমিয়া, তারপর কি বলছেন? ডুওডেনাল আলসারেশন। ডুওডেনাল আলসারেশন, এগুলো সবই নন প্রিক্যান্সারাস ডিসঅর্ডার। আমি যে নামগুলো বলছি সবই নন প্রিক্যান্সারাস। ওকে, আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটা আমরা সলভ করি। রিকগনাইজড প্রিক্যান্সারাস কন্ডিশন ইনক্লুড স্মল ইন্টেস্টাইন পলিপ ইন পটস জেগার সিনড্রোম। কি হবে এটা? ফলস। এটা নন প্রিক্যান্সারাস। ফলস ভেরি গুড, ফলস, কারেক্ট। colonic polyps of familial adenomatous polyposis coli, এটা কি হবে? ট্রু। এটা ট্রু হবে, ভেরি গুড। Scleroderma pigmentosum, ফলস। pigmentosum। স্কিনের কন্ডিশনের মধ্যে একটু দেখেন, Scleroderma pigmentosum এক নম্বরেই ছিল। আচ্ছা, Bowen's disease, এটা কি হবে? স্কিনের লাস্ট পয়েন্টটা। 3 নাম্বার স্টেই মলাস্কাম সিবাসিয়াম, এটা কি? ফলস, ভেরি গুড। 33 পেজে স্কিনের মধ্যে নিচের দিক থেকে 2 নম্বরে ছিল মলাস্কাম সিবাসিয়াম, নন ক্যান্সারাস। আচ্ছা, নেক্সট টপিকসে আমরা চলে আসি কার্সিনয়েড সিনড্রোম। Carcinoid syndrome is associated with bronchial adenoma, gastric carcinoma, pancreatic carcinoma. তো কার্সিনয়েড সিনড্রোমটা কেন হয়? কার্সিনয়েড টিউমারের জন্য। এবং কার্সিনয়েড টিউমারটা আমাদের মেইনলি অ্যাপেন্ডিক্স, আইলেম এবং রেকটামে হতে পারে, তবে জিআইটি যে কোনো সাইটেও এটা আমরা দেখা যেতে পারে। আচ্ছা, এই কার্সিনয়েড টিউমার বা একটা ইম্পর্টেন্ট হওয়ার কারণ হচ্ছে কার্সিনয়েড টিউমার থেকে সেরোটোনিন 5H রিলিজ হয়। এইটার জন্য আমরা কিছু স্পেশাল ফিচার পাই, এই জন্যই আমাদের এই কার্সিনয়েড সিনড্রোম বা কার্সিনয়েড টিউমারটা ইম্পর্টেন্ট। তো দেখেন কি ফিচার পাই আমরা। দ্য কার্ডিনাল ফিচার্স আর, এটা লক্ষ্য করেন, দ্য কার্ডিনাল ফিচার্স আর দ্য সিনড্রোম আর ফ্লাশিং অ্যান্ড ডায়রিয়া preceded by exercise, alcohol or certain food. Symptoms and signs due to local bowel tumors and liver metastasis. Right-sided heart valve lesion may be present. এটা একটু মার্ক করবেন, right-sided heart valve lesion may be present. তারপরে কি আছে? Diagnosis is confirmed by 24-hour urinary 5-HIA estimation. So 5-HIA, it is nothing but a 5-HT metabolites. So serotonin এর একটা মেটাবোলাইটস হচ্ছে 5-HIA। এই 5-HIA ইউরিনে এস্টিমেশনের মাধ্যমে আমরা কার্সিনয়েড টিউমার বা কার্সিনয়েড সিনড্রোম ডায়াগনোসিস করে থাকি।
কার্সিনার সিন্ড্রোম কম্পোনেন্ট কার্সিনয়েড, এই নেমোনিক দিয়ে আমরা মনে রাখতে পারি কিউটেনিয়াস ফ্লাশিং, অ্যাজমাটিক হুইজিং, রাইট সাইডেড ভালভুলার হার্ট ডিজিজ, ক্র্যাম্পিং পেইন অ্যান্ড ডায়রিয়া, ক্র্যাম্পিং পেইন অ্যান্ড ডায়রিয়া। আচ্ছা, নেক্সটে আমরা চলে আসি 30 নাম্বার টপিক, ক্রুকেনবার্গ টিউমার। সো ক্রুকেনবার্গ টিউমারটা আপনারা এখান থেকে লক্ষ্য করেন যে প্রাইমারি একটা টিউমার থেকে যখন ওভারিয়ান মেটাস্টাসিস হয়, এই টিউমারটাকে আমরা বলে থাকি ক্রুকেনবার্গ টিউমার। সো প্রাইমারি টিউমার গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমা, root of metastasis body seeding coelomic spread, body seeding coelomic spread। হিস্টোলজি কি পাওয়া যায় এখানে? সিগনেট রিং। ক্রুকেনবার্গ টিউমারের মেইন ফিচার কিন্তু আমাদের এই সিগনেট রিং। আচ্ছা, তারপরে কি আছে? নেচার, predominantly solid, lobulated, enhancing, commonly large, more than 10 centimeter. Marker CEA, carcino embryonic antigen, secret mucin. So Crookenberg tumor, secret mucin. আচ্ছা, এইটা একটু আপনারা অ্যান্সার করেন। ক্রুকেনবার্গ টিউমার অকার্স ভিয়া সিনেমিক স্প্রেড, কি হবে এটা? ট্রু ট্রু। আর সার্কোমা, ফলস। ফলস they are carcinoma. Secret estrogen, false false false. Mucin secret করে। Secret gastrin, false false mucin. Contains signet ring, true true. আচ্ছা, ঠিক আছে, আমরা তারপর দেখি রেডিও সেন্সিটিভ টিউমার। এটা পরীক্ষা কয়েকবার আসছে। আচ্ছা, রেডিও সেন্সিটিভ টিউমার, এটা পরীক্ষা বেশ কয়েকবার আসছে। তো এখান থেকে আগে একসময় পরীক্ষায় শুধুমাত্র কোন কোন টিউমার রেডিও সেন্সিটিভ, কোন কোন টিউমার কেমো সেন্সিটিভ, এটা আসতো। বাট রিসেন্টলি আমাদের পরীক্ষাগুলোতে হাইলি রেডিও সেন্সিটিভ, হাইলি কেমো সেন্সিটিভ, মডারেট রেডিও সেন্সিটিভ, মডারেটলি কেমো সেন্সিটিভ, এভাবে পরীক্ষাতে আসছে। তো আমরাও সেই প্রিপারেশনটা নিব। একটু দেখি আমরা হাইলি রেডিও সেন্সিটিভ, এইটা আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখবো, উই স্মাইল। একটু লিখে নেবেন, আমরা হাসি, উই স্মাইল, এটা দিয়ে মনে রাখবো আমরা। উইলস টিউমার, ইউইং সার্কোমা, উইলস টিউমার, ইউইং সার্কোমা, সেমিনোমা, মায়ালোমা, লিম্ফোমা। উই স্মাইল, উইলস টিউমার, ইউইং সার্কোমা, লিম্ফোমা, সেমিনোমা, মায়ালোমা। আচ্ছা, হাইলি রেডিও সেন্সিটিভ এর সাথে আমরা হাইলি কেমোসেন্সিটিভ পড়ে ফেলবো। কি কি আছে? উই স্মাইলের সাথে কিছুটা মিল আছে, দেখেন, উইলস টিউমার, ইউইং সার্কোমা, লিম্ফোমা, এই তিনটা হাইলি রেডিও সেন্সিটিভ এবং হাইলি কেমোসেন্সিটিভ, দুই ক্ষেত্রে মিল আছে। তারপর টেটোমা অফ টেস্টিস, লিউকেমিয়া, কোরিওকার্সিনোমা, র্যাপটোমায়োসার্কোমা। আচ্ছা, তারপরে আমরা দেখি মডারেটলি রেডিও সেন্সিটিভ এবং মডারেটলি কেমোসেন্সিটিভ, এই দুইটা ক্লাসিফিকেশন পাশাপাশি দেখে পড়বো। মডারেটলি রেডিও সেন্সিটিভ এর মধ্যে আছে স্মল সেল কার্সিনোমা অফ লাং, ব্রেস্ট কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা, ট্রিয়াটোমা, স্কিন বেজাল সেল কার্সিনোমা, মেডুলোব্লাস্টোমা, প্লাজমোসাইটোমা, অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার, GI ক্যান্সার, টেস্টিকুলার ক্যান্সার, হেড অ্যান্ড নেক ক্যান্সার, স্কোয়ামাস সেল ক্যান্সার অফ স্কিন, এই কয়েকটা। আচ্ছা, মডারেটলি কেমোসেন্সিটিভ, এইটা একটু পাশাপাশি দেখে আমরা পড়বো। এটার মধ্যে আছে স্মল সেল লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, মায়ালোমা, লিম্ফোমা, লিউকেমিয়া, অ্যাডভান্সিয়া অফ সার্ভিক্স, লিওমায়োসার্কোমা। সো আপনারা যখন এদের পাশাপাশি দেখে পড়বেন তখন পড়া কিন্তু সহজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখি হাইলি রেডিও রেজিস্ট্যান্ট। হাইলি রেডিও রেজিস্ট্যান্ট কি কি আছে? মেলানোমা, অস্টিওসার্কোমা, প্যানক্রিয়াটিক কার্সিনোমা। মেলানোমা, অস্টিওসার্কোমা, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, এটা আমরা একটা নেমোনিক দিয়ে পড়তে পারি, সেটা হচ্ছে মোস্ট প্যাথেটিক। মেলানোমা, অস্টিওসার্কোমা, প্যানক্রিয়াটিক কার্সিনোমা, মোস্ট প্যাথেটিক। ওকে, আচ্ছা, হাইলি কেমো রেজিস্ট্যান্ট, এটার মধ্যে আছে মেলানোমা, স্কোয়ামাস সেল লাং কার্সিনোমা, লার্জ বাওয়েল কার্সিনোমা। মেলানোমা, স্কোয়ামাস সেল লাং কার্সিনোমা এবং লার্জ বাওয়েল কার্সিনোমা। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা দেখি রিলেটিভলি রেডিও রেজিস্ট্যান্ট। রিলেটিভলি রেজিস্ট্যান্ট, এটার মধ্যে আছে সার্ভাইকাল কার্সিনোমা, ব্লাডার কার্সিনোমা,
soft tissue sarcoma, squamous cell carcinoma of lung, renal cell carcinoma, rectal carcinoma। আচ্ছা, এখন রিলেটিভলি কেমো রেজিস্ট্যান্ট, এটা আপনাদের লেকচার শিটে নাই, একটু মিস গিয়েছে, একটু লিখে নেবেন। রিলেটিভলি কেমো রেজিস্ট্যান্ট, এটা লেকচার শিট থেকে একটু লিখে নেবেন। ব্লাডার ক্যান্সার, সফট টিস্যু সার্কোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ হেড অ্যান্ড নেক, গ্যাস্ট্রিক কার্সিনোমা। ব্লাডার ক্যান্সার, সফট টিস্যু সার্কোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ হেড অ্যান্ড নেক, গ্যাস্ট্রিক কার্সিনোমা। এই কয়েকটা। সবাইকে লিখতে পেরেছেন? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। আচ্ছা, এখানে একটা নোট করবেন, অর্গান সেনসিটিভ টু আয়োনাইজিং রেডিয়েশন। পরীক্ষায় কয়েকবার আসছে, ডিপ্লোমা পরীক্ষায় 3বার মতো আসছে, হ্যাঁ 3বারই আসছে, আর রেসিডেন্সি পরীক্ষায় একবার আসছে। অর্গান সেনসিটিভ টু আয়োনাইজিং রেডিয়েশন, গোনাড, বোন ম্যারো, লিম্ফার টিস্যু, মিউকোসা অফ জিআই ট্র্যাক্ট, অকুলার লেন্স। কি কি আছে? গোনাড, বোন ম্যারো, লিম্ফার টিস্যু, মিউকোসা অফ জিআই ট্র্যাক্ট এবং অকুলার লেন্স, এই কয়েকটা থাকে। আচ্ছা, তারপরে স্পন্টানিয়াস রিগ্রেশন অফ ক্যান্সার। এই কোশ্চেনটা আগের স্লাইডটা আচ্ছা, স্পন্টানিয়াস রিগ্রেশন অফ ক্যান্সার আপনাদের লেকচার শিটে 36 পৃষ্ঠায় আছে, তো এটা দরকার নেই, এটা পড়েন। এটা হচ্ছে পরীক্ষায় কয়েকবার আসছে। সো স্পন্টানিয়াস রিগ্রেশন অফ টিউমার বলতে কি বোঝায়? স্পন্টানিয়াস রিগ্রেশন বলতে বোঝানো হয় যে সকল টিউমার কোনো কারণে স্পন্টানিয়াসলি মাসটা কমে যায় কোনো কারণে, ঠিক আছে, সেটা বোঝানো হয়। তো কি কি আছে এক্সাম্পল? টেস্টিকুলার জার্ম সেল টিউমার, নিউরোব্লাস্টোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা, কিউটেনিয়াস বেসাল সেল কার্সিনোমা, ব্রেস্ট ক্যান্সার, endometrial cancer, thyroid cancer, papillary follicular carcinoma, prostate, renal cell carcinoma, leukemia, lymphoma, leukemia, lymphoma. Okay. আচ্ছা, চাইল্ডহুড টিউমারটা একটু দেখি। সো রিসেন্টলি পরীক্ষায় আসে না, নট সো ইম্পর্টেন্ট, জাস্ট আপনারা একবার রিডিং পড়ে যাবেন। 0 to 4 ইয়ার্সটা বেশি ইম্পর্টেন্ট। লিউকেমিয়া, রিটিনোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, উইলস টিউমার, সফট টিস্যু সার্কোমা, স্পেশালি র্যাবডোমায়োসার্কোমা, টেরাটোমা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টিউমার। তো এখানে আসলে বোঝানোর কিছু না, আপনারা একটু দেখে নিন। আমি নেক্সট ইসে চলে যাই, নেক্সট যেই টপিক আছে সেখানে চলে যাই। আচ্ছা, ডায়াগনোসিস অফ ক্যান্সার সাইটোলজি, ইনফিনিটি স্টার, 34 নাম্বার টপিকস, ইনফিনিটি স্টার। তো ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ টিউমার। তো ল্যাবরেটরিতে আমরা কোন কোন মেথডে ডায়াগনোসিস করতে পারি? সাইটোলজি, হিস্টোপ্যাথোলজি, টিউমার মার্কারস, ইমিউনোসাইটোকেমিস্ট্রি, মলিকুলার ডায়াগনোসিস, ফ্লো সাইটোমেট্রি। আচ্ছা, সাইটোলজি দেখি, স্ক্রিন ফর কার্সিনোমা অফ সার্ভিক্স, অফেন স্টেজ। তো এখানে আপনার একটা কথা লিখে নেন, এক্সফোলিয়েটিভ সাইটোলজি, এক্সফোলিয়েটিভ সাইটোলজি কথাটা লিখে নেন। সাইটোলজি আমরা কোন কোন ক্ষেত্রে করে থাকি? এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে এটা। স্ক্রিন ফর কার্সিনোমা অফ সার্ভিক্স, ইন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, ব্লাডার ম্যালিগন্যান্ট ইউথেরিয়াল টিউমার, ট্রান্সলেশনাল সেল কার্সিনোমা ডায়াগনোসিস করা হয়, প্রোস্টেটিক টিউমার, গ্যাস্ট্রিক কার্সিনোমা, আনডিফিউজ টিউমার সেল ইন অ্যাবডোমিনাল, প্লুরাল জয়েন্ট এন্ড সিস্ট। তো সাইটোলজি এখানে আপনারা অবলিক দিয়ে লিখেন এক্সফোলিয়েটিভ সাইটোলজি, এক্সফোলিয়েটিভ সাইটোলজি, সাইটোলজির পাশে অবলিক দিয়ে লিখবেন এক্সফোলিয়েটিভ সাইটোলজি। এখন চলে আসি কি কি স্যাম্পল ইউজ করা হয়। স্পুটাম, স্ক্যাপিং ফ্রম ওরাল আলসার, ইউরিন। স্পুটাম, স্ক্যাপিং ফ্রম ওরাল আলসার এবং ইউরিন। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা দেখি যে এফএনসি নট সুইটেবল, আপনারা এইটা একটু লিখবেন 38 পেজে, এই নোটটা আগে নেবেন। এফএনসি নট সুইটেবল, কোন কোন ক্ষেত্রে এফএনসি সুইটেবল না? সার্ভিক্স, অ্যাডেনাল গ্ল্যান্ড, টেস্টিস। সার্ভিক্স, অ্যাডেনাল গ্ল্যান্ড, টেস্টিস। ওকে। আচ্ছা, এফএনসি ক্যান নট ডিফারেন্সিয়েট, এটা আপনারা একটু লিখে নেবেন প্লিজ, এটা লিখতে সেটা নাই। নন হজকিন লিম্ফোমা অবলিক টি সেল লিম্ফোমা, হজকিন লিম্ফোমা বাট নট টাইপস অফ লিম্ফোমা, ফাইব্রোম্যাটোসিস। সো হজকিন লিম্ফোমা এফএনসির মাধ্যমে রিড স্টিনবার্গ জায়ান্ট সেল দেখে ডায়াগনোসিস করা যায়, কিন্তু হজকিন লিম্ফোমার যে ক্লাসগুলো আছে, লিম্ফোসাইট ডিপ্লেটেড, লিম্ফোসাইট রিচ, নোডুলার, এইগুলা কিন্তু আমরা এফএনসির মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি না। আমি আবারও বলছি,
হজকিন লিম্ফোমা ডায়াগনোসিস করা যায়, কিন্তু হজকিন লিম্ফোমার যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু ডায়াগনোসিস করা যায় না। ওকে, আচ্ছা, এখন চলে আসি আপনাদের লেখা ছিল 38 পেজে। এফিলিয়েসি ক্যান বি ইমেজ গাইডেড pelvic lymph node, pancreas, non-guided breast, thyroid, lymph node, prostate, subcutaneous nodule. FNAC cannot differentiate in follicular carcinoma, benign follicular adenoma. তো আমি যেগুলো লিখে দিয়েছি তার সাথে এগুলোও হবে। আচ্ছা, can differentiate colored nodule, thyroiditis, papillary carcinoma, medullary carcinoma, anaplastic carcinoma এবং lymphoma. আচ্ছা, advantage of FNAC, it is less expensive, can be performed outpatient department. Result is available in 20 to 30 minutes. Extremely reliable and rapid and useful, highly accurate in experienced hand. Okay. আচ্ছা, এইটা আপনারা অ্যান্সার করবেন। FNAC is done for the diagnosis of tubercular lymphadenopathy. কি হবে এটা? True. True. True হবে। True. Hemangioma of liver. False. False. আচ্ছা, True. আচ্ছা, এটা True. দেখেন আমি যে দেখিয়েছিলাম ক্যান নট ডিফারেন্সিয়েট, এখানে কি হেমানজিওম অফ লিভার ছিল? এটা ট্রু হবে। True. আচ্ছা, প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। True. 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 সিস্ট অ্যাডিনোকার্সিনোমা অফ ওভারি। এটা ফলস। False. সিস্ট অ্যাডিনোকার্সিনোমা সিস্ট থাকছে, এটা এফএনএসি এর মাধ্যমে ইউজুয়ালি ডায়াগনোসিস করা হয় না, বা আমরা ওভারির ক্ষেত্রে করি না, যে বা সার্ভিসের ক্ষেত্রে করি না ইউজুয়ালি। স্ট্রোমাল ইনভেশন অফ টিউমার, এটা ফলস, এক্ষেত্রে বায়োপসির মাধ্যমে ডায়াগনোসিস করা হয়। ভাই আপনি একটা স্লাইড দিছিলেন এথনোসি ক্যান নট ডিফারেন্সিয়েট, 3 নাম্বারটা কি ছিল? টেস্টিস, সার্ভিক্স, অ্যাডেনাল গ্ল্যান্ড এবং টেস্টিস। তো এই সকল কেন করা হয় না? তার কারণটা হচ্ছে যে এই সকল অর্গানে করতে গেলে টিউমার সিডিং হতে পারে, বা টিউমার যেই সেল থাকে সেটা সিডিং হতে পারে, এই জন্য করা হয় না। আচ্ছা, ফ্রোজেন সেকশন বায়োপসি। তো ফ্রোজেন সেকশন বায়োপসি আমি বইয়ের মতো করে বা লেকচারের মতো করে বলবো না, আমি আমার মতো করে একটু গল্পের ছলে বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ সবগুলো ইনফরমেশন আপনাদের বোঝা হয়ে যাবে। তো ফ্রোজেন সেকশন বায়োপসি এটা করা হয় অপারেশন চলাকালে, ইমিডিয়েট ডিসিশন প্রয়োজন সেক্ষেত্রে করা হয়। কিভাবে করা হয়? সার্জন একটা ওটি করছেন, ওটি চলাকালে তিনি ডিসিশন নিতে পারছেন না যে এই মার্জিন তিনি রাখবেন নাকি রাখবেন না। তো এই মার্জিনে ক্যান্সার সেল আছে কি নাই, এই ডিসিশনটা প্রয়োজন। তখন তিনি কি করেন, -25°C তাপমাত্রায় লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে মধ্যে ওই স্যাম্পল দিয়ে পাঠিয়ে দেন প্যাথোলজিস্টের কাছে। প্যাথোলজিস্ট ইমিডিয়েটলি দেখে একটা ডিসিশন দেন যে এটা বিনাইন নাকি ম্যালিগন্যান্ট। তখন তিনি ওই অনুযায়ী সার্জন তার অপারেশন করে থাকেন। তো এখানে একটা কথায় খেয়াল রাখবেন যে ফ্রোজেন সেকশন বায়োপসিতে শুধুমাত্র বলা যায় যে এটা ম্যালিগন্যান্ট নাকি বিনাইন। ম্যালিগন্যান্ট এর ক্লাসিফিকেশন করা যায় না, ম্যালিগন্যান্ট এর ক্লাসিফিকেশন করা যায় না, আমি আবারও বলছি এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ফ্রোজেন সেকশন বায়োপসি কোন কোন ক্ষেত্রে সুইটেবল? একটা ব্রেস্ট লাম্প নিয়ে পেশেন্ট আসছে, সার্জন করছেন। তো ব্রেস্ট লাম্প যদি ম্যালিগন্যান্ট হয় সার্জন কি করবেন? লাম্পেক্টমি করবেন। আর যদি বিনাইন হয়, সরি, ব্রেস্ট লাম্প যদি ম্যালিগন্যান্ট হয় সার্জন মাস্টেক্টমি করবেন। আর সরি, যদি বিনাইন হয় লাম্পেক্টমি, আর ম্যালিগন্যান্ট হলে করবেন মাস্টেক্টমি। তো এই সকল ক্ষেত্রে দেখেন যে শুধুমাত্র একটা ডিসিশনের জন্য কত বড় একটা চেঞ্জ আসছে। তো বিনাইন কি ম্যালিগন্যান্ট এইটা ডিসাইড করার জন্য সার্জন কি করতে পারেন, এটা ফ্রোজেন সেকশন বায়োপসি করে ইমিডিয়েট ডিসিশন নিয়ে লাম্পে বিনাইনের ক্ষেত্রে লাম্পেক্টমি এবং ম্যালিগন্যান্টের ক্ষেত্রে মাস্টেক্টমি করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ফ্রোজেন সেকশন বায়োপসি আরো একটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাঁসপাং ডিজিজের ক্ষেত্রে গ্যাংগ্রেনিক সেল দেখে এটা ডায়াগনোসিস করা যায়। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবেন যে ফ্রোজেন সেকশন বায়োপসিতে কোনো ফিক্সেটিভ লাগে না, ফ্রোজেন সেকশন বায়োপসিতে কোনো ফিক্সেটিভ লাগে না। ওকে, আচ্ছা, তো এই কয়েকটা ইনফরমেশন জানলে এখান থেকে হচ্ছে। তো ফ্রোজেন সেকশন বায়োপসি সবাই ক্লিয়ার কিনা, কোনো কোশ্চেন আছে কিনা একটু বলবেন। তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করি। ফ্রোজেন সেকশন বায়োপসি ইজ ইউজড ইন categorization of tumor as benign or malignant. কি হবে এটা? True. True হবে। True. Identification of organism in tissue. False. False.
Identification of ganglion cell in Hirschsprung disease. True. True. যে আমি বলেছিলাম এবং এখানেও এটা আছে। True. আচ্ছা, definitive diagnosis of tumor. False. False. Always আমাদের রুটিন যে biopsy করা হয়, that is the definitive diagnosis. To see resection margin of malignant tumor. True. 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 False. Oh, sorry. True. True. ট্রু হবে, ভেরি গুড। এটা আমি প্রথমে বলে শুরু করেছিলাম যে কোনো একটা Margin. সার্জারি হচ্ছে মার্জিনে কি আছে বা কতটুকু পর্যন্ত মার্জিন রিসেক্ট করবেন, এটা ডিসাইড করার জন্য আমরা ফ্রোজেন সেকশন বায়োপসি ইউজ করতে পারি। আচ্ছা, এখন চলে আসি ফিক্সেটিভ। ফিক্সেটিভের মধ্যে দেখেন তিনটা ভাগ আছে, টিস্যু ফিক্সেটিভ, প্যাথোলজিক্যাল ফিক্সেটিভ এবং হিস্টোকেমিক্যাল ফিক্সেটিভ। এটা ইনফিনিটি স্টার এবং লিখে রাখতে পারেন যে এখান থেকে ডিপ্লোমা জুলাই 2024-এ একটা প্রশ্ন হতে পারে বা হবে, লিখে রাখতে পারেন। আচ্ছা, তো ফিক্সেটিভের নামে বা ক্লাসিফিকেশনে অনেকে কনফিউশন হয়। তো কনফিউশন দূর করার জন্য 40 পেজে দেখেন সেকেন্ড যেই প্যারা আছে, স্পেশাল অ্যাটেনশন দিয়ে লেখা আছে নট ফিক্সেটিভ। তো ফিক্সেটিভের ক্লাসিফিকেশন আসলে নন ফিক্সেটিভ এগুলা আপনারা চোখ বন্ধ করে ফলস দিয়ে দিবেন, অন্য যা থাকবে ট্রু। সো নট ফিক্সেটিভ এর মধ্যে আছে জাইলিন, টলুইন, গ্লিসারিন, জিলাটিন, নরমালিন অর নরমাল স্যালাইন, প্যারাফিন, ক্লোরোফর্ম, আগার, 40% ফর্মালডিহাইড। আই এগেইন রিপিট, নট ফিক্সেটিভ, এইটা ভালো করে পড়বেন। জাইলিন, টলুইন, গ্লিসারিন, জিলাটিন, নরমালিন অর নরমাল স্যালাইন, প্যারাফিন, ক্লোরোফর্ম, আগার এবং 40% ফর্মালডিহাইড। সো এখানে যেগুলা বোল্ড করে লেখা আছে সেগুলো কোনো না কোনো পরীক্ষায় আসছে। আচ্ছা, the ideal fixatives. So ideal fixative is all which prevents bacterial decomposition and autolysis, preserves tissue in their natural state and fixes all components, makes cellular components insoluble to liquids encountered in tissue processing, preserves tissue volume, avoids excessive hardening of fixed tissue, allows enhanced staining of tissues, non-toxic and non-allergic. Non-toxic and non-allergic. Okay. 41 পেজে চলে আসি সিম্পল ফিক্সেটিভ। সিম্পল ফিক্সেটিভ এর মধ্যে ফরমালিন। The most commonly used fixative is formalin. So এই ইনফরমেশনটা আপনাদের এসবি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। The most commonly used fixative is formalin. It is prepared by mixing 40% formaldehyde gas in 100 molar distilled water. The resultant mixture is 100% formalin. Routinely, 10% formalin is used, which is prepared by mixing 10 ml of 100% formalin in 90 ml of distilled water. এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে কিভাবে তৈরি করা হয়। তো ফরমালিনটা তৈরি করা হয় 40% ফর্মালডিহাইড গ্যাসের মধ্যে আমরা 100 মোলার ডিস্টিলড ওয়াটার মিশাই, সেটা তৈরি হয় 100% ফর্মালিন। এই 100% ফর্মালিন থেকেই আমরা 10% ফর্মালিন তৈরি করি। তো এখানে খেয়াল রাখবেন যে ফর্মালিন বা 10% যে ফর্মালিন সেটা হচ্ছে ফিক্সেটিভ, বাট 100% ফর্মালিন অথবা 40% ফর্মালডিহাইড ইজ নট ফিক্সেটিভ। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? 10%, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাডভান্টেজ, র্যাপিড পেনিট্রেশন, easy availability and cheap, does not over harden the tissue, fixes lipids for frozen section, ideal for daily. Disadvantage কি আছে? তো ডিসঅ্যাডভান্টেজ বুঝতে গেলে আপনারা চোখ বন্ধ করে আমাদের জীবনের সবচাইতে সুন্দর সময় ফার্স্ট ইয়ার ডিসেকশন অ্যানাটমি ডিসেকশন হলে একটু চলে যাবে, ঠিক আছে? সুন্দর সময় বলার কারণ হচ্ছে একটাই, তখন আমাদের লাইফে কিন্তু এত জটিলতা, এত প্রেশার, এত রেসপন্সিবিলিটি ছিল না। তো ইট ইনটু দ্য নোজ, দ্য আইস অ্যান্ড মিউকাস মেম্ব্রেন। আমরা প্রথম যখন অ্যানাটমি ডিসেকশন হলে ঢুকেছিলাম তখন আমাদের চোখ মুখ একটু জ্বালা পোড়া করতো, এটার কারণ হচ্ছে এই ফর্মালিন। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট একটু দেখেন, formation of black formalin pigment, acid formaldehyde hematite. সো যে ক্যাটাভারকে আমরা কাটাকুটি করে ডক্টর হয়েছি, অ্যানাটমি পাস করেছি, সেটা ছিল ব্ল্যাকিশ, তাই না? এই ব্ল্যাকিশ হওয়ার কারণটাও এই ফর্মালিন। সো দুইটা ডিসঅ্যাডভান্টেজ খেয়াল রাখবেন, it tend to nose, the eyes and mucous membrane, formation of the black formalin pigment, formation of black formalin pigment. কিছু ইনফরমেশন আমি রিপিট করছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন, ইম্পর্টেন্ট গুলো আমি রিপিট করছি বারবার, ঠিক আছে? ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলাই যাতে ক্লাস থেকে আপনাদের পড়া 50% এর উপরে হয়ে যায়।
chemical used as tissue fixative are to answer করেন chemical used as tissue fixative are alcohol কি হবে alcohol কি হবে false True. আচ্ছা আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম নট ফিক্সেটিভ এটার True. মধ্যে কি অ্যালকোহল ছিল অ্যালকোহল True. হ্যাঁ অ্যালকোহল ট্রু হবে হ্যাঁ নরমাল স্যালাইন কি হবে false True. Sorry, False. false. নরমাল স্যালাইন ফলস হবে ফরমালিন কি হবে true Formalin true. Formalin Liquid true. paraffin Liquid false. paraffin Glycerin false false. গ্লিসারিন false. কি হবে ভেরি গুড False. তো দেখেন আপনার শুধুমাত্র এই চার্ট মুখস্থ করলে অ্যান্সার করতে পারবেন আচ্ছা এখন চলে আসি আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে So immunohistochemistry definition, this is a technique for identifying cellular or tissue constituents by means of antigen-antibody interaction. The site of antibody binding being identified either by direct leveling of the antibody or by use of secondary leveling method. Immunohistochemistry using tissue section. Immunocytochemistry, cytological preparation. Principle of immunohistochemistry, এটা সবচেয়ে বেশি important. Immunohistochemistry is the method for the localizing specific antigen in tissue or cells based on antigen antibody reaction. এই লাইনের এই কথাটা একটু মার্ক করবেন স্পেসিফিক অ্যান্টিজেন সো এই যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এখানে কি আমরা আইডেন্টিফাই করি অ্যান্টিজেন আইডেন্টিফাই করি অ্যান্টিজেনটা ডায়াগনোসিস করার মাধ্যমে আমরা টিস্যুটা ডায়াগনোসিস করে থাকি The site of antibody binding is identified either by tagging the antibody directly or indirectly with a visible label. Fluorescent dye, colloidal metal, hapten, radioactive marker. Advantage is rapid. Disadvantage, different batches of biotin and different batches of avidin have different affinities for one other, affects the sensitivity. So immunohistochemistry sensitivity এখানে differentiate করতে পারে produces non-specific staining, false positive result এখানে ক্রিয়েট হতে পারে এই দুটো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ তো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি নিয়ে একটা ইনফরমেশন আপনাদেরকে দিই সেটা হচ্ছে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ইজ দ্য সুপ্রিম মেথড অফ টিস্যু ডায়াগনোসিস ওকে তো সবকিছু এখান থেকে ডায়াগনোসিস করা এটা অ্যান্টিজেনের মাধ্যমে করা হয়ে থাকে আচ্ছা এটা কোশ্চেন আমরা সলভ করি Immunohistochemistry is compiled to distinguish neoplastic from non-neoplastic lesion. True. Distinguish benign from malignant lesion. True. True. Localize the cell of origin of tumor. True. True. So, immunohistochemistry supreme method. আমরা একটা মেটাসিসের ক্ষেত্রে আমরা একটা স্যাম্পল দেখে বলে দিতে পারি এটা অরিজিনাল টিউমার কোথায় ডিটেক্টেড অটো অ্যান্টিবডিজ ইন দ্য সিরাম ফলস ডিটেক্ট অ্যান্টিজেন ইন দ্য সিরাম তাই না অ্যান্টিজেন ডিটেকশনের মাধ্যমে কিন্তু এটা কাজ করে থাকে ডিস্টিংগুইশ প্রাইমারি ফ্রম মেটাস্টেটিক ক্যান্সার ট্রু যেটা আমি মাত্রই বলেছি আচ্ছা এনভায়রনমেন্টাল পলিউশন হেভি মেটাল টক্সিক টু হিউম্যান হেলথ lead মার্কারি ক্যাডমিয়াম আর্সেনিক আচ্ছা ইফেক্টস অফ সিলেক্টেড টোবাকো স্মোক কনস্টিটুয়েন্টস এটার মধ্যে দেখেন এই বক্সটা অনেকের কাছে লেস ইম্পর্টেন্ট মনে হতে পারে বাট প্রেসিডেন্সি মার্চ 2023 এখান থেকে প্রশ্ন আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা যে এই বক্সটা কিন্তু অনেকদিন আগে থেকেই আমাদের লেকচার শিটে ছিল এবং এই বক্সটায় আগে কোনোদিন প্রশ্ন হয়নি তো আমি যখন লেকচার শিট প্রিপেয়ার করছিলাম তখন এনভায়রনমেন্টাল পলিউশনে যখন এটা আমি দিলাম দেওয়ার পরে মনে হয়েছে যে এখান থেকে এই বক্সটা ইম্পর্টেন্ট সে কোনো সময় প্রশ্ন হতে পারে এবং আলহামদুলিল্লাহ লাস্ট রেসিডেন্সি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন হয়েছিল তো এখান থেকে কোশ্চেন যেটা হয়েছিল যে কোন কোন কনস্টিটুয়েন্টস বা কোন কোন কম্পোনেন্ট ইজ কার্সিনোজেনিক এই কোশ্চেনটা হয়েছিল যারা পরীক্ষা দিয়েছে তারা জানেন কি কি আছে তার পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন তারপর আছে বেনজো আলফা পাইরিন তারপর নিচের দিকে চলে আসে নাইট্রোসামাইন দে আর কার্সিনোজেনেসিস বা দেয়ার ইফেক্ট ইজ কার্সিনোজেনেসিস ঠিক আছে এটা ক্লিয়ার কিনা আচ্ছা এটা পারবেন এটা লাস্ট রেসিডেন্সি পরীক্ষাতেই আসছে নিকোটিন ফলস নাইট্রোসামাইন ট্রু কার্বন মনোক্সাইড ফলস বেনজোপাইরিন ট্রু টার ট্রু আচ্ছা অ্যামাইলোডোসিস লেস ইম্পর্টেন্ট টপিক সো অ্যামাইলোডোসিস কি অ্যামাইলোডোসিস ইজ এ প্রোটিন ডিসঅর্ডার এখানে কি হয় প্রোটিনের শেপ চেঞ্জ হয়ে যায় শেপ চেঞ্জ হওয়ার পরে একটা প্রোটিন আর একটা প্রোটিনের সাথে মার্চ করে বা যুক্ত হয়ে যায়
এবং এই যে মার্জিং প্রোটিন গুলা বা যুক্ত প্রোটিন গুলা বিভিন্ন অর্গানে ডিপোজিট হয়। বিভিন্ন অর্গানে যখন ডিপোজিট হয় তখন কি হয়, তখন ওই অর্গান ফেলিউর বা অর্গান ফাংশন ইম্পেয়ারমেন্টের ইফেক্ট আমরা পাই। সো আপনাদের লেকচার শিটের 43 পেজে দেওয়া আছে আর্মসে কার্পাল টানেল সিনড্রোম, নামনেস, বার্নিং এন্ড টিংলিং সেন্সেশন পেয়ে থাকি। উইক ফিঙ্গারনেলস, হেড নাকি কি পেতে পারি, লাইট হেডেডনেস আপন স্ট্যান্ডিং, পার্পল কালার অন দ্য আইলিডস এন্ড অর অ্যারাউন্ড দ্য আইস, ইনলার্জ টাং, এগুলা পেতে পারি। আচ্ছা, so এখান থেকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অ্যামালার সাবস্টেন্স ইজ আইডেন্টিফাইড বাই কঙ্গো রেড স্টেইন, মিথাইল ভায়োলেট, ক্রিস্টাল ভায়োলেট, লুগোসারিন, হেমোটেক্সিন এন্ড ইউসিন স্টেন, থায়োফ্লাভিন টি। এটা 3 স্টার দিবেন, এখান থেকে এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, কিওয়ার্ড বইয়ের কারেকশন, আপনারা যারা আগে এডিশন ছিল সেটার কারেকশন, নিউ এডিশনে কোনো কারেকশন নাই বললেই চলে। কিওয়ার্ড লাস্ট এডিশনের কারেকশন, এটা হচ্ছে যাদের লাস্ট এডিশনের বই আছে কি স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে। আচ্ছা, এখন শর্ট সাজেশন দিচ্ছি, আপনারা প্লিজ একটু মার্ক করবেন, লিখে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন। নিউপ্লাজম চ্যাপ্টার থেকে ইনফিনিট টপিক, ডিসপ্লাসিয়া এন্ড অ্যানাপ্লাসিয়া, প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, মেটাস্টাসিস রিলেটেড, অর্থাৎ আমরা যেটা পড়িয়েছি টিউমার কমনলি মেটাস্টাসিস টু বোন, টিউমার কমনলি মেটাস্টাসিস টু ব্রেইন, এগুলো আর কি। আচ্ছা, তারপরে কি আছে, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, গ্রেডিং এন্ড স্টেজিং অফ টিউমার, ল্যাব ডায়াগনোসিস অফ টিউমার, এর মধ্যে টিউমার স্যাটোলজি, ফ্লোরেসেশন বায়োপসি, ফিক্সেটিভ, এগুলা। আচ্ছা, তারপরে হরমোন প্রডিউসিং এন্ড হরমোন ডিপেন্ডেন্ট টিউমার, হার্ট বিনাইন বাট ম্যালিগন্যান্ট। এইটা আপনারা একটু বলবেন তো যে কোন নেমোনিকতে পড়েছিলাম, কেউ বলতে পারবেন? হার্ট বিনাইন বাট ম্যালিগন্যান্ট, মেসিমিলি, তারপরে কি গান নিয়ে কি যেন হয়, গান সহ ডিস্কোতে যায়। ডিস্কোতে যায়, গান সহ ডিস্কোতে যায়। গান সহ ডিস্কোতে মেসিমিলি যায়। গান সহ ডিস্কোতে যায়, ভেরি গুড। মেসি গান সহ ডিস্কোতে যায়। হ্যাঁ। আচ্ছা, হরমোন প্রডিউসিং টিউমারের নেমোনিক কি বলেছিলাম? হরমোন লক, এলওসি কে। আর হরমোন ডিপেন্ডেন্ট টিউমার কি বলেছিলাম, কে বলতে পারবেন? হরমোন ডিপেন্ডেন্ট টিউমার, মা ও বাবার পরে ABCD কোন DGTS, না না, আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে হরমোন প্রডিউসিং টিউমার অফ ওভারি, এটা ABCD GHST তে মনে রাখবো। আর হরমোন ডিপেন্ডেন্ট অল সেনসিটিভ টিউমার, মা এক্ষেত্রে ও আমরা মনে বাবার রাখবো পরে থাকে মা অন্যরা। ও বাবার পরেই থাকে অন্যরা, এটাতে মনে রাখবো। ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তারপর ট্রিপল স্টার, টাইপস অফ সেল অফ টিস্যুস অ্যাকর্ডিং টু দেয়ার proliferative capacity, carcinogen and phycinogen, childhood tumor, occupational agent associated with cancer, locally malignant tumor, এটার নেমোনিক কি বলেছিলাম? লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, এটার নেমোনিক কি বলেছিলাম? এনিওয়ান? আমি বাসায় গিয়ে কার গলায় ফুল মালা দিব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে, কার্সিনোমা ভার্সেস সার্কোমা, সার্কোমার ক্ষেত্রে এখানে নেমোনিক বলেছিলাম, সেটা কি? কম বয়সে কম বয়সে কম হলেও কম বয়সে কম হলেও বাড়ে বেশি, রক্ত ছড়ায়। ভেরি গুড। আচ্ছা, তারপর রেডিয়েশন রেডিয়েশন টিউমার, এটা পড়ে নেবেন। আচ্ছা, এখন স্মিথ দিয়ে একটা ছোট বই আছে যেখান থেকে প্যাথোলজি ডিরেক্ট কোশ্চেন ডিপ্লোমা এবং রেসিডেন্সি পরীক্ষা এসে থাকে। তো আমি যখন যে চ্যাপ্টার পড়াই টোটালি পড়ানোর চেষ্টা করি, তো স্মিথ দিয়ে একটা শর্ট সাজেশন দিয়ে দিয়েছি এবং নিওপ্লাজম চ্যাপ্টারের কোশ্চেন গুলা ওখানে 13, 14, 22 এবং 24 চ্যাপ্টারে আছে, সেখান থেকে আপনারা এগুলা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে। সো এই কোশ্চেনগুলো একটু দেখে নেবেন, আপনারা চেষ্টা করবেন সবগুলা কোশ্চেন পড়া, তার মধ্যে আমি যেগুলো দাগিয়ে দিয়েছি বা এখানে নাম্বার লিখেছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট। এবং স্মিথের কোশ্চেন প্লিজ কেউ মিস করে যাবেন না, এক্সপ্লানেশন না দেখতে পারলেও কোনটা ট্রু কোনটা ফলস এইটা অ্যাটলিস্ট দেখে যাবেন। তো আমরা ক্লাসের একদম শেষ প্রান্তে চলে আসছি, তাই না? কিছু কি বাদ আছে? এনিওয়ান, কিছু বাদ আছে? না ভাইয়া। বাদ আছে। স্পট এক্সাম নিয়েছিলাম, সেটার অ্যান্সার দেওয়া বাদ আছে। ঠিক আছে। সো ক্লাস শেষ করার আগে একটা বিষয় একটু বলবো, লাইফ ইজ লাইক রাইডিং বাইসাইকেল।
To keep your balance, you must keep moving. সো লাইফে অনেক বাধা বিপত্তি আসবে। আপনার পড়াশোনার জন্য বা এই বয়সে আমাদের অনেক রেসপন্সিবিলিটি থাকে। হয়তো দেখা যাচ্ছে কার বাবা অসুস্থ, কার বাচ্চা অসুস্থ, কার ওয়াইফ অসুস্থ, কার হাজবেন্ড অসুস্থ, সবকিছু লেগে থাকবে, কার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে। তো সবকিছু মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কখনো থেমে থাকা যাবে না। তো থ্যাংক ইউ অল। এখন আমি ওই স্পোর্ট এক্সামের যে সলিউশন গুলা ছিল ওগুলা দিয়ে আপনাদের ক্লাসটা শেষ করব। আচ্ছা, এই ক্লাসে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা বা ক্লাস কেমন লেগেছে একটু জানাবেন প্লিজ। আচ্ছা, ক্লাসে আমি প্রচুর কোশ্চেন সলভ করে দিয়েছি। আপনারা যখন করবেন তখন দেখবেন যে আপনার অনেক ইজি লাগতেছে। ঠিক আছে, আপনারা সবাই একটা ইভালুয়েশন যে শীটটা আছে একটু ফিল আপ করবেন। আচ্ছা, আমরা এখন একটু দেখি লিভার সেলস হ্যাভ লিমিটেড রেপ্লিকেটিভ পটেনশিয়াল। কি হবে? আচ্ছা, আপনারাই বলেন কি হবে এটা? এটা ফলস হবে। সোনোমা ইজ এ ম্যালিগন্যান্ট টিউমার। এটা ফলস। এটা ট্রু। এটা ফলস। আমি যেই একটু চিন্তা করেন, আমি যেই চার্ট দিয়েছিলাম মেসি মিলে গান সহ ডিসপ্লে যায়, সেখানে কি এটা ছিল? ছিল না। আচ্ছা, মার্জুলিন আলসার ইজ এ বিনাইন টিউমার। ফলস। আচ্ছা, dysplasia may be reversible. True. Dermosis is hormone producing tumor of ovary. True. Squamous cell carcinoma of skin is radiosensitive. এটাও ট্রু। আর এই যে রেডিওসেনসিটিভ, কেমোসেনসিটিভ, রেডিওরেজিস্ট্যান্ট, কেমোরেজিস্ট্যান্ট, এটা প্লিজ আপনারা একটু একটা পেজে লিখে আপনাদের পড়ার টেবিলে রেখে দিবেন যাতে বারবার চোখে পড়ে। কিছু কোশ্চেন আছে যেগুলো কনসেপশন ক্লিয়ার থাকলে আপনি অ্যান্সার করতে পারবেন, আর কিছু কোশ্চেন আছে যেগুলো আপনি বারবার দেখলে অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, acanthosis nigricans is a paraneoplastic syndrome of uterine carcinoma. এটা কি হবে? ট্রু। আচ্ছা, আর কি কি ছিল বলেন তো? একটা নেমোনিক বলেছিলাম আমি, কি ছিল ওখানে? গ্লু, GLU, গ্লু বলেছিলাম। গ্যাস্ট্রিক কার্সিনোমা, লাং কার্সিনোমা এবং ইউটেরাইন কার্সিনোমা। আচ্ছা, Purkinje tumor is a secondary tumor. True. Ameloblastoma occurs mostly in female. False. এখানে কোনো জেন্ডার প্রিডিসপোজিশন নাই। এখানে কোনো জেন্ডার প্রিডিসপোজিশন নাই। Frozen section biopsy useful for categorization of malignant tumor. False. এখানে শুধুমাত্র ডিসাইড করা যায় বিনাইন অর ম্যালিগন্যান্ট, এখানে ক্যাটাগরাইজেশন করা যায় না। So that's all. আচ্ছা, ক্লাসের রেকর্ডিং আপনাদের যে ড্যাশবোর্ড আছে সেখানে খুব শীঘ্রই দেওয়া হবে, আগামীকাল ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে, তো কার কোনো কোশ্চেন আছে কিনা বা ক্লাস কেমন লেগেছে একটু জানাবেন। জি, একটা কোশ্চেন করতে পারি? ঠিক কিভাবে পড়লে এগুলো মনে থাকবে? সব বেশিরভাগই তো আসলে মুখস্থ, টোটাল মুখস্থ করতে হবে। ঠিক কিভাবে পড়তে হবে? মানে এগুলো কি বারবার পড়তে হবে অন্যান্য ক্লাসের ফাঁকে ফাঁকে এরকম? ওরকম কিছু নাই। এটা হচ্ছে আপনি যদি কনসেপশন ক্লিয়ার একবার পড়েন তাহলে এটা মনে থাকবে ইনশাআল্লাহ। আর বারবার পড়ার কথা শুধুমাত্র আমি একটা টপিকে বলছি যে রেডিও সেনসিটিভ, কেমো সেনসিটিভ, এই টিউমারগুলো একটু বারবার পড়তে হবে। আর অন্যগুলো যখন পড়বেন নিওপ্লাজমের সাথে একবারেই পড়েন। আর রিভিশন দেওয়াটা হচ্ছে এরকম যে আপনি তো এখন একবার পড়ে ফেলতেছেন, আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ সময় পাচ্ছেন, খুব ভালো করে পড়বেন। তো কিভাবে পড়বেন? আমি আজকে যে ক্লাস করেছি লেকচার শিটে যা যা দাগিয়ে দিয়েছি সেগুলো আগে দেখবেন। ঠিক আছে, এরপরে আপনারা আপনার কিওয়ার্ড যে বইটা আছে কিওয়ার্ড সলভ করবেন। কিওয়ার্ড সলভ করার সময় যেখানে আপনার প্রবলেম হবে তখন লেকচার শিটে ব্যাক করে সেই টপিকটা পড়ে ফেলবেন। তো এইভাবে 2 বার পড়ে ফেলার চেষ্টা করবেন এই 7 দিনের মধ্যে। তারপর যখন আপনাদের রিভিউ এক্সাম হবে তখন একবার পড়বেন। ওকে, এইভাবে পড়লে ইনশাআল্লাহ হবে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন? ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাসটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।